গল্পটি আজিন নামের একটি সাধারণ মেয়েকে নিয়েছিল যে নিজের ফায়দার জন্য মানুষকে ব্যবহার করে কোরিয়ার সবচেয়ে ফেমাস অ্যাক্ট্রেস হয়ে যায়। এই গল্পের প্রথম পার্ট না দেখে থাকলে আগে সেটা দেখে নিয়ে তারপর এটা দেখতে শুরু করো। প্রথম পর্বের লিংক আই বাটন বা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো গল্পটি যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করা যাক। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে আজিনের প্ল্যান মতো ইনগং এর রেস্টুরেন্টে আসতে দেরি হয়, আর আজিন ঠান্ডার মধ্যে রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল যেন ইনগংকে সে ইমোশনালি অ্যাটাক করতে পারে। আর সেটাই হয়। ইনগং তার প্রতি এত কেয়ার দেখে ফিদা হয়ে যায় এবং আজিনকে কিস করে দেয়। তো আজিন আর ইনগং কিস করছিল, কিন্তু তখন লিন আর কাজিন মানে রিপোর্টার লিম আজিন এবং ইনগং এর এই মুহূর্তের ছবি তুলে ফেলে। তখন দেখি যেও তাদের এই মুহূর্তের ছবি তুলে রাখছিল, আর সে আজিনের কথা মতোই ছবিগুলো তুলছিল। যেওর তো এইসব দেখে অনেক খারাপ লাগে। এদিকে লিনা আর জুনসু একসাথে ছিল। লিনা অনেক বেশি ড্রিঙ্ক করার কারণে এখানে মাতাল হয়ে যায়, তাই জুনসু তাকে গাড়িতে তুলে দিতে যায়। তখনই লিনার ফোনে লিম কল করে, যেটা দেখে জুনসু কলটা ধরে। লিম তখন বলছিল, লিনা তুমি কোথায়? আমি আজকে আজিন আর ইনগংকে কিস করতে দেখেছি, আমি তাদের ছবিও তুলে নিয়েছি। আজিনের জন্য কি ইনগং তোমার সাথে ব্রেকআপ করেছে? এইসব শুনে জুনসু কল কেটে দেয় আর লিনাকে এখান থেকে পাঠিয়ে দিয়ে আজিনকে মেসেজ দেয় যে রিপোর্টার লিম তোমাদের ব্যাপারে সবকিছু জেনে গেছে, তাই সাবধানে থাকো। এরপরের সিনে আমরা মিরিকে দেখতে পাই। সে আজিন আর ইনগং এর এই স্ক্যান্ডালটা নিয়ে কথা বলছিল। মিরি আজিনকে বলে, তুমি কি জানো এই স্ক্যান্ডালটা যদি এখন বাইরে বের হয় তোমার ইমেজের কি হবে? আবেগের বশে কেন সব করতে গেলে তোমাকে এখনই সবকিছু শেষ করতে হবে। আজিন বলে, এটা কোনো আবেগ নয়, আমরা সত্যি সত্যি একে অপরকে পছন্দ করি। মিরি বলে, আমি জানতাম তুমি স্মার্ট, তুমি কি বুঝতে পারছো না যে এই সময়টা ডেট করার জন্য সঠিক সময় নয়, তোমার ক্যারিয়ারে ফোকাস করা উচিত। আজিন বলে, আপনার কাছে এই ছবিগুলো রিপোর্টার লিম পাঠিয়েছে তাই না? আমি সেই রিপোর্টারের সাথে কথা বলবো। মিরি বলে, সে তোমাদের ছবিগুলো সরাসরি পোস্ট করতে পারতো, কিন্তু সেটা করেনি, তার মানে সে এর বিনিময়ে কিছু চায়। আজিন বলে, আমি তার সাথে কথা বলবো। আর তখনই ওখানে ইনগং চলে আসে। আজিন বলে, তোমরা তাহলে কথা বলো, আমি যাচ্ছি। যাওয়ার সময় ইনগং তার জন্য দরজাটাও খুলে দেয়। এরপর মিরি ইনগংকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? ভাবতেই পারিনি তুমি এমন কিছু করবে, তুমি তো বলেছিলে তুমি তাকে একদমই পছন্দ করো না। ইনগং বলে, আমি নিজেও জানতাম না এমন কিছু হবে, আর আমি সরি, আমার তোমাকে আগেই বলা উচিত ছিল। মিরি বলে, তুমি কি জানো যদি এসব লিক হয় মানুষ ভাববে তুমি লিনাকে ছেড়ে দিয়েছো আজিনের জন্য, সবাই তোমাকে ধোঁকাবাজ বলবে, পাবলিক এই সব ভালো চোখে দেখে না। ইনগং বলে, আমি আর এগুলোতে ভয় পাই না, যা হওয়ার হোক, আমি সবকিছু ফেস করতে রাজি আছি। আমি তাকে পছন্দ করি, আর আমি খুশি হতাম যদি তুমি এইসব বলা বাদে আমাদের জন্য দোয়া করতে। মিরি তো তার এইসব কথা শুনে অনেক অবাক হয়। এদিকে আজিন লিমের সাথে এসে দেখা করে। লিম বলে, এই ছবিগুলো যদি পাবলিক করে দেই তাহলে তো তোমার ক্যারিয়ার এখানেই শেষ। আজিন হেসে বলে, এই কথাগুলো আপনি আমাকে না বরং ইনগংকে বলতে পারেন, কারণ ইনগং অনেক বড় একজন অ্যাক্টর, কিন্তু আমাকে ইন্ডাস্ট্রিতে কয়জনই বা চিনে। বড়জোর আমার নাম নিয়ে একটু কটু কথা ছড়াতে পারে, এতে করে উল্টো যারা আমাকে এখনো চিনে না তারাই বরং কৌতূহল থেকে আমাকে বেশি চিনতে শুরু করবে, এতে আমারই লাভ হবে। লিম বলে, আমি এই লেখাটি দিয়ে তোমাদের ছবিগুলো রিলিজ করতে যাচ্ছি। আজিন সেই হেডলাইনটা পড়ে বলে, হেডলাইনটা একদমই ভালো হয়নি, এই হেডলাইনটা একটু চেঞ্জ করা যায় না? এর বদলে এটা লেখেন, কে সেই মেয়ে যে আমাদের ইনগং এর মন জয় করেছে। এরপর আজিন লিমকে বলে, আমি জানি আপনি লিনার কাজিন, কিন্তু কাজিন বলে যে তার কথায় উঠবেন আর বসবেন এমন তো নয়, আপনি এবার আমার সাথে হাত মিলান, আমরা বন্ধু হতে পারি। লিম বলে, আমার বন্ধুর দরকার নেই, তোমার কোনো অফার থাকলে বলো। মানে সে টাকা চাইছিল। আজিন বলে, আমি তো আপনাকে টাকা দিতে পারবো না, তবে আপনি তো জানেন মানুষ সবসময় সেলিব্রিটিদের লাভ লাইফ নিয়ে কতটা কৌতূহলী থাকে, তারা তাদের ব্যাপারে সবকিছু জানতে চায়। তাই আমার অফারটা হলো, আমি পাবলিকের সেই কৌতূহল মেটানোর জন্য আমাদের দুজনের লাভ স্টোরির সব এক্সক্লুসিভ রাইটস গুলো আপনাকে দিব। এছাড়াও কখন কি করছি সব আপডেট জানাবো, কিন্তু শর্ত হলো এটা আপনি কাউকে বলতে পারবেন না যে এই সব কিছু আমি আপনাকে দেই। এটা বলে আজিন লিমকে একটা পেন ড্রাইভ দেয় আর বলে, আপনার তোলা ছবিগুলো রেখে এই ছবিগুলো আপলোড করুন। এটার ভেতরে আমাদের দুজনের ভালো কোয়ালিটির ছবি আছে, আর এই ছবিগুলোতে আমার মুখও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ছবিগুলো কে তুলেছে সেটা জানার দরকার নেই, আমি এই ছবিগুলো আপনাকে এর জন্য দিচ্ছি যেন আমার পেছনে আপনার ফলো করতে না হয়। এখন থেকে আমি আপনাকে সমস্ত আপডেট দিব, আপনি একদমই ঠকবেন না। লিম তার সাথে কাজ করতে রাজি হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় আজিন আর ইনগং এর ডেটিং এর খবর ভাইরাল হয়ে গেছে। ফ্যানরাও দুই ভাগে
ভাগ হয়ে যায়। কেউ আজিনকে অনেক পছন্দ করছে, আবার কেউ গালাগালি করছে। এদের মধ্যে বেশিরভাগ মানুষই ইনগংকে খারাপ বলছে। আর এখন থেকেই ইনগং এর ক্যারিয়ার ধ্বংসের শুরু হয়। আর আজিনের তো লাভই হচ্ছিল। এই সুযোগে তার পরিচিতি অনেক বেড়ে যায়। এরপর দেখা যায় আজিন তার ম্যানেজার সিয়ংকে বলে, তুমি কি আজকে ডেটে যাচ্ছ? সিয়ংয়ে এই কথা শুনে অবাক হয়ে আজিনকে জিজ্ঞেস করে, আমি যে ডেটে যাচ্ছি সেটা আপনি কিভাবে জানতে পারলেন? আজিন হেসে বলে, তোমার মুখেই তো সব দেখা যাচ্ছে। তোমাকে দেখে যে কেউ বলতে পারবে যে তুমি আজকে ডেটে যাচ্ছ। স্যালন থেকে আমি তোমার চুলটা সুন্দর করে সেট করে দিব। এটা শুনে সিয়ংই খুশি হয়ে যায়। তখন আজিন বলে, আমি তোমাকে একটা উপদেশ দেই, আজকে ডেটে গিয়ে তুমি কিন্তু একটুও ড্রিঙ্কস করবে না, কারণ ড্রিঙ্কস করলে তুমি সবকিছু বলে দাও। এরপর আমরা দেখতে পাই সিয়ংয়ের ডেট ছিল আসলে জেওর সাথে, মানে এটাও আজিনেরই প্ল্যান ছিল। সিয়ংয়ের তো জেওকে অনেক পছন্দ হয়, আর জেও সিয়ংয়ের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। জেও কথায় কথায় তাকে অনেক ড্রিঙ্কস করিয়ে দেয়। তখন জেও বলে, সেলিব্রিটিরা যখন ক্রাইম করে তখন তাদের কিছুই হয় না, কারণ তারা তো জেলেই যায় না, তাদেরকে বাঁচাতে অন্য কেউ শাস্তি পায়। এটা শুনে সিয়ংই বলে, হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ। সিয়ংই তখন লিনার ব্যাপারে সবকিছু বলে দেয়, যে আমি যখন লিনার ম্যানেজার ছিলাম তখন একবার লিনা ড্রাঙ্ক হয়ে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছিল, যার পুরো দায় সে আমার উপরে পড়ে। লিনাকে বাঁচানোর জন্য আমাকে পুলিশকে বলতে হয় যে অ্যাক্সিডেন্টটা আমি করেছি, গাড়িটা তখন আমি চালাচ্ছিলাম। তখন আমরা দেখতে পাই যে ও এই পুরো ঘটনাটা ভিডিও করে রাখছিল। অন্যদিকে লিনা মিনির সাথে আজিন আর ইনগংকে নিয়ে কথা বলছিল, তাদের রিলেশনশিপ নিয়ে সে অনেক রেগেছিল। এখান থেকে চলে যাওয়ার সময় তার কাছে যে ওর করা ওই ভিডিওটা পৌঁছে যায়। ঠিক তখনই আজিন পেছন থেকে এসে দাঁড়ায়। লিনা ঘুরে তাকাতেই আজিন হেসে বলে, দেখে মনে হচ্ছে তুমি কোনো একটা বিষয় নিয়ে অনেক সারপ্রাইজ হয়েছো। তার কাছে এসে বলে, আমি তোমাকে আগে বলেছিলাম আমার সাথে লাগতে এসো না। তখন লিনা তার কাছে অনেক রিকোয়েস্ট করতে থাকে এই ভিডিওটা পাবলিক না করার জন্য। সে বলে, আমার ক্যারিয়ার একদম শেষ হয়ে যাবে, তুমি যা চাইবে আমি তাই করব, তারপরও ভিডিওটা পাবলিক করো না প্লিজ। আজিন তার হাত ঝটকা দিয়ে সরিয়ে দেয়, ফলে লিনার ফোনটা নিচে পড়ে যায়। আজিন তার দিকে তাকিয়ে বলে, তোমার তো ধ্বংসের মাত্র শুরু, তোমার পুরোপুরি ধ্বংস হতে এখনো অনেক বাকি আছে। তখনই লিনার ফোন বেজে ওঠে আর প্রচুর মেসেজ আসতে শুরু করে। আজিন ফোনটা হাতে নেয় আর আমরা বুঝতে পারি ভিডিওটা অলরেডি পাবলিক করা হয়ে গিয়েছে, তাই তার ফোনে একের পর এক মেসেজ আসতেই থাকে। আজিন তাকে ধাক্কা দিয়ে বলে, বলেছিলাম আমার কথা শুনতে, যদি আমার সাথে ঝামেলা না করতে আমি এসব করতাম না। এই বলে সে চলে গেলে লিনা অনেক হাইপার হয়ে যায়। লিনা তখন ওখানে কান্না করতে থাকে। অন্যদিকে আজিনের ম্যানেজার অনেকটা ভয়ে ছিল যে এখন সে কি করবে, কারণ তার ভিডিওটা তো লিক হয়ে গিয়েছে। আজিন সিয়ংয়ের উপরে রাগ করার নাটক করে আর তাকে বলে, আমি তোমাকে আগে বলেছিলাম ডেটে গিয়ে ড্রিঙ্কস করো না, কারণ তোমার মুখ বন্ধ থাকে না। এখন তুমি বলো এরকম একটা মানুষের সাথে আমি কিভাবে কাজ করব, না জানি কবে আমাকে নিয়ে কি না কি বলে বেড়াবে। আমি তোমাকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না, তাই আজই তোমার কাজের শেষ দিন। এই বলে সে তাকে কাজ থেকে বের করে দিয়ে চলে যায়। এরপর দেখি ইনগং আর আজিন ইনগং এর দাদির জন্মদিন সেলিব্রেট করছে। এখানে তারা সবাই অনেক আনন্দ করে, কিন্তু আজিনের কাছে এই সব কিছুই নাটক ছিল। ইনগং এর সাথেও সে অনেক সময় কাটায়, দুজনে একসাথে কাজ করে আর পাবলিকলি ডেট করতে শুরু করে। শুধু তাই না, দুজনে একসাথে অনেক জায়গায় ঘুরে বেড়ায় আর অনেক সময় কাটায়। এভাবেই সে ধীরে ধীরে ইনগং এর ক্লোজ হয়, আর ইনগংও ধীরে ধীরে তার প্রতি অবসেসড হয়ে যায়। সে তাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলে। সোশ্যাল মিডিয়াতেও সবাই ধীরে ধীরে তাদের মেনে নিতে শুরু করে। এদিকে লিনা এসে জুনসুর সাথে দেখা করে। লিনা জুনসুর জন্য খাবার নিয়ে এসেছিল। আসলে লিনা জুনসুকে পছন্দ করতে শুরু করেছিল। লিনা বলে, আজ রাতে তুমি কি ফ্রি আছো? জুনসু বলে, হ্যাঁ, কিন্তু কেন? লিনা বলে, আজ আজিনের একটা নতুন মুভির প্রিমিয়ার হবে, চলো আমরা একসাথে ওই মুভির প্রিমিয়ারে যাই। যদিও আমি তাকে একদমই পছন্দ করি না, কিন্তু তাও আমার দেখার অনেক ইচ্ছা যে সে কেমন অ্যাক্টিং করে। এরপর মুভির সেই প্রিমিয়ারের দিন দেখানো হয়। জুনসু আর লিনা দুজনেই সেখানে উপস্থিত ছিল, আর আজিন ইনগং এর সাথে বসেছিল, যেটা জুনসু দেখতে পায়। আর তার তো এসব দেখে অনেক খারাপ লাগে। আজিনের মুভি দেখার সময় ইনগং এর শুধু আজিনের কথাগুলো মনে পড়ে, যে আমাকে সাহায্য করো, আমি ইনগংকে ভালোবাসতে চাই, আমি তাকে শুধুমাত্র 1 বছরের জন্য ডেট করব। আসলে জুনসু তার এসব অমানবিক কাজের সাথে জড়িত থাকলেও এসব করে ভেতরে ভেতরে জুনসু একদমই ভালো ছিল না। তো প্রিমিয়ার শেষ হওয়ার পর আজিন ইনগং এর সাথে চলে যাচ্ছিল। এখানে আজিন ইনগং এর প্রতি অনেক কেয়ার করে। আজিনের এত ভালোবাসা দেখে ইনগং এর তো দিনে দিনে তার প্রতি ভালোবাসা বেড়েই যাচ্ছিল। ইনগং আজিনের অ্যাক্টিং এরও অনেক প্রশংসা করে। এদিকে জুনসু মন খারাপ করেছিল, তার মা তাকে কল করছিল। যেও বলে, কল কেন ধরছিস না, মায়ের সাথে কে এমন করে? কিন্তু আসলে তো তার মা টাকার জন্য তাকে কল করছিল। জুনসুর দাদু অনেক অসুস্থ ছিল, তাই ম্যানেজারকে সে বলে দেয় তার মা এখানে আসলে যেন তাকে বের করে দেয়, কারণ সে প্রায় এখানে টাকা চাইতে আসতো। জুনসুর মা এরপর তার ছেলের বাড়িতে আসে টাকা নিতে, কিন্তু এখানে সে লংস্টার এজেন্সিতে এগ্রিমেন্টের ফাইল খুঁজে পায়, মানে জুনসু লংস্টারে ইনভেস্ট করেছে। এটা দেখে সে রেগে আজিনের কাছে আসে আর পেপারগুলো ছুড়ে দিয়ে বলে, তুমি তাকে এটা করতে বলেছো তাই না, এজন্যই সে তোমার এজেন্সিতে ইনভেস্ট করেছে। আজিন রেগে বলে, আপনি একটুও চেঞ্জ হননি, আপনি কি আপনার ছেলেকে মৃত দেখতে চান নাকি? আপনি কি জানেন না যে সে তার বাবা আর দাদুকে কতটা ভালোবাসে?
আসে? সে যদি সত্যটা জানে তো তার তখন কি হবে? তাই আমার পেছনে লাগা বন্ধ করুন, এই বলে সে চলে যায়। এভাবেই দিন কাটছিল আর আজিন আরো বেশি ফেমাস হয়ে যাচ্ছিল। আজিন একটি লাক্সারিয়াস ব্র্যান্ডের শোরুমে গেস্ট হয়ে এসেছিল। ফ্যানদের সাথে সে সেলফি তুলছিল আর তখনই তাকে দেখতে পায় আজিনের স্কুলের সেই এক্স, যার নাম হলো সাংহি, যাকে আজিন স্কুল থেকে বের করে দিয়েছিল। এইসব দেখে তো সাংহি প্রচন্ড অবাক হয়ে যায় আর সে আজিনের এত পপুলারিটি দেখে রেগে আজিনের বিরুদ্ধে অনলাইনে একটা পোস্ট লিখে পাবলিক করে দেয়, যেখানে সে লিখে, আমি আর আজিন একই স্কুলে পড়তাম, আজ সে অনেক বড় সেলিব্রিটি হয়ে গিয়েছে, কিন্তু সে কি সত্যি এসব ডিজার্ভ করে? স্কুলে থাকাকালীন সে আমাকে বুলি করতো, এমনকি লোকজনকে ব্ল্যাকমেল করে টাকাও নিত। সে পুরো একটা শয়তান। এই ব্যাপারে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন, আমি সমস্ত প্রশ্নের উত্তর দিব। আর এই পোস্টটা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে, যেটা আজিনও দেখতে পায়। এদিকে মিরিও এই ব্যাপারে জানতে পারে, কারণ অনলাইনে এই পোস্টটা ঘিরে তোলপাড় হচ্ছিল। অন্যদিকে যেও এই পোস্টটা দেখে রেগে যায়। তখন সে কমেন্টে গিয়ে বলে, আমিও আজিনের সাথে একই ক্লাসে পড়তাম। আজিন তখনকার সময়ের ক্লাসের সবচেয়ে সেরা স্টুডেন্ট ছিল, কিন্তু সাংহি আজিনকে বুলি করত। এরপর একে একে তাদের সমস্ত ক্লাসমেট আজিনের সাইড নিয়ে কথা বলতে থাকে, কারণ কেউ তো আর আজিনের আসল চেহারা জানতো না। সবাই সাংহিকে মিথ্যাবাদী বলতে থাকে। তারা বলে, আমরা সবাই জানি কে কালপ্রিট, তোমাকে তো হাতে নাতে টাকা চুরি করার জন্য ধরা হয়েছিল, যার ফলে তোমাকে স্কুল থেকেও বের করে দেওয়া হয়েছিল। এরপর মিরি আজিনকে এসব ব্যাপারে জিজ্ঞেস করলে আজিন বলে, এসবের কোনো কিছুই সত্য নয়, আমি তো স্কুলের টপ স্টুডেন্ট ছিলাম, আর এজন্যই তো 1 ঘন্টার মধ্যেই সেই পোস্টটি ডিলিট করে দেওয়া হয়েছে, কারণ সাংহি পোস্ট করার পর থেকে অনেক বেশি নেগেটিভ কমেন্ট আসতে শুরু করেছিল। এই কারণেই বাধ্য হয়ে সে পোস্টটা ডিলিট করে দেয়। মিনি বলে, আমি তোমাকে বিশ্বাস করি, তাও ভালো যে এটা নিয়ে বেশি গসিপ হয়নি, এরকম একটা স্ক্যান্ডেল পুরো জীবনকে শেষ করে দিতে পারে। আজিন বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু আমার ফ্যানেরা আমাকে অনেক সাপোর্ট করেছে, আর আমারও এরকম কিছু মানুষ আছে যারা আমাকে অনেক বেশি ভালোবাসে আর সাপোর্ট করে, লাভ ইউ। যাই হোক, তার পরের সিনে আমরা দেখতে পাই আজিন আজকে খুবই অসুস্থ হয়ে পড়ে। সে বারবার তার মায়ের গলা শুনতে পায় যে তাকে ডাকছিল। সে এই ব্যাপারে ইনগংকেও জানায়, কিন্তু ইনগং এখন একটা শুটের কারণে দেশের বাইরে ছিল। ইনগং এর আজিনকে নিয়ে অনেক চিন্তা হচ্ছিল, তাই ইনগং তার নানিকে আজিনের বাসায় পাঠিয়ে দেয়। নানি আজিনের বাসায় এসে নক করতে থাকে। আজিন দরজাটা খুলতে লেট করে। নানি বলে, তুমি এত অসুস্থ, আমাকে তো তুমি একটা বার বলতে পারতে, ইনগং এর কাছ থেকে আমাকে কেন জানতে হলো? নানি তো আজিনের অনেক কেয়ার করে। নানির এত কেয়ার দেখে আজিন বুঝতে পারে নানি তাকে সত্যি অনেক ভালোবাসে, আর ছোট থেকে এই ভালোবাসাটাই আজিন চেয়েছিল, যেটা কেউ তাকে দেয়নি। ছোট থেকে শুধু তাকে অত্যাচার করা হয়েছে, যার কারণে সে এমন হয়ে গেছে। নানি তাকে রান্না করে নিজ হাতে খাবার খাইয়ে দেয়। আজিন শুধু তার দিকে তাকিয়ে থাকে। আজ যদি তার এমন কোনো কেয়ার করার মানুষ থাকতো তাহলে সে এরকমটা হতো না। এখানে নানি তাকে বলে, তোমার যদি ইনগং এর সাথে রিলেশন নাও থাকে তবুও সবসময় আমি তোমার পাশে থাকবো। আজিন এখানে অনেকটা ইমোশনাল হয়ে যায়। এরপর নানি সারা রাত আজিনের অনেক খেয়াল রাখে আর তাকে একটি বিড়ালের গল্প বলে। গল্প বলতে একটি মা বিড়াল ছিল, যে বিড়ালটা তার কাছে এসেছিল, যাকে সে সাহায্য করেছিল। সে বলে, কত অদ্ভুত ব্যাপার, ওই সামান্য প্রাণীটাও একটা মা। এই ব্যাপারটা নিয়ে আমিও মাঝে মাঝে ভাবি যে আল্লাহ শুধু মানুষের মাঝে না, প্রত্যেক জীবের মধ্যেই মাতৃত্ববোধ দিয়ে দিয়েছেন। কি অসাধারণ একটা ব্যাপার, তাই না? কিন্তু সত্যি বলতে প্রাণীরাও কিন্তু মানুষের চাইতে অনেক ভালো হয়। যেমন আজিনের বাবা মার মতো আরো অনেক বাবা মাই পৃথিবীতে আছে যারা মানুষরূপী জানোয়ার। তো যাই হোক, নানি এখানে বলে, আমি তোমাকে বিড়ালটাকে দেখাবো। তিনি আজিনের মাথায় হাত বুলিয়ে আজিনকে আদর করে দেয় আর বলে, যাই হয়ে যাক না কেন আমি সব সময় তোমার পাশে থাকবো। আজিন বলে, হারমোনি, সবাই বলে আমি খারাপ মানুষ, কিন্তু আমি আপনার কাছে কি? নানি বলে, তুমি আমার কাছে একটা উপহারের মতো, তুমি ইনগং এর মতোই আমার বাচ্চা। তো যাই হোক, পরের দিন আজিন সুস্থ হলে নানি যখন চলে যাচ্ছিল, আজিন তাকে আটকে তার ডোরলকের পাসওয়ার্ডটা বলে দেয় আর বলে, যখনই আমার বাসায় আসবেন এই শীতের মধ্যে বাইরে দাঁড়িয়ে থাকবেন না, সাথে সাথেই ঘরের ভিতরে চলে আসবেন। নানি হেসে বলে, ঠিক আছে। যাই হোক, এদিকে ইনগং এর একটি ইভেন্ট ছিল। যেহেতু সে কেপপ ব্যান্ড মেম্বার ছিল তাই সে এখানে গান গায়। তো ইনগং যেখানে শুট করতে গিয়েছিল মিরিও সেখানে আসে। তাই মিরি ইনগং এর সাথে দেখা করে। মিরি প্রথমে ইনগংকে তার দিনকাল কেমন কাটছে সেই ব্যাপারে খোঁজ খবর নেয়, সাথে তার কাজ নিয়েও কথা বলে যে তার নতুন একটা মুভির কাজ এসেছে। কিন্তু ইনগং কিছুই জানাচ্ছে না কেন। ইনগং কাজে তেমন একটা ফোকাস দিচ্ছিল না। ইনগং বলে, না করে দাও, কারণ আমি অন্য কিছু করার কথা ভাবছি। মিরি তাকে বলে, তুমি এমন কেন করছো, আর তুমি আসলে কি করার কথা ভাবছো? ইনগং বলে, ফাইনালি আমি এখন অনেক খুশিতে আছি, আর আমার খুশিটা হলো আজিন। আমি যখনই আজিনের সাথে থাকি তখন খুশি কি সেটা উপলব্ধি করতে পারি। পুরো একটা স্বপ্নের মতো মনে হয়, কারণ তখন নিজের অজান্তেই আমার মুখে হাসি ফুটে ওঠে, আর আমি এত বেশি খুশি যে আমার ভয় হয় যদি এই খুশিটা আমার থেকে হারিয়ে যায়। মিরি এই সব শুনে অবাক হয়ে বলে, ঠিক আছে, আমিও চাই তুমি খুশি থাকো, তার মানে এই না যে তুমি সমস্ত কাজ বন্ধ করে দিবে। তখনই মিরির চোখ পড়ে ছোট্ট এক জোড়া জুতার উপরে। মিরি বলে, এই জুতাটা এখানে কি করছে? তুমি কি বাচ্চার বাবা হতে চলেছো? ইনগং বলে, আরে না, এত বেশি ভাবছো কেন? আসলে আমি আজিনের জন্য গিফট কিনতে গিয়েছিলাম। কিছুদিন পরেই আজিনের জন্মদিন। তখনই হঠাৎ এই ছোট্ট জুতাগুলোর উপর আমার চোখ পড়ে, আর এই জুতা
জুতাগুলো এত সুন্দর যে আমি জুতাগুলোর উপর থেকে চোখ সরাতেই পারছিলাম না। কত কিউট তাই না? তাই কিনে নিয়েছি। তাছাড়াও আমি এখন চাই আজিনের সাথে সুখের সংসার করতে, তাছাড়াও আমার নিজের একটা পরিবার করতে। এই কথা শুনে মিরি বলে, তাহলে তুমি কি আজিনকে বিয়ে করতে চাইছো? ইনগং বলে হ্যাঁ। মিরি বলে, আজিন কি চায়? সে কি তোমাকে বিয়ে করবে? ইনগং বলে, তার ব্যাপারে আমি শিওর না, কিন্তু আমার মনে হয় আজিন রাজি হয়ে যাবে, কারণ সে আমাকে অনেক ভালোবাসে। ইনগং এর এইভাবে কাজ ছেড়ে দেওয়ার কথা শুনে মিরি তার জন্য অনেক চিন্তায় পড়ে যায়। তারপরের সিনে আমরা আজিনকে দেখি সে ওই টেম্পলে আসে যেখানে ইনগং এর দাদি নিয়মিত প্রার্থনা করতে আসতো। এখানে এসে আজিন জংহকে দেখতে পায়, যাকে তার বাবার খুনের দায়ে আটক করা হয়েছিল। আজিন তো তাকে এখানে দেখে অনেকটাই অবাক হয়ে যায়। জংহ তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, হঠাৎ করে আমাকে দেখতে পেয়ে তুমি কি সারপ্রাইজড হয়ে গিয়েছো? আজিন বলে, না, আমি অনেক খুশি হয়েছি। আজিন জিজ্ঞেস করে, আপনি কবে বের হয়েছেন? সে বলে, বেশি দিন হয়নি। তখন জংহ তাকে বলে, তুমি জীবনে যা চেয়েছিলে সেটা পেয়েছো? আজিন বলে, হ্যাঁ, সবকিছু সম্ভব হয়েছে শুধুমাত্র আপনার জন্য। আপনি অনেক ভালো একজন মানুষ। আমার বিশ্বাস আপনার জীবনের এই কষ্টের সময়টা আপনি খুব দ্রুতই কাটিয়ে উঠতে পারবেন। জংহ বলে, তোমার কি মনে হয় আমি আগের মতোই ভালো মানুষ আছি? এইটা শুনে আজিন অনেকটা ভয় পেয়ে যায় যে তার জীবনে নতুন কোন মুসিবত আসছে কে জানে। আর তখনই ওখানে ইনগং এর নানি এসে পড়ে। ইনগং এর নানি জংহকে দেখে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? আর জেল থেকে কবে ছাড়া পেয়েছো? অর্থাৎ তিনি আগে থেকেই জংহকে চেনে। এই দেখে আজিন তো আরো চিন্তায় পড়ে যায়। সে ভাবে কি হবে যদি জংহ সব সত্যিটা ইনগং এর নানিকে বলে দেয়। আজিন নানিকে বলে সেও জংহকে চেনে। সে বলে, হাই স্কুলে থাকতে সে আমাকে অনেক হেল্প করেছে, আমি তো তার ক্যাফেতে পার্ট টাইম জবও করেছি। যাই হোক, পরদিন লিনা জুনসুর বাসায় আসে আর জুনসু ভেবে সে জিওকে জড়িয়ে ধরে। জিও তো এই ঘটনায় ভেবাচাকা খেয়ে যায়। তারা দুজন যখন একে অপরকে দেখে তখন তারা চিৎকার করতে থাকে। লিনা জিজ্ঞেস করে, তুমি কে? এই বাড়িতে তুমি কি করছো? জিও বলে, আমি জুনসুর বন্ধু। তুমি কেন এই বাড়িতে সেটা বলো। লিনা বলে, তুমি আমাকে জড়িয়ে ধরেছো কেন? জিও বলে, কি আমি জড়িয়ে ধরেছি? তুমি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেছো। এরপর জিও তাকে বলে, আমি কখনোই কাউকে আমাকে টাচ করতে দেই না। মানে লিনা এক প্রকার তার ইজ্জত হরণ করেছে। লিনা বলে, আমি কি তোমাকে কিস করেছি বা তোমার প্যান্ট খুলে দিয়েছি? সামান্য জড়িয়ে ধরেছি বলে এত কথা? জিও তখন জুনসুকে গালাগালি করতে করতে ওখান থেকে চলে যাচ্ছিল। তখনই জিও লিনাকে বলে, আমরা কি একজন আরেকজনকে চিনি? লিনা বলে, আমরা না, তুমি আমাকে চেনো, কারণ তুমি আমাকে টিভিতে দেখেছো। আমি একজন অ্যাক্ট্রেস। জিও তখন তাকে চিনতে পারে আর এটাও বুঝতে পারে এটাই সেই লিনা যার লাল বাতি জ্বালানোর জন্য সে আজিনকে হেল্প করেছিল। তাই সে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে আসে। বাইরে বের হলে আজিন তাকে কল করে আর আজিনের কল পেয়ে সে অনেক খুশি হয়ে যায়, কারণ আজিন এতদিন তার সাথে যোগাযোগ করছিল না। কিন্তু আজিনের কণ্ঠ শুনেই জিও বুঝতে পারে আজিন কোনো কিছু নিয়ে অনেক আপসেট হয়ে আছে। তাই আজিনকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তুমি আমাকে সবকিছু বলতে পারো। আজিন তাকে জংহর উপর নজর রাখতে বলে। জিও বলে, তুমি একদম টেনশন করো না, তার ইনফরমেশন আমার কাছে পাঠিয়ে দাও, আমি তোমাকে সব আপডেট সময় মতো জানিয়ে দিব। কলটা কাটতেই সেখানে জুনসু চলে আসে। জুনসু এসে তাকে জিজ্ঞেস করে, তোমার কি মাত্রই আজিনের সাথে কথা হয়েছে? সে বলে, কই না তো। জুনসু বলে, মিথ্যা কেন বলছো? আজিনের সাথে কথা বললে তোমার চেহারাটাই পাল্টে যায়। তোমাকে দেখে আমি বুঝে ফেলেছি যে তুমি আজিনের সাথে কথা বলেছো। জিও বলে, হ্যাঁ বলেছি। আর তার গলা শুনে মনে হলো সে একদমই ভালো নেই, আগের থেকেও বেশি ডিপ্রেসড। জুনসু জিজ্ঞেস করে, এবার সে তোমাকে কি করতে কল দিয়েছিল? সে বলে, আজিন বলেছে তোমাকে এটা না বলতে, তাই আমি তোমাকে বলতে পারবো না। এই বলে সে এখান থেকে চলে যাচ্ছিল। তবে যেতে যেতে সে জুনসুকে সতর্ক করে বলে, আজ আর বাসায় যেও না, কারণ তোমার বাসার ভিতরে একটা পাগল মেয়ে তোমার জন্য ওয়েট করছে। এরপর যেও আজিনের কথা মতো জংহর উপর নজর রাখে। পরদিন আমরা লিনাকে দেখতে পাই। সে টিভিতে খবর দেখছিল যেখানে জুনসুকে নিয়ে একটা নিউজ বলা হয়। এখানে বলা হয় জুনসুর নতুন নোবেলের ব্যাপারে, যার নাম হলো উইন্টার স্লিপ। সেই নোবেলের উপর ভিত্তি করে একটি মুভি বানানো হবে। তখন খবরে বলা হয় জুনসু হয়তো এখন অ্যাক্ট্রেস লিনাকে ডেট করছে, কারণ ইদানিং তাদের দুজনকে একসাথে দেখা যায়। আর যেহেতু জুনসু অ্যাক্ট্রেস লিনাকে ডেট করছে, তাই তার নতুন মুভিতে নায়িকা হিসেবে হয়তো লিনাকেই কাস্ট করা হবে। এটা শুনে লিনা অনেক বেশি খুশি হয়ে যায় আর এর জন্য সে সবসময় জুনসুকে পটানোর চেষ্টা করে। এরপর আমরা জুনসুকে তার অফিসে দেখতে পাই। সেখানে মিরি তার সঙ্গে দেখা করতে আসে। মিরি সেখানে সে প্রথমে জুনসুকে ধন্যবাদ জানায়, কারণ এতদিন যাবত জুনসু তাদের কোম্পানিতে অনেক টাকা ইনভেস্ট করেছে। আর মিরি জানতো না এত বছর যাবত কে ছিল সেই ইনভেস্টর। সে জুনসুর ব্যাপারে রিসেন্টলি জানতে পেরেছে আর তাই সে সাথে সাথেই তার সাথে দেখা করতে চলে এসেছে, কারণ সে জুনসুকে খুব ভালোভাবেই চিনে আজিনের বাবার মার্ডার কেসের সূত্রে। আর যেহেতু জুনসু লেখক হিসেবে তার ছদ্মনাম ব্যবহার করে, তাই এতদিন মিরি বুঝতে পারেনি যে এটাই সেই জুনসু। মিরি বলে, আমি ভালোভাবেই জানি আপনি আজিনের জন্য আমাদের কোম্পানিতে এত টাকা ইনভেস্ট করেছেন। জুনসু বলে, হ্যাঁ। এখন সে কেমন আছে? মিরি বলে, তুমি কি ইনগং আর আজিনের রিলেশনের ব্যাপারে জানতে চাইছো? সে এখন ইনগং এর সাথে ভালোই আছে। জুনসু বলে, আমি শুধু চাই আজিন যেন খুশি থাকে। আসলে মিরি এখানে জুনসুকে সতর্ক করতে এসেছিল, কারণ সে ভালোভাবেই জানতো জুনসু আর আজিনের মধ্যে কোনো একটা সম্পর্ক আছে আর সে কোনোভাবেই চায় না তাদের এসব সম্পর্কের জন্য ইনগং কোনো
কোনোভাবে কষ্ট পাক। মিরি জুনসুকে বলে, ইনগং শুধু আমার কাছে একজন অ্যাক্টর নয়, সে আমার কাছে আমার ছোট ভাইয়ের মতো, যাকে আমি অনেক ভালোবাসি। তাই আমি যেভাবেই হোক তাকে প্রোটেক্ট করব, তাকে কোনোভাবেই কষ্ট পেতে দিব না। তখন জুনসু বলে, আমিও আজিনকে কোনোভাবেই কষ্ট পেতে দেব না। জুনসু বলে, আপনার কোম্পানিতে আজ পর্যন্ত অনেক টাকা ইনভেস্ট করেছি, আর আমার লাস্ট ইনভেস্টের শর্ত হলো আমি চাই আমার নোভেলের উপর নির্ভর করে যে মুভিটা বানানো হবে সেটার নায়িকা যেন আজিন হয়। মিরিকেও বাধ্য হয়ে তার কথায় রাজি হতে হয়। পরের সিনে দেখা যায় মিরি ইনগং এর সাথে ফোনে কথা বলছে আর তাকে বলে, আজিনকে এখন বিয়ে করার কথা চিন্তাও করো না, কারণ সামনে তার ফিউচার পড়ে আছে, বিয়ে করে তাকে বেঁধে ফেলো না। ইনগং বলে, কাজের সাথে বিয়ের কি সম্পর্ক? সে বলে, লেখক জুনসু চায় তার নোবেলের উপর ভিত্তি করে যে ছবিটি বানানো হবে সেখানে আজিন অ্যাক্টিং করবে, এটাই তার শর্ত। এরপর ইনগং যখন আজিনের সাথে লাঞ্চ করছিল তখন সে জুনসুর ব্যাপারে কথা তোলে। ইনগং বলে, এই লেখকটা যাকে আজকাল লিনার সাথে দেখা যাচ্ছে সে তার নোবেলের উপর ভিত্তি করে একটা মুভি বানাতে চায়, আর সেই মুভিতে সে তোমাকে কাস্ট করতে চাইছে, এটাই তার একমাত্র কন্ডিশন। মিরি আমাকে কল করে এটা জানিয়েছে, যদি তুমি এই মুভিটা না করো তাহলে সে আমাদের কোম্পানিতে ইনভেস্ট করা বন্ধ করে দিবে। আজিন হঠাৎ তার মুখে জুনসুর কথা শুনে কিছুটা ভয় পেয়ে যায়, আর সে কোনো মতে কথাটা ইগনোর করে বলে, আমি এই ব্যাপারে মিরির সাথে কথা বলবো, যদি মুভির স্ক্রিপ্টটা ভালো হয় তাহলে আমি ভেবে দেখবো। এরপর আজিন সরাসরি জুনসুর বাসায় এসে পড়ে। জুনসু তখন বাসায় ছিল না। এরপর যখন জুনসু বাসায় আসে আজিন তাকে বলে, তুমি অনেক লেট করে ফেলেছো। জুনসু বলে, লেট তো আমি না, বরং তুমি করছো। 1 বছর হয়ে গেল, তুমি যাওয়ার আগে প্রমিস করেছিলে ঠিক 1 বছর পর তুমি আবারও আমার কাছে ফিরে আসবে। আজিন বলে, কংগ্রাচুলেশনস, তুমি সাকসেস হয়েছো, আমি ফিরে এসেছি। আমাকে এখানে আনার জন্যই তো তুমি এত কিছু প্ল্যান করেছো, তাই না? আমি জানতে পেরেছি তুমি মিরিকে ব্ল্যাকমেল করেছো, কিন্তু কেন করেছো? জুনসু বলে, আমি সবসময় তোমাকে সাহায্য করতেই চেয়েছি, এটা আমি আমার দায়িত্ব মনে করি, তাই তোমায় সাহায্য করেছি, কিন্তু তুমি আসলে আমার থেকে কি চাও এটাই আমার প্রশ্ন। কথাগুলো বলতে বলতে জুনসুর চোখে জল এসে যায়। আজিন বলে, তুমি কি করতে চাইছো? জুনসু বলে, আমিও তো এটাই জানতে চাই, 1 বছর তো হয়ে গেল, তুমি কবে আমার কাছে ফিরে আসবে, নাকি তুমি সত্যি সত্যি ইনগংকে ভালোবেসে ফেলেছো? আজিন তার কথা শুনে হাসতে থাকে। সে বলে, আমার কথা বাদ দাও, আমি তো শুনেছি তুমি নাকি লিনাকে ডেট করছো। জুনসু রেগে বলে, হ্যাঁ করেছি, তাতে তোমার কি? আজিন বলে, তুমি ভালোভাবেই জানো সে আমার সাথে কি করেছে, তবু তুমি তার সাথে সম্পর্ক রেখেছো। জুনসু বলে, হ্যাঁ, এজন্যই আমি তার সাথে সম্পর্ক রেখেছি, যাতে করে সে তোমার কোনো ক্ষতি করার আগেই আমি সেটা জেনে যাই। তাকে এইভাবে কথা বলতে দেখে আজিন অবাক হয়ে যায়। সে বলে, তুমি অনেক পাল্টে গেছো, আগের মতো নেই। জুনসু বলে, হ্যাঁ, কারণ মানুষ বদলায়। এই বলে জুনসু তার কাছে যেতে চায়, তাকে কিস করতে চায়, কিন্তু আজিন দূরে সরে যায়। ঠিক তখনই সেখানে লিনা চলে আসে। সে তো এখানে আজিনকে দেখে রেগে যায় আর জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? জুনসু বলে, আমরা কথা বলছিলাম। লিনা রেগে গিয়ে বলে, তোমরা এখানে ঘরের ভেতরে কি কথা বলছো? সে আজিনকে জিজ্ঞেস করে, ইনগং কি এই ব্যাপারে জানে যে তুমি এখানে এসেছো, আর তোমাদের দুজনের মধ্যে আসলে সম্পর্কটা কি সেটা কি আমাকে বলবে? আজিন বলে, তোমার যা জানার তুমি জুনসুর থেকে জেনে নাও। এই বলে সে এখান থেকে চলে যায়। আজিনকে চলে যেতে দেখে লিনা তো তার পিছু এসে চিৎকার করতে থাকে। জুনসু তখন কোনো মতে লিনাকে আটকায়। পরের সিনে দেখা যায় যেও জংহর ব্যাপারে সমস্ত ইনফরমেশন আজিনের কাছে এনে দেয়। সে বলে, তোমার বস জংহো রিসেন্টলি তোমার বাবার মেমোরিয়ালে গিয়েছিল, সেখানে সে অনেক কান্না করেছে আর তোমার বাবার কাছে ক্ষমাও চেয়েছে। এই দেখে আজিন বলে, সে এখনো আগের মতোই আছে, একদমই বদলায়নি, তাই মনে হয় না সে কোনো ঝামেলা করবে। এদিকে লিনাকে দেখা যায় সে তার কাজিন লিমের সাথে এসে দেখা করে আর জিজ্ঞেস করে সেই পোস্টের ব্যাপারে কিছু জানতে পারলে কিনা। কিছুদিন আগে সাংহি যেটা পোস্ট করেছিল সেটা, মানে সে এখনো আজিনের পেছনে পড়েছিল। লিম জানায় সে পোস্টে তেমন কিছুই ছিল না, আর যে পোস্টটা করেছিল সে তো লেখার 1 ঘন্টা পরেই আবার ডিলিট করে দিয়েছে, আর এখনো জানা যায়নি যে সে যা যা বলেছিল সেগুলো সত্য কিনা। লিনা বলে, তোমার দ্বারা কিছুই হবে না। লিম বলে, আমি তো চেষ্টা করছি। এরপর লিনা একজনকে কল করে জানতে চায় ইনগং এখন কোথায় আছে। এরপর লিনা জুনসুকে নিয়ে কোথাও একটা যাচ্ছিল। জুনসু জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি? লিনা বলে, একটু পরেই জানতে পারবে, আশা করি তোমারও এটা ভালো লাগবে। এদিকে আমরা ইনগংকে দেখতে পাই যে এখন দেশে ফিরে এসেছে আর আজিনকে সাথে নিয়ে আজিনের জন্মদিন সেলিব্রেট করছে। এখানে ইনগং আজিনকে বলে, আমি তোমার জন্মদিনের উপলক্ষে কিছু একটা বলতে চাই। আজিন বলে, ঠিক আছে বলো। ইনগং বলে, আজকের দিনটার জন্য আমি অনেক বেশি গ্রেটফুল, কারণ আজকেই তোমার জন্ম হয়েছিল আর তুমি আমার জীবনে এসেছো। 1 বছর হয়ে গিয়েছে আমি তোমার সাথে আছি, কিন্তু এখনো আমি তোমাকে দেখলে সেই প্রথম দিনের মতোই ফিল করি। আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি আশা করি তুমি না করবে না। ইনগং তাকে রিং দিয়ে বিয়ের জন্য যখনই প্রপোজ করতে যাবে ঠিক তখনই সেখানে লিনা এসে উপস্থিত হয়। লিনা সেখানে এসে সিন ক্রিয়েট করতে থাকে। সে বলে, আজকে কি আজিনের জন্মদিন? হ্যাপি বার্থডে আজিন, তোমরা দুজনকে এখানে ডেট করতে এসেছো? আমিও আজকে এখানে একজনের সাথে ডেট করতে এসেছি। এই বলে সে জুনসুকে ভেতরে ডাকে, আর জুনসুকে এখানে দেখে আজিন তো একদম চুপ হয়ে যায়। তারাও তখন তাদের সঙ্গে বসে। এখানে লিনা আজিনকে বলে, আমি শুনেছি লেখক জুনসু আর তুমি নাকি একই ক্লাসে পড়তে, তোমরা দুজন তো ক্লাসমেট ছিলে তাই না? এই কথা শুনে ইনগং অবাক হয়ে যায়। সে আজিনকে জিজ্ঞেস করে, তোমরা কি একে অপরকে আগে থেকেই চেনো? আজিন বলে, হ্যাঁ, আসলে বলতে
গেলে আমরা দুজন ভাই বোন ছিলাম। আমরা যখন অনেক ছোট ছিলাম তখন আমাদের মা বাবার বিয়ে হয়েছিল, কিন্তু এটা ছিল আমার জীবনের কালো একটা অধ্যায়, যেটা আমি মনেও করতে চাই না। ইনগং জিজ্ঞেস করে, কেন, কি এমন হয়েছিল যে তুমি কিছু বলতে চাচ্ছ না? তখন জুনসু বলে ওঠে, ওই সময় আমার মা আজিনের উপর অনেক অত্যাচার করতো, যার জন্য আমি এখনো গিল্টি ফিল করি। আর এই কারণেই আমি এখন আজিনের জন্য কিছু করতে চাই। মানে লিনার প্ল্যানটা মাটি হয়ে যায়। সে কি করতে এলো আর কি হলো? আজিন জুনসুকে বলে, আমার ব্যাপারে তোমাকে এত চিন্তা করতে হবে না, আমি এখন ভালোই আছি। জুনসু বলে, ঠিকই বলেছ, তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি অনেক বেশি খুশি আছো। এবং সে তাকে জন্মদিনের উইশও করে। তখন ইনগং লিনাকে বলে, আমি শুনেছি তোমরা নাকি ডেট করছো। জুনসু বলে, না, আমরা শুধু বন্ধু। লিনা তখন অনেকটা অপমানিত হয় আর বলে, হ্যাঁ, আমরা শুধু বন্ধু। আসলে সত্যিটা হলো আমরা দুজন শুধু একে অপরকে ব্যবহার করেছি, আমরা কোনো ডেট করছি না। এরপর সে আজিনকে জিজ্ঞেস করে, সবকিছু ঠিক আছে, কিন্তু গতকাল যে তুমি জুনসুর সাথে দেখা করতে তার বাসায় গিয়েছিলে, তাও আবার এত রাতে, এর কারণ কি? আমি তো হঠাৎ করে তোমাকে ওখানে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। ইনগং তো এটা শুনে আরো বেশি অবাক হয়ে যায় আর আজিনের দিকে তাকায়। আজিন বলে, আমি সেখানে গিয়েছিলাম জুনসুকে না করতে, যে আমি তার প্রজেক্টে কাজ করছি না, মানে তার নোভেলের মুভিতে সে কাজ করবে না। লিনা বলে, আমি তোমার অ্যাক্টিং যত দেখি ততই অবাক হয়ে যাই। তুমি মুখে হাসি রেখে এত সুন্দর করে মিথ্যা কিভাবে বলতে পারো? লিনা ইনগং এর দিকে তাকিয়ে বলে, আমি সেখানে গিয়ে তাদের দুজনকে খুবই কাছাকাছি দেখেছি। তখন ইনগং বলে, আজকে আজিনের একটা স্পেশাল দিন, আজকে তার জন্মদিন, আর আমরা এটা সেলিব্রেট করতে এখানে এসেছি, তাই এইসব আজে বাজে কথা এখানে না তোলাটাই ঠিক হবে। এই বলে সে ওখান থেকে চলে যায়। আজিনও তার পিছু পিছু সেখান থেকে চলে যায়। তারা দুজন চলে যাওয়ার পর লিনা জুনসুকে বলে, আমাদের দুজনের মধ্যে তুমি সবসময় আজিনকেই চুজ করবে, তাই না? তুমি আমাকে কখনোই সাহায্য করবে না। জুনসু বলে, আমি তোমাকে যতই সাহায্য করি না কেন, ইনগং কখনোই আজিনকে ছেড়ে তোমার কাছে আসবে না। লিনা বলে, তোমার কি মনে হয় আমি এত কিছু করছি ইনগংকে ফিরে পাওয়ার জন্য? আমি বুঝতে পারি না তোমাদের চোখে কিসের পর্দা লাগানো। তোমরা কেউই কি আজিনের আসল রূপটা দেখতে পাচ্ছ না, নাকি দেখেও না দেখার ভান করছো? কিন্তু আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে সে তোমাদের দুজনকেই ব্যবহার করছে। অন্যদিকে ইনগং এর গ্র্যান্ডমা আজিনের বাসায় চলে আসে তার জন্মদিনের উপলক্ষে তার জন্য রান্না করে খাওয়ানোর জন্য। সে আজিনকে সারপ্রাইজ দিতে চায়। ঠিক তখনই একটা প্লেট নামাতে গিয়ে সেটা ভেঙে যায়, যার ফলে নানির হাতটা কিছুটা কেটে যায়। তিনি তখন ওষুধের বক্সের জন্য একটা ড্রয়ার খোলে আর সেখানেই তিনি তার হারিয়ে যাওয়া সেই পার্সোনাল ডায়েরিটা খুঁজে পায়, যেটা ব্যবহার করে আজিন তার মন জয় করেছিল। এইটা দেখে তো সে প্রচন্ড অবাক হয়। অন্যদিকে ইনগং আর আজিনের মধ্যে কথা হচ্ছিল। ইনগং আজিনকে জিজ্ঞেস করে, তোমাদের দুজনের মধ্যে আসলেই ভাই বোনের সম্পর্ক? আজিন বলে, হ্যাঁ। ইনগং বলে, তুমি এই ব্যাপারে আমাকে আগে কেন বলনি? আজিন বলে, কারণ তুমি কখনোই আমাকে আমার অতীত নিয়ে প্রশ্ন করনি, এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, আমি সমস্ত প্রশ্নের উত্তর দিব। ইনগং বলে, তাহলে তোমরা দুজন কি শুধুই ভাই বোন? আজিন বলে, না, কারণ আমাদের বাবা মার অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে, এখন আমরা আর ভাই বোন নই। এখানে আজিন তার মিষ্টি মিষ্টি কথাই ইনগংকে মানিয়ে নেয়। তারা দুজন যখন সেখানে দাঁড়িয়ে কথা বলছিল, ঠিক তখনই ইনগং এর কাছে তার ভাই কল করে আর বলে, নানির যে ডায়েরিটা হারিয়ে গিয়েছিল সেটা নানি খুঁজে পেয়েছে। আর এই কথাটা ইনগং যখন আজিনকে বলে, আজিন তো অনেক ভয় পেয়ে যায় আর জিজ্ঞেস করে, কোন ডায়েরির কথা বলছো? ইনগং বলে, একটা ডায়েরি আছে, যেই ডায়েরিতে সে সবকিছু লিখে রেখেছিল, কি কি আমাদের পছন্দ সেই সবকিছু। কিন্তু গত বছর নানি সেই ডায়েরিটা হারিয়ে ফেলেছিল আর এখন নাকি সেটা খুঁজে পেয়েছে। কিন্তু আমি তো জানতাম সে আজকে তোমার বাসায় গিয়েছে তোমার জন্মদিন উপলক্ষে তোমার জন্য স্পেশাল খাবার বানাতে, কিন্তু এখন আমার ভাই কল করে বলল নানি নাকি বাসায় ফিরে এসেছে আর চুপচাপ হয়ে বসে আছে, কিছু বলছেও না খাচ্ছেও না, কি করব বুঝতে পারছি না। আমার ভাই এখন শহরে নেই আর আমার একটু পরেই ফ্লাইট আছে। সে আজিনকে বলে, তুমি কি একটু কষ্ট করে গিয়ে দেখে আসতে পারবে যে আমার নানির কি হয়েছে? আজিন তখন সাথে সাথেই রাজি হয়ে যায়। ইনগং তখন চলে যায় আর আজিন ছুটে যায় ইনগং এর নানির সাথে দেখা করতে। তখন তার মনে পড়ে সেই দিন তো সে নিজেই ইনগং এর নানিকে পাসওয়ার্ড দিয়েছিল। এদিকে যেও বাইক নিয়ে আজিনের কাছে চলে আসে। আজিনে তাকে ডেকেছিল। এখানে আজিন হঠাৎ করেই একটা কারের সামনে চলে আসে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো হঠাৎ এইভাবে কারের সামনে এসেও আজিন একটুও ভয় পায় না। আর এই ব্যাপারটা তোমরা মনে রেখো। তো এরপর আজিন যেওর বাইকের পিছনে উঠে তাড়াতাড়ি করে ইনগং এর নানির বাসায় চলে আসে। সে যেওকে তার জন্য নিচে ওয়েট করতে বলে আর সে ঘরের ভিতরে ঢুকতেই ইনগং এর নানিকে চুপচাপ বসে থাকতে দেখতে পায়। তার সামনে সেই ডায়েরিটা রাখা ছিল। নানি বলে, তুমি তাহলে এখানে এসে গেছো? এখানেই সিন কাট হয় আর তাদের মধ্যে কি কথা হয় সেটা আমাদেরকে দেখানো হয় না। এদিকে জুনসু একটু পরেই ট্যাক্সি করে সেখানে পৌঁছে যায় আর ঠিক তখনই তারা কিছু একটা পড়ার শব্দ শুনতে পায়। জুনসু তখন দেখতে পায় দরজার সামনের উপরের সিঁড়িতে আজিন দাঁড়িয়ে রয়েছে আর নানি সিঁড়ি দিয়ে উপর থেকে নিচে পড়ে গিয়েছে। জুনসু এইসব দেখে অনেক ভয় পেয়ে যায়। সে ভাবছিল আজিন হয়তো নানিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। পরের সিনে আমরা নানিকে হসপিটালে দেখতে পাই। নানি মৃত্যুর সাথে লড়াই করতে থাকে আর আজিন মনে মনে কিছু একটা উইশ করে। এখানে জুনসু আজিনের দিকে তাকিয়ে মনে মনে বলে, আজিন আজকে কি দোয়া করছে, কারো মৃত্যুর জন্য নাকি কারো জীবন বাঁচানোর জন্য? আর এর কিছুক্ষণ পরেই নানি মারা যায়।
জুনসু বলে এর মানে আজিনের দোয়া আবারও কবুল হয়েছে। আর এই খবর শুনে ইনগং দৌড়ে সেখানে আসে। সে আর তার ভাই দুজনেই কান্নায় ভেঙে পড়ে। আর এখন তারা দুই ভাই একেবারে অনাথ হয়ে গেল। আজিন তখন ইনগং এর পাশে থেকে তাকে সান্ত্বনা দেয়। আর ওই টেম্পলের অনেক মানুষ সেখানে আসে শ্রদ্ধা জানাতে। তখনই আজিন দেখতে পায় সেখানে জংহো এসেছে। মিরিও ইনগং এর কাছে এসে তাকে সান্ত্বনা দেয় আর তাকে একটু রেস্ট করে নিতে বলে। আর এখানে ইনগং এর ভাই ইনমো জংহোকে দেখে কিছু একটা ভাবে, কারণ সে ইন্টারনেটে পড়েছিল যে জংহোকে একটি মার্ডার কেসে ফাঁসানো হয়েছিল, কিন্তু সে মার্ডার করেনি। এদিকে সেখানে পুলিশ আসে আর তারা আজিনকে জিজ্ঞাসা করে সেদিন আসলে কি ঘটেছিল। আজিন বলে ইনগং আমাকে বলেছিল গ্র্যান্ডমার বাড়িতে গিয়ে তার দেখাশোনা করতে। আমি অনেকদিন ধরেই জানতাম নানি ঠিক মতো রাতে ঘুমাতে পারে না, আমি তো শুধু তাকে সাহায্য করতে চেয়েছিলাম। এরপর একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে নানি আজিনকে বলছিল আমি তোমাকে একটা উপহার ভেবেছিলাম, নিজের আপন মনে করে ভালোবেসেছিলাম। ইনগংকেও অনেক বকেছি যে কেন সে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, কিন্তু তুমি আমাকে ধোকা দিলে। না শুধু আমাকে না, আমার পুরো পরিবারকেই তুমি ধোকা দিয়েছ। সে কান্না করে বলতে থাকে আমি বোকার মতো তোমাকে বিশ্বাস করেছিলাম, আমি কিভাবে নিজেকে ক্ষমা করব? আমি তো নিজের হাতে আমার ইনগংকে কুয়ার মধ্যে ঠেলে দিয়েছি। এরপর ঘটনা বর্তমানে চলে আসে। আজিন বলে দাদি একটা বিড়ালকে নিয়মিত খাবার দিত। বিড়ালটি ঘরে ঢুকতে পারতো না, কারণ ইনমোর বিড়ালে অ্যালার্জি আছে, তাই তিনি সবসময় তাকে বাইরেই খাবার দিতেন। সেদিনও তিনি বিড়ালকে খাবার দিচ্ছিলেন আর তখন হঠাৎই তার মাথা ঘুরতে শুরু করে এবং তিনি মাথা ঘুরে সিঁড়ির ওপর থেকে নিচে পড়ে যায়। এটা বলতে বলতে আজিনের চোখে তো পানি চলে আসে। পুলিশ বলে আমি জানি আপনার জন্য এই সময়টা অনেক কঠিন, কিন্তু আমাদের আরো কিছু প্রশ্ন করতে হবে। এরপর আমরা আরেকটা ফ্ল্যাশব্যাকে সেদিনের দৃশ্য দেখতে পাই। জুনসু সেখানে এসে আজিনের দিকে তাকিয়ে থাকে। তার তো নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না যে আজিন এমনটা কিভাবে করতে পারলো। তখন যেও বলে আমি সমস্ত সিকিউরিটি ক্যামেরা ক্লিয়ার করে দিব, এই বডিটারও কোনো একটা ব্যবস্থা করে ফেলবো, তুমি এখান থেকে চলে যাও আজিন। আজিন বলে না, আমি এখান থেকে কোথাও যাব না, তাছাড়াও এখানে কোনো সিকিউরিটি ক্যামেরাও নেই, তুমি শুধু শুধু কোনো স্টুপিডের মতো কাজ করো না। এই বলে সে নিজেই অ্যাম্বুলেন্সে ফোন করে। জুনসুর তখনও বিশ্বাস হচ্ছিল না, সে শুধু অবাক হয়ে আজিনের দিকে তাকিয়ে থাকে। সিন আবারও বর্তমানে চলে আসে। এখানে আমরা দেখি ইনগং এর ভাই ইনমো জংহোর কাছে আসে আর জানতে চায় তার আর আজিনের মধ্যে কি ধরনের সম্পর্ক ছিল, কারণ সে জানতে পেরেছিল জংহো খুন করেনি, তাকে ফাঁসানো হয়েছে। কিন্তু জংহো বলে না, আজিনের সাথে তার বাবার হত্যাকাণ্ডের কোনো কানেকশন নেই, সে নির্দোষ। উল্টো সে আজিনের আরো প্রশংসা করে আর এই সবকিছু আজিন লুকিয়ে লুকিয়ে শুনতে পায় এবং এই সময়টায় তার জংহোর জন্য খারাপ লাগে যে সে সত্যি জংহোর সাথে খারাপ করেছে। এরপর আজিন জংহোর কাছে এসে জিজ্ঞেস করে আপনি ইনমোকে সত্যি কথাটা কেন বললেন না? আপনি চাইলে তো এখনই আমার উপর প্রতিশোধ নিতে পারতেন, আমাকে বাঁচালেন কেন? জংহো বলে জেলের প্রথম বছর আমি প্রতিদিন ভাবতাম আমি বের হয়েই তোমার উপর রিভেঞ্জ নিব। এরপর দ্বিতীয় বছর ভাবলাম যে কেন, শুধু আমি কেন, তুমি আমার সাথে কেন এমনটা করলে? তৃতীয় বছর ভাবতে শুরু করলাম তুমি এমন ভয়ঙ্কর একটা কাজ কেন করতে বাধ্য হলে, তোমার কি এর পেছনে কোনো কারণ থাকতে পারে? আর শেষ বছরে এই সব কিছু নিয়ে ভাবতে ভাবতে আমার তোমার প্রতি দয়া হতে শুরু হয়। আমি বুঝতে পারলাম তুমি এই সব কিছু করেছো কারণ তোমার জীবনে গাইড করার মতো একজন ভালো মানুষ ছিল না, এমন কেউই ছিল না যে তোমাকে বলবে যে কোনটা ঠিক আর কোনটা ভুল। তোমার জীবনটা অনেক কঠিন ছিল, তাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি যে আমি তোমার জন্য দোয়া করব, তোমার জন্য সেই মানুষটা হওয়ার চেষ্টা করব যে তোমাকে কোনটা সঠিক আর কোনটা ভুল সেটা বলে দিবে। এইসব ভেবে তোমাকে ঘৃণা করা আমি ছেড়ে দিয়েছিলাম। আজিন তো তার কথা শুনে অবাক হয়ে যায়। সে বলে আমার এই অবস্থার জন্য তুমি নিজেকে কোনো দোষ দিও না, সেদিন যা হয়েছিল সেটা আমার নিয়তি ছিল। তার কাছ থেকে এইসব কথা শুনে আজিনের চোখে জল চলে আসে। সে বলে আপনি সত্যিই অনেক ভালো মানুষ। জংহো বলে জীবনে তুমি যাই করো না কেন এই কথাটা মনে রেখো যে আমি সবসময় তোমার পাশে আছি, তুমি ভালোভাবে বাঁচো। আজিন তখন মাথা নিচু করে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে তার বাড়ি এসে টেবিলে ইনগং এর দাদির রান্না করা সেই খাবারগুলো দেখতে পায়। এরপরের সিনে দেখা যায় রিপোর্টার লিম সাংহির নাম্বার জোগাড় করে তাকে কল করে আর আগের করা ওই পোস্টের ব্যাপারে মানে আজিনের সম্পর্কে জানতে চায়। সাংহি বলে আমি ওই পোস্ট করিনি, আপনি আমাকে আর কল করবেন না, এই বলে সে কল কেটে দেয়। তখনই আমরা সেখানে জিওকে দেখতে পাই। সে আসলে সাংহিকে ব্ল্যাকমেল করছিল। সাংহি বলে তুমি যেভাবে বলেছো আমি ঠিক সেভাবেই করেছি। জিও বলে সবাই যদি জানতে পারে তোমার বাবার অ্যাফেয়ারের কথা, এরপর তুমি কেন স্কুল থেকে ট্রান্সফার হতে বাধ্য হয়েছিল সেসব কথা, তাহলে তুমি এখন বর্তমানে যে কাজটা করছো সেখান থেকেও তোমাকে তাড়িয়ে দেওয়া হবে। তাই ভুলে যেও না যে সেই স্কুলে যারা পড়তো তারা সবাই তোমার অতীত সম্পর্কে জানে, তাই আজিনের অতীত নিয়ে ঘাটা বন্ধ করো। আর মনে রেখো তুমি যেখানে যাবে আমি কিন্তু সেখানেই পৌঁছে যাব। এই বলে যেও সেখান থেকে চলে যায় আর এতে সাংহি প্রচন্ড রেগে যায়। এদিকে ডিরেক্টর সিউলের সাথে আজিনের দেখা হয়ে যায়। ডিরেক্টর সিউল অনেক বড় একজন ডাইরেক্টর ছিল। আজিন সেটা খুব ভালোভাবেই জানতো। সে তাকে মিষ্টি মিষ্টি কথা বলে যে আমি আপনার সবগুলো মুভি দেখেছি এবং আমার আপনার কাজ অনেক পছন্দ হয়, কিন্তু আমার কখনোই আপনার সাথে দেখা করার সৌভাগ্য হয়নি। ডিরেক্টর বলে আমিও তোমার অ্যাক্টিং দেখেছি আর ইনগং এর কাছ থেকেও তোমার অনেক প্রশংসা শুনেছি। ইনগং এর এই সময়
সময়ে তুমি তার খেয়াল রেখো। আসলে এই ডিরেক্টরের সাথে ইনগং এর অনেক ভালো সম্পর্ক ছিল। আজিন তখন চলে আসছিল, তখন ডিরেক্টর তাকে ডেকে বলে তুমি ফ্রি হলে একসময় আমার সাথে দেখা করতে আমার স্টুডিওতে এসো। এই কথা শুনে আজিন মনে মনে অনেক খুশি হয়, কারণ সে জানে যে তার সাথে দেখা করতে বলেছে মানে তার কোনো নতুন মুভিতে তাকে অ্যাক্ট্রেস হিসেবে নিবে। যাই হোক, পরের সিনে দেখা যায় মিরি এসে জুনসুর সাথে দেখা করে আর বলে আজিন এখন তোমার প্রজেক্টে কাজ করতে পারবে না, কারণ সে অনেক বড় একটা অফার পেয়েছে ডিরেক্টর সিউলের কাছ থেকে। ডিরেক্টর সিউল অনেক বড় বড় ইন্টারন্যাশনাল মুভি বানায়। বলা যায় ইনগং এর নানির মৃত্যুর কারণেই আজিন এত বড় একটা সুযোগ পেয়ে গেল, কারণ ইনগং এর নানির ফিনারেলে গিয়েই আজিনের সঙ্গে ডিরেক্টরের দেখা হয়েছিল। আর এসব শুনে জুনসু তো আরো শিওর হয় যে আজিনই হয়তো ইনগং এর নানিকে মেরে ফেলেছে। যাই হোক, এরপর জুনসু আজিনের সাথে দেখা করে। আজিন বলে তুমি এখানে কেন এসেছো? জুনসু আজিনকে বলে সেদিন ইনগং এর নানি কিভাবে পড়ে গিয়েছিল। আজিন বলে তুমি কি ভাবছো এটা আমি করেছি? না, এটা আমি করিনি। তুমি কি সত্যিই মনে করো যে আমি এতটা নিচে নামতে পারি? জুনসু বলে সত্যিটা বলো, আমি তোমাকে কখনোই বুঝতে পারি না। আজিন বলে আমি জানি তোমার জন্য এই বিষয়টা অনেক কষ্টকর। এমন মেয়েকে বিশ্বাস করা কঠিন যে অতীতে তার বাবাকেই মেরে ফেলেছে। জুনসু বলে তুমি শুধু বলো তুমি এই কাজটা করনি। আজিন হেসে বলে কি হবে যদি আমি বলি যে এটা আমি করেছি? জুনসু রেগে গিয়ে বলে আমাকে সত্যটা বলো যে সেদিন আসলে কি হয়েছিল। আজিন বলে তোমার মাথায় যেটা চলছে সেটাই সত্যি। হ্যাঁ, এটা আমিই ছিলাম, কারণ সে আমার পথের কাটা হয়ে গেছিল, তাই এটা করেছি। জুনসু ধরে বলে তুমি কি সত্যি এমনটা করেছো? আজিন বলে তুমি মনে মনে যেটা ভাবছো সেটাই সত্যি। সে তাকে ক্লিয়ারলি কিছুই বলে না। তার নানির অ্যাপার্টমেন্টে গিয়েছিল, সেখানকার একজন প্রতিবেশী ইনগংকে দেখে বলে যেদিন ওই ঘটনাটা ঘটেছিল সেদিন আমি তোমার নানিকে দেখেছিলাম। তোমার নানি সেদিন অনেক কান্না করছিল। আমি তাকে এমন করতে কখনোই দেখিনি, কারণ সে খুবই শান্তশিষ্ট মানুষ ছিলেন। এর কিছুক্ষণ পর তাকে শান্ত করতে একটি মেয়ে সেখানে আসে। মেয়েটা খুবই সুন্দর ছিল। তোমার নানি সেই মেয়েটিকে বলছিল আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আর এর পরিবর্তে তুমি আমাদেরকে ঠকিয়েছো। এই কথাগুলো আমি বাইরে থেকে শুনতে পেয়েছিলাম। সে আরো বলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। 409 নাম্বার ফ্ল্যাটে যারা থাকে তারা কিছুদিন আগেই এখানে লুকিয়ে একটা ক্যামেরা লাগিয়েছিল, কারণ তাদের প্যাকেজ চুরি হয়ে যেত। তাই তদন্তের সময় পুলিশকে তারা সেই ক্যামেরার ব্যাপারে কিছুই জানায়নি, কারণ এটা ইলিগ্যাল। কিন্তু যদি তোমার দাদি আসলেই পড়ে যায় তাহলে সেই ক্যামেরার ফুটেজে অবশ্যই থাকবে। ইনগং সেই মহিলার কথা অনুযায়ী 409 নাম্বার অ্যাপার্টমেন্টে নক করে। একজন মহিলা দরজা খোলে। সে তাকে জানায় ওই ফুটেজের একটা কপি আমার হাজবেন্ডের কাছে ছিল, কিন্তু একজন ডিটেকটিভ এসে সেই ফুটেজটা নিয়ে গিয়েছে, আর আমাদের কাছে এখন আর কোনো কপি নেই। ইনগং ভাবে যেহেতু পুলিশ এটা নিয়ে গেছে তাহলে হয়তো এটাও তদন্তে এসেছিল, আর হয়তো পুলিশ এখানে কিছুই পায়নি, তাই এটা নিয়ে তারা তাকে আর কিছুই বলেনি। এরপর আমরা জানতে পারি সেই ডিটেকটিভটা আসলে আর কেউ নয়, বরং সেটা জিও ছিল। সে ছদ্মবেশে গিয়ে ফুটেজটা নিয়ে এসেছিল, আর তাকে এই কাজটা করতে বলেছিল জুনসু। তাই জিও এসে জুনসুকে একটা ঘুষি মারে আর বলে আমাকে দিয়ে আর কখনোই এইসব কাজ করাতে আসবে না। আমি আজিনকে কখনোই সন্দেহ করি না। জুনসু বলে তুমি কি ভিডিও ফুটেজ দেখেছো? জিও বলে না, আমি দেখবো না, কারণ আমি আজিনকে পুরোপুরি বিশ্বাস করি। আমি জানি সে এমন কিছু করতে পারে না, সে খুবই ইনোসেন্ট। এদিকে ইনগং তার নানির মৃত্যুর পরে অনেক কষ্ট পাচ্ছিল। সে ভিতর থেকে ভেঙে পড়ে আর ড্রিঙ্কস করে সারাদিন ঘরে পড়ে থাকে। সে কিছু খায়ও না, আর তার সিনেমার সব কাজও আস্তে আস্তে ছেড়ে দিচ্ছিল। অন্যদিকে ইনগংকে নিয়ে একটা নতুন নিউজও বের হয়, যেখানে লেখা ছিল ইনগং সম্প্রতি একটা নতুন রিং কিনেছে। তাহলে কি সে তার গার্লফ্রেন্ড অর্থাৎ আজিনকে বিয়ের প্রপোজ করতে চলেছে? এই দেখে ডিরেক্টর সিউল আজিনকে বলে তোমার ডেটিং লাইফ, ম্যারিড লাইফ এইসব নিয়েই সবসময় আলোচনা হয়। আমি এখানে ইনগং এর বিরুদ্ধে কিছু বলতে চাই না। সে আমার খুবই পছন্দের একজন মানুষ, কিন্তু দেখো আমার সিনেমা নিয়ে কেউই কোনো কথাই বলছে না। এটা তো খুবই বড় একটা প্রবলেম। তোমার রিয়েল লাইফ ভালোবাসা আর বিয়ে নিয়ে গসিপ চলতে থাকে, তাহলে আমি তোমাকে কি করে আমার নতুন মুভিতে কাজ দিব? সবসময় পলিসি আর মিডিয়া সামলাতেই তো আমাকে হিমশিম খেতে হবে। পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ এসব আলাদা রাখবে। আজিন মাথা নিচু করে বলে সরি, আমি জানতাম না যে এমনটা হবে। এরপর থেকে আমি সবকিছু মেনটেন করে চলবো। তখনই সেখানে মিরি চলে আসে আর ডিরেক্টর ওখান থেকে চলে যায়। এরপর আজিন আর মিরি ইনগংকে নিয়ে কথা বলে। মিরি বলে ইনগং সেদিন আমাকে জানিয়েছে তার কন্ট্রাক্ট শেষ হলেই সে নাকি রিটায়ার করবে, সে আর কাজ করবে না। ইনগং আমাকে পাগল করে দিচ্ছে। আজিন এইটা শুনে তো অবাক হয়ে যায়। আজিন জিজ্ঞেস করে সে সত্যি সত্যি সব বলেছে? মিরি বলে মানে তুমি কি এইসবের কিছু জানো না? আজিন বলে না তো, আমি তো কিছু জানি না। মিরি তখন তাকে জিজ্ঞেস করে তুমি কি সেই রিং এর ব্যাপারেও জানতে না? আজিন বলে না। মিরি বলে তুমি কি ইনগংকে বিয়ে করতে চাও? সে বলে একদমই না, আমি তো এখন এই সম্পর্কটা শেষ করতে চাচ্ছি। অন্যদিকে আমরা ইনগংকে দেখতে পাই। সে টেবিলের উপর রাখা আজিনের ওই চিঠিটা দেখছিল, যেটা সে আজিনের জন্মদিনে দিতে চেয়েছিল। সেখানে সে লিখেছিল আজ তোমার জন্মদিন, আর আজকে আমি বুঝলাম তুমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, আর আজকে আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে সে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে। আমি তোমার প্রতি অবজেস্ট হয়ে গেছি। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। হয়তো এটাই ভালোবাসা। তুমি কি আমাকে বিয়ে করবে? কিন্তু সে আজিনকে এই চিঠিটা আর দিতে পারেনি, কারণ সেদিন লিনা এসে গেছিল। তখনই আজিন ইনগংকে মেসেজ করে বলে তুমি কি
বাসায় আছো? আমি তোমার সঙ্গে দেখা করতে তোমার বাসায় আসছি। তোমার সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। তার মেসেজে দেখে ইনগং চিঠির শেষ লাইনটা পড়ে, যেখানে লেখা ছিল তুমি কি সব সময় আমার পাশে থাকবে। সে আজিনের জন্য কেনা সেই রিংটার দিকে তাকিয়ে থাকে। এদিকে জুনসু আর লিনা বাড়ি ড্রিঙ্কস করে, আর জুনসু এত বেশি ড্রিঙ্কস করেছিল যে লিনা তাকে টেনে টেনে বাড়িতে নিয়ে আসে। জিও তার এই অবস্থা দেখে রেগে যায়। লিনা তখন জিওকে বলে তার জন্য খাবার বানাতে। জিও তো এটা শুনে আরো রেগে যায়। জিও তখন তাকে নুডলস বানিয়ে খাওয়ায়। এদিকে আজিন ইনগং এর বাসায় চলে আসে, আর তারা এখানে কথা বলতে থাকে। তখন ইনগং আজিনকে বলে মিরি তোমাকে সবকিছু বলে দিয়েছে তাই না, যে আমি রিটায়ার করতে যাচ্ছি। আজিন বলে তুমি কি রিটায়ার করে আমাকে বিয়ে করতে চাও? এটাই ভেবেছিলে তাই না? ইনগং বলে কেন, তুমি কি এটা চাও না? আমি তো ভেবেছিলাম আমরা দুজনে হয়তো একই রকম চিন্তা করি, তুমিও হয়তো আমাকে বিয়ে করতে প্রস্তুত আছো। এই শুনে আজিন তো প্রচন্ড রেগে যায় আর বলে শুধু তোমার এইসব ফালতু চিন্তার জন্য আজ আমি ডিরেক্টর সিওলের সামনে কতটা ছোট হয়েছি জানো? আমি কেন তোমার জন্য ক্রিটিসাইজ হব? ইনগং অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে। আজিন বলে চলো ব্রেকআপ করা যাক। আর এই কথা শুনে তো ইনগং আকাশ থেকে পড়ে। ইনগং এতদিন ভেবেছিল আজিন তাকে তার থেকেও বেশি ভালোবাসে, কিন্তু আজিনের এই রূপ দেখে সে প্রচন্ড অবাক। আজিনের অ্যাটিটিউড তো পুরো চেঞ্জ হয়ে যায়। তার কাছে মনে হচ্ছিল যে এটা আজিনই না, এখন ইনগং তো তাকে সত্যিই ভালোবাসে। তাই তার এই কথায় সে অনেকটা কষ্ট পায়। ইনগং আজিনকে বলে তুমি কি সেই আজিন যাকে আমি চিনতাম? আজিন বলে তুমিও তো আর আগের মতো নেই, তোমার মাথাও তো ঠিকঠাক কাজ করছে না, সব কাজ ছেড়ে দিয়ে সংসার করতে চাইছো, রিটায়ার করে রূপকথার গল্প সাজাতে চাইছো। তুমি এখন সেই ইনগং নেই যাকে আমি ভালোবেসেছিলাম। এখন তো তুমি স্বপ্নের জগতে বাস করছো। রিয়েলিটি দেখো, গত 1 বছরে তোমার কি অবস্থা হয়েছে, কোথা থেকে কোথায় এসে পড়েছো তুমি। আর তুমি কি জানো যে গত বছরে যখন থেকে তোমার সাথে রিলেশনশিপে আছি আমাদের কত ফ্যান লস্ট হয়েছে, আর এখন আবার আমাকে বিয়ে করতে যাচ্ছ? আজিন হেসে বলে তুমি আমাকে এখন বিবাহিত মহিলার ট্যাগ দিতে চাইছো তাই না, যেন আমার ক্যারিয়ার শেষ হয়ে যায়। আজিনের এমন আচরণ দেখে ইনগং বলে একজন মানুষ কিভাবে এক রাতের মধ্যে এতটা বদলে যেতে পারে। আজিন হেসে বলে আমার এই নতুন রূপটা তোমার পছন্দ হচ্ছে না? ঠিক আছে, আমি আগের মতোই হাসি মুখেই তোমাকে বলছি, চল আমরা ব্রেকআপ করে নিই। এবার কি তুমি খুশি? ইনগং বলে আজ আমাদের সম্পর্কের 1 বছর হলো। ভেবেছিলাম তোমাকে আমি ভালো করেই চিনতে পেরেছি। আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম। এই মুহূর্তে আমি অনেক কষ্ট পাচ্ছি, কিন্তু তুমি বোঝার চেষ্টাই করছো না। আজিন বলে আমি কেন বুঝবো? এটা তো আর 5-10 বছরের কোনো সম্পর্ক নয়, শুধুমাত্র 1 বছরের সম্পর্ক। 1 বছরের রিলেশনশিপ নিয়ে এত ভাবার কি আছে? ইনগং তার এসব কথা বিশ্বাসই করতে চায় না। সে বলে এটা সত্যি নয়, আই উইশ এটা যেন একটা স্বপ্ন হয়। আজিন বলে ব্রেকআপের মতো একটা সাধারণ জিনিস নিয়ে এত চিন্তা করো না। আজিন সেখান থেকে চলে যেতে গেলে ইনগং তার হাত ধরে বলে কি হয়েছে আজিন, প্লিজ এমনটা করো না আমার সাথে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমাকে একা ফেলে যেও না। আজিন বলে আর কিছু জানতে চেও না, যদি জানতে পারো তাহলে অনেক কষ্ট পাবে। ইনগং বলে আমি অলরেডি অনেক কষ্ট পাচ্ছি। আর এইবারে আজিন তাকে সবকিছু বলতে শুরু করে। সে ইনগং এর চোখের দিকে তাকিয়ে বলে 1 বছর আগে আমি তোমার নানির সেই ডায়েরিটা চুরি করেছিলাম, যাতে করে সহজেই তোমার নানির ক্লোজ হতে পারি আর তোমাকে ডেট করতে পারি। আর সেদিন তোমার নানি ডায়েরিটা আমার বাসা থেকেই খুঁজে পেয়েছিল। সে আমার সত্যটা জানতে পেরে গিয়েছিল, আর সেদিনে সে মারা গেল। বাকিটা তো তুমি জানোই। এই শুনে ইনগং চিৎকার করে বলে তুমি আমার নানির সাথে কি করেছিলে বলো? আজিন বলে আমি তার সাথে কিছুই করিনি, আমি তো শুধু তাকে সত্যিটা বলেছি। আমার জীবনে প্রথমবার আমি কাউকে সত্য কথা বলেছি। ইনগং রেগে তার হাতের গ্লাসটা ছুঁড়ে মারে। আজিন বলে এখন আমাকে যেতে দাও, তা না হলে তুমি আমাকে যখনই দেখবে তখনই তোমার নানির কথা মনে পড়বে আর কষ্ট পেতে থাকবে। আমি জানি তুমি অনেক দুর্বল হৃদয়ের মানুষ, এইসব তুমি সহ্য করতে পারবে না। তাই এবার আমাদের ব্রেকআপটা মেনে নাও, কারণ আমাদের ব্রেকআপ আগে থেকেই ডিসাইড করা ছিল। আজ থেকে আমাদের গল্প এখানেই শেষ। ইনগং এর আর কিছু বলার ভাষা নেই, সে হতবাক হয়ে তাকিয়ে থাকে। আজিন চলে যায় আর সে কান্নায় ভেঙে পড়ে। বেচারার কষ্ট দেখে আমার নিজেরই খারাপ লাগছে, এত সুন্দর একটা ছেলের সাথে কেউ কিভাবে এটা করতে পারে। তো ইনগং এখানে চিৎকার করে কান্না করতে থাকে। এদিকে আজিন রিপোর্টার লিমকে কল করে বলে দেয় আমাদের ডেটিং লাইফ শেষ, আপনি আজই এই নিউজটা পাবলিক করে দিন। তখনই দেখা যায় আজিনকে কেউ একজন ফলো করছিল, সেটা আবার জিও দেখতে পায়। তাই আজিনকে কল করে বলে তুমি গাড়ি থামিও না, চালিয়ে যাও। আজিনও বুঝতে পেরে স্পিডে কার চালাতে থাকে। জিও তখন তাদের পিছু পিছু যায়। সে ওই লোকটির গাড়ির সামনে চলে আসে এবং লোকটিকে ডাকতে থাকে। আর তখনই সেখানে আরো 2-3টা কার চলে আসে, আর সেখান থেকে অনেকজন লোক বেরিয়ে এসে সবাই মিলে জিওকে বেধড় মারতে শুরু করে। এতজনের সাথে জিও পেরে ওঠে না, সে অনেক মার খায়। এদিকে মিরি ইনগং এর বাসায় আসে আর ইনগংকে বলে আজিনকে তুমি ভুলে যাও, আজিন কখনোই তোমার যোগ্য ছিল না, আর এত ড্রিঙ্কস করা বন্ধ করো। ইনগং মিরির কাছ থেকে বোতলটা নেয় আর বলে শুধু আজকেই ড্রিঙ্কস করব, আর কোনোদিনই করব না। মিরি ওটা দিয়ে দেয় আর বলে তার সাথে ব্রেকআপ হয়েছে ভালোই হয়েছে, আমিও আজিনের সাথে আর কাজ করতে চাই না, তার এগ্রিমেন্ট শেষ হলে আমি আর এটা রিনিউ করব না। ইনগং বলে সবারই তো ব্রেকআপ হয় তাই না, কিন্তু কেন জানি আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। মিরি ওখানে বসে ইনগংকে অনেক বুঝায় আর বলে আমি সব সময় তোমার পাশে আছি, তুমি নিজেকে এত বেশি কষ্ট দিও না। ইনগং তখন মিরিকে ধন্যবাদ জানায়। মিরি জানতে চায়
চায় কেন সে ধন্যবাদ জানাচ্ছে। ইনগং কিছুই বলে না। এরপর মিরি ওখান থেকে চলে যায়। এদিকে জেওর অবস্থা খারাপ ছিল। আজিন কল করে জানতে চায় ওটা কে ছিল। জেও বলে পাপারাজি ছিল, তুমি চিন্তা করো না, আমি তাড়িয়ে দিয়েছি। পরদিন সকালে ইনগং আর আজিনের ব্রেকআপের নিউজটা পাবলিক করা হয়। লিনা এটা দেখে অবাক হয়ে যায়। মিরি বলে ইনগং কোথায়? সে বলে ইনগং এর ম্যানেজার বলল ইনগং ঘুমের ওষুধ নিয়ে ঘুমাচ্ছে। মিরি বলে আমি রাতে তার বাড়িতে যাব, হয়তো সে ড্রিঙ্কস করে পড়ে আছে। এদিকে ইনগং তার বাসার সমস্ত ওষুধ আর ড্রিঙ্কস গুলো ফেলে দেয়। এরপর রাতের বেলায় মিরি ইনগং এর বাসায় যাওয়ার জন্য রওনা দেয়। সে ইনগং এর জন্য খাবার নিয়ে যাচ্ছিল। ইনগং এর ভাই মিরিকে কল করে বলতে থাকে আমি অনেকবার তাকে কল করেছি, কিন্তু ইনগং কল ধরছেই না। মিরি বলে সে ড্রিঙ্কস করে হয়তো মাতাল হয়ে গেছে, চিন্তা করো না, আমি তার বাড়িতে যাচ্ছি। এরপর মিরি ইনগং এর বাসায় এসে দেখে পুরো রুম অন্ধকার। সে সব জায়গায় ইনগংকে খোঁজে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এরপর বাথরুমের দরজা খুললে সে গিয়ে দেখে ইনগং মরে বাথটাবের মধ্যে পড়ে আছে, অর্থাৎ ইনগং সুইসাইড করেছে। আর তার এই অবস্থা দেখে মিরি চিৎকার করে কাঁদতে শুরু করে। সে তো ইনগংকে ছোট ভাইয়ের মতো ভালোবাসতো। এখানে আমরা আজিনের জন্য কেনা সেই রিংটাও দেখতে পাই, যেটা রক্তে ভিজে গেছে। অন্যদিকে জুনসু হসপিটালে আসে জিওকে দেখার জন্য, কারণ জিও হসপিটালে ভর্তি ছিল। জুনসু তাকে জিজ্ঞাসা করে এসব কিভাবে হয়েছে আর তারা কে ছিল। জিও বলে জানি না তারা কে ছিল, তবে লোকটার হাতে একটা ট্যাটু ছিল, হয়তো তারা কোনো গ্যাং মেম্বার। তখনই পাশের বেডের রোগীরা বলাবলি করছিল যে সুপারস্টার ইনগং আর বেঁচে নেই, সে নিজেকে নিজেই শেষ করে দিয়েছে। কিছুদিন আগেই তার নানি তাকে ছেড়ে চলে গেছে। এরপর আজিনের সাথেও তার ব্রেকআপ হলো। ক্যারিয়ারের অবস্থাও ভালো ছিল না। বেচারা ইনগং এত কষ্ট সহ্য করতে পারেনি। জুনসু এটা শুনে দ্রুত আজিনের বাসায় চলে আসে। আজিন তখন ইয়োগা করছিল। জুনসু এসে বলে তুমি আমাকে বলেছিলে তুমি সবকিছু নর্মালি হ্যান্ডেল করবে, ইনগং এর সাথে নর্মাল ব্রেকআপ করবে, তোমার স্বার্থ হাসিল করার পথে কেউই কষ্ট পাবে না, বলেছিলে ইনগং এর কোনো ক্ষতি করবে না, তাহলে এটা কি হলো? আজিন তখন বলে তুমি এত রেগে কেন যাচ্ছ আর আমার উপর চিৎকার কেন করছো? তোমার আমার উপরে চিৎকার করার কোনো অধিকার নেই। সে ব্রেকআপের কষ্ট সামলাতে পারেনি কারণ সে খুবই দুর্বল ছিল, এতে আমার কি দোষ? জুনসু রেগে তার হাত ধরে বলে সে মরে গিয়েছে, তোমার কি একটু কষ্ট হচ্ছে না? পুরো একটা পরিবার মুহূর্তেই ধ্বংস হয়ে গেল, আর তুমি বলছো এতে তোমার দোষ নেই। আজিন বলে তুমি এমন ভাবে বলছো যেন আমি তাকে মেরে ফেলেছি। এখন তুমি কি চাও? আমি তার জন্য গিলটি ফিল করব? আমার থেকে এটা কখনোই আশা করো না। যদি তুমি এমনটা আশা করো তাহলে তুমি নিজেই কষ্ট পাবে। জুনসু বলে তুমি কি নর্মাল হতে পারো না? সবসময় কেন মানুষের ক্ষতি করতে হবে? এটা আমারই ভুল ছিল যে আমি ভেবেছিলাম তোমার ভেতরে হয়তো বিন্দু পরিমাণ হলেও মানবতা বেঁচে আছে। আজিন হেসে বলে আমি মানুষ হব কিভাবে? যেদিন আমি তোমার সামনে বাথটাবে ডুবে যাচ্ছিলাম সেদিন তুমি কি আমাকে বাঁচিয়েছিলে? তুমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে। যদি যেও হতো তাহলে বাথরুমে ঢুকে ওই মহিলার মাথা ফাটিয়ে দিত। এখানে আমার কোনো দোষ নেই, তোমরা সবাই মিলে আমাকে এমন বানিয়েছো, তুমি তোমার মা সবাই মিলে। আজিন এরপর শান্ত হয়ে বলে তুমি চাইলে আমাকে ব্লেম করতে পারো, কিন্তু আমি তোমাকে ব্লেম করতে চাই না। এই বলে জুনসুকে জড়িয়ে ধরে আর বলে যদি আমাকে ছেড়ে চলে যেতে চাও তাহলে এখনই চলে যাও, আমার থেকে দূরে কোথাও পালিয়ে যাও, যেমনটা আগেও চলে গিয়েছিলে। তবুও আমি তোমাকে কখনোই ব্লেম করব না, কারণ তুমি আমার জীবনের প্রথম মানুষ যাকে আমি আমার কাছে রাখতে চেয়েছিলাম, যে সবসময় আমার পাশে থাকবে। জুনসু তার এইসব কথায় একদম গলে যায়। অন্যদিকে আমরা ইনগং এর মেমোরিয়ালে সবাইকে দেখতে পাই। সেখানে মিরি ইনগং এর জন্য অনেক কান্না করছিল। তখন তার সেই দিনের কথা মনে পড়ে যেদিন ইনগং তার নানিকে নিয়ে হসপিটালে ছিল। ওই সময় মিরি তাকে টাকা দিয়ে সাহায্য করে তার নানির সার্জারির জন্য। তাই তারা দুই ভাই তাকে ধন্যবাদ বলে। মানে ওই সময় থেকেই ইনগং মিরির সাথে কাজ করতে শুরু করেছিল। আর ইনগং এর সাথে কাজ করার পর থেকেই মিরির এজেন্সিও টপ লেভেলে পৌঁছেছিল। মিরি কান্না করতে থাকে কারণ সে সত্যি ইনগংকে তার নিজের ছোট ভাইয়ের মতো স্নেহ করত। তার সেদিনের কথা মনে পড়ে যে এর জন্যই ইনগং তাকে ধন্যবাদ জানিয়েছে, কারণ সে পৃথিবী ছেড়ে চলে যাবে। এখানে আজিন বাদে সবাই ছিল। এরপর সেদিন রাতে আজিন ইনগং এর অ্যাপার্টমেন্টে আসে। সে ওই বাথটাবের উপরে গিয়ে বসে। হয়তো তারও কষ্ট হচ্ছিল, কিন্তু আজিন তো তার অনুভূতি এক্সপ্রেস করতে পারে না। আজিন বলে প্রত্যেকটা মানুষের জীবনেই কষ্ট থাকে, অনেকেই পরিত্যক্ত হয়, কিন্তু তুমি অনেক দুর্বল ছিলে ইনগং। সে কল্পনায় ইনগংকে দেখতে পায়। আজিন বলে আমি কোনোভাবেই তোমার থেকে আলাদা হতে পারতাম না, আশা করি তুমি আমাকে বুঝতে পারবে। অর্থাৎ ইনগং তাকে এত ভালোবেসেছিল যে আজিন যদি ওইগুলো তাকে না বলতো তাহলে সে কখনোই তার থেকে আলাদা হতে পারতো না। আর আজিন তাকে ওইসব বলেছে বলেই তো ইনগং মারা গেল। ইনগং এর নানি মারা গেছে ভালোই হয়েছে, কারণ সে যদি জীবিত থেকে তার ইনগং এর এই অবস্থা দেখতো তাহলে সে অনেক কষ্ট পেত। তো এইসব বলে সে চলে যায়। পরের দিন থেকে ইনগং এর ফ্যান্সরা আজিনের বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করে। সবাই বলছিল আজিনকে যেন লংস্টার কোম্পানি থেকে বের করে দেওয়া হয়। ইনগং এর ফ্যানেরা আজিনের উপর প্রচন্ড রেগেছিল। আজিন যখন বাড়িতে প্রবেশ করছিল ফ্যানেরা তার উপর ডিম ছুঁড়ে মারে। সাংহি তখন কোন রকমের সবার থেকে বাঁচিয়ে তার অ্যাপার্টমেন্টে নিয়ে আসে। ডিমের কারণে তার পোশাক নষ্ট হয়ে গিয়েছিল, তাই সে শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে ঢোকে। আর আজিন দাঁড়িয়ে ভাবতে থাকে সাংজি আবার নতুন কি চাল চাচ্ছে। এরপর সাংজি পুরো বাড়িটা ঘুরে দেখে আর আজিনকে বলে তোমার বাড়িটা তো দেখছি অনেক বড়। আজিনের পোশাক পরে আর বলে আজিন তুমি তো অনেক টাকা ইনকাম করে ফেলেছো, তুমি সাকসেসফুল হয়েছো। সে বসে বলে
বলে আমার জন্য কি একটা ড্রিঙ্কস নিয়ে আসতে পারবে। আজিন তখন তার উপরে বিরক্ত হয়ে বলে তুমি এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাও। সাংহে বলে ঠিক আছে চলে যাচ্ছি, তবে এই ব্যাগটা আমার পছন্দ হয়েছে, আমি এটা নিয়ে যাচ্ছি। এই বলে সে চলে যায়। আর আজিন ভাবে আবার কোন নতুন মুসিবত আসছে কে জানে। পরের সিনে আমরা একজন বড় বিজনেসম্যানকে দেখতে পাই যাকে তার ম্যানেজার আজিনের সমস্ত ইনফরমেশন দিচ্ছিল। এদিকে মিরি রিপোর্টার লিমের সাথে দেখা করে। মিরি এখন আজিনের উপর প্রতিশোধ নিতে চাইছিল। সে চায় আজিন ইনগং এর সাথে যা করেছে তার জন্য আজিনকে শাস্তি দিতে। তাই সে লিমকে আজিনের বাবার ওই কেস ফাইলটা দেয় আর বলে আমি জানি তুমি আজিনের সাথে কাজ করো, কিন্তু এখন থেকে তুমি আমার হয়ে কাজ করবে। আর আমি এটাও জানি তুমি অনেকদিন ধরেই আজিনের বাবার মার্ডার কেস সম্পর্কে জানতে চাইছিলে, তো এটাই সেই কেস ফাইল। এখানে আজিনের বাবার কেসের সম্পর্কে সব ডিটেলস আছে, এতটুকুই তাকে ধ্বংস করার জন্য যথেষ্ট হবে। লিম বলে এখানে কি সব কাগজ আছে? মিরি বলে না, যদি তুমি রাজি হও তাহলে আমি তোমাকে আরো ফাইল এনে দিব। এদিকে ইনগং এর এই অবস্থা দেখে তো জুনসুর মা অনেক ভয় পেয়ে যায় যে এই মেয়ে অনেক কিছু করতে পারে। তাই সে আজিনের কাছে এসে হাঁটু গেড়ে বসে তার থেকে ক্ষমা চাইতে থাকে। তো এখানে জুনসুর মা বলে ছোট থেকে আজ পর্যন্ত আমি তোমার সাথে যা যা করেছি সেই সবকিছুর জন্য আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইছি। আজিন হেসে বলে এতদিন পর এসেছেন ক্ষমা চাইতে। সে বলতে থাকে তুমি কি আমাকে ক্ষমা করবে না? আজিন বলে আমি কেন করব, আমার আপনার অ্যাপোলজির দরকার নেই। জুনসুর মা তখন বলে আমার শুধু ক্ষমা চাওয়ার কথা ছিল, আমি চেয়েছি, তাই প্লিজ জুনসুকিটা বলে দিও যে আমি হাঁটু গেড়ে বসে তোমার কাছে ক্ষমা চেয়েছি। এই বলে সে চলে যাচ্ছিল। আর তখন আজিন রেগে টেবিল থেকে সব ফেলে দেয়। সে পাগলের মতো হাসতে থাকে, যা দেখে জুনসুর মা ভয় পেয়ে যায়। তখন আজিন বলে আপনি কি জানেন আমার সারা জীবনে আপনাকে কখন আমি সবচেয়ে বেশি ঘৃণা করেছি? সে তখন কফিনের মধ্যে থাকা ইনগং এর নানির লাশ দেখতে পায়। আর এখান থেকেই আমরা একটি ফ্ল্যাশব্যাকে চলে যাই। যখন ইনগং এর নানি রেগে আজিনকে বলছিল যে কেন তুমি আমাদের সঙ্গে এমনটা করেছো, তখন আজিন ইনগং এর নানির কাছে ক্ষমা চায় আর কান্না করে বলে এটা আমার আগের ইন্টেনশন ছিল, কিন্তু পরে সত্যি আমি ইনগংকে ভালোবেসে ফেলি। আর এরপর আপনাকেও আমার অনেক ভালো লাগতে শুরু করে। আমি চাইতাম আপনি আমাকে ভালোবাসুন, তবে চিন্তা করবেন না, আমি ইনগংকে সমস্ত সত্যিটা বলে দিব আর এরপর আপনাদের জীবন থেকে অনেক দূরে চলে যাব। নানি আজিনের মুখে এইসব কথা শুনে আদর করে তার চোখের জল মুছে দেয় আর বলে আমি সেদিন যা বলেছিলাম সত্যি বলেছিলাম। তুমি জীবনে যত ভুলই করো না কেন আমি সব সময় তোমার পাশে থাকবো, কারণ আমি তোমাকে আমার নিজের বাচ্চাদের মতোই ভালোবাসি। যখন বাচ্চারা কোনো ভুল করে তখন মা বাবা তাদেরকে বকে, কিন্তু আবারও তাদেরকে ভালোবাসে। তিনি আজিনকে জড়িয়ে ধরে বলে এরকম ভুল আর কখনোই করবে না। আর এই পর্যায়ে এসে আজিনের বোঝা উচিত ছিল যে পৃথিবীর সব মানুষ এক হয় না। সে বলেছিল কেউ তার কষ্ট বোঝে না, এটাও তার ভুল ধারণা। নানি বলে তুমি ভুলটা স্বীকার করেছো, এটাই অনেক, তবে এই সত্যটা এখন আমাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তুমি এসব ব্যাপারে ইনগংকে কোনো কিছুই জানিও না। আর ঠিক তখনই একটা বিড়ালের মিউ মিউ শব্দ শোনা যায়। নানি হেসে বলে ওই বিড়ালটা চলে এসেছে, আমার সাথে এসো, তার সাথে তোমার দেখা করিয়ে দেই। সিন বর্তমানে চলে আসে। আজিন বলে আমি তখন আপনাকে সবচেয়ে বেশি ঘৃণা করতাম যখন আপনি আমার উপর দয়া দেখাতেন। আমার ভয় হতো যে আমি হয়তো আপনার কথাই গলে যাব, কারণ আমি কারো প্রতি কোনো আশা রাখতে চাইতাম না। অন্যদিকে জুনসু সেই পেন ড্রাইভটা হাতে নিয়ে তাকিয়েছিল। সে মনে মনে ভাবছিল সেটা দেখবে কিনা, কিন্তু ফাইনালি সে পেন ড্রাইভটা তার ল্যাপটপে লাগিয়ে দেয় আর সে ওই ফুটেজটা দেখতে পায়। সেখানে দেখানো হয় নানি সিঁড়ির পাশে দাঁড়িয়েছিল আর বিড়ালটাকে খাবার খাওয়াচ্ছিল। তখন আজিনও দরজার সামনে আসে আর নানি তাকে ডাকতে থাকে, কিন্তু এরই মধ্যে হঠাৎ নানির মাথা ঘুরতে শুরু করে আর সে নিজের ব্যালেন্স হারিয়ে সেখান থেকে পড়ে যায়। আজিন তাকে ধরার চেষ্টা করে কিন্তু পারে না। আজিন তখন নানির জন্য কান্না করতে শুরু করে আর এই ফুটেজ দেখে জুনসু বুঝতে পারে আজিন সত্যি সত্যি সেদিন নানিকে ধাক্কা দেয়নি, বরং তাকে বাঁচানোর চেষ্টা করেছিল। তখন আমাদের দেখানো হয় হসপিটালে আসলে আজিন নানির মারা যাওয়ার জন্য নয়, বরং নানি যেন বেঁচে যায় সেই দোয়া করছিল। তার অনেক গিল্টি ফিল হচ্ছিল। সে বলে সব দোষ আমার, আপনি প্লিজ নানিকে বাঁচিয়ে দিন। এইসব দেখে জুনসু হাসতে হাসতে কান্না করে দেয় যে সে আজিনকে ভুল বুঝেছিল। এদিকে আমরা সেই গ্যাংস্টারকে দেখতে পাই যে জেওকে মেরেছিল। সে সেই বিজনেসম্যানের সেক্রেটারির সাথে কথা বলছিল। এরপর সেক্রেটারি তাকে জানায় সে আমাদের ব্যাপারে কিছুই জানে না। বাইকের যে লোকটা আমাদের ফলো করছিল সবই কাকতালীয় ঘটনা। আসলে এই বান্দা একজন বিরাট বড় বিজনেসম্যান আর তার কোম্পানির নাম হলো হাইডার, কিন্তু সে আজিনের প্রতি অনেক অবসেসড ছিল। তখন আমরা সেই দিনের ঘটনায় চলে যাই যখন আজিন নানির বাসায় যাওয়ার সময় হঠাৎ একটি কারের সামনে এসে পড়েছিল আর কারের ভেতরে আসলে এই ব্যক্তি ছিল। সে আজিনকে একটুও ভয় পেতে না দেখে প্রচন্ড অবাক হয়ে যায় আর সে আজিনকে দেখে হাসে, মানে এই বেডাও একটা সাইকো। তাদের কোম্পানির ম্যাগাজিনের জন্য ইনগং আর আজিন একবার ছবি তুলেছিল। সেখানে আজিনের অনেকগুলো ছবি ছিল আর সে শুধু আজিনকেই দেখতে থাকে। এরপর খবরে বলা হচ্ছিল মিরির এজেন্সি থেকে আজিনকে বের করে দেওয়া হয়েছে, এতে আজিনের অ্যাক্টিং ক্যারিয়ার একদম ধ্বংস হয়ে যাবে। এসব দেখে আজিন রেগে কন্ট্রাক্ট পেপার নিয়ে মিরির কাছে চলে আসে। মিরি তখন ছাদে অন্য কোম্পানির সিইও কে বলছিল তিনি যেন তাদের কোম্পানিতে আজিনকে হায়ার না করে। তারা যদি আজিনকে হায়ার করে তাহলে তারাও বরবাদ হয়ে যাবে, কারণ কিছুদিনের মধ্যেই মিরি এমন কিছু প্রমাণ
প্রমাণ বের করবে যার ফলে আজিনের ইমেজ পুরোপুরি নষ্ট হয়ে যাবে, তখন তাদের অনেক লস হবে। তখনই সেখানে আজিন চলে আসে আর সে কন্ট্রাক্ট পেপারটা ছিঁড়ে ফেলে এবং মিরির দিকে ভয়ানকভাবে তাকিয়ে থাকে। আজিনকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে মিরি বলে, এইভাবে তাকিয়ে আছো কেন? তুমি কি আমাকেও মেরে ফেলবে? ছাদ থেকে আমাকে ফেলে দিবে নাকি? আজিন বলে, আমি বুঝতে পারছি না আপনি এসব কেন করছেন। ইনগং এর জন্য? মিরি বলে, আমি অনেক ভেবেছি ইনগং এর মৃত্যু নিয়ে, আর এত ভাবার পর ইনগং এর মৃত্যুর পেছনে শুধু আমি একটা কারণই খুঁজে পেয়েছি, সেটা হলে তুমি। যদি আমি তোমাকে এখানে না নিয়ে আসতাম তাহলে তোমার আর ইনগং এর কখনো দেখাই হতো না, তাহলে আজ হয়তো সে বেঁচে থাকতো। আজিন বলে, আমি যখন প্রথম দিন আপনাকে বলেছিলাম আমি আর ইনগং ডেট করতে যাচ্ছি, সেদিনই আপনি বুঝতে পেরেছিলেন যে তাকে ডেট করার পেছনে আমার কি কারণ আছে। তবুও আপনি সত্যটা না দেখার ভান করেছেন, কারণ আমাদের দুজনের রিলেশনের মাধ্যমে আপনিও নিজের ফায়দা হাসিল করেছেন। তাহলে এখন আপনার কি হলো? মিরি বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, তবে তার জন্য এখন আমি গিল্টি ফিল করছি। ইনগং এর সাথে যা হয়েছে তার জন্য আমি নিজেও দায়ী, তাই এখন আমি নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আমি সেই জায়গায় পাঠাবো যেখান থেকে তুমি উঠে এসেছো। তুমি শুধু দেখতে থাকো যে আমি কিভাবে তোমার জীবনটা ধ্বংস করে দিই। এই বলে মিরি সেখান থেকে চলে যাচ্ছিল। তখন আজিন মিরির হাত ধরে নিজেকে আঘাত করতে থাকে এবং বলতে থাকে, আপনার যত ইচ্ছা আমাকে মারুন, যা ইচ্ছা করুন, তারপরেও এভাবে আমার ক্যারিয়ারটা নষ্ট করবেন না। মিরি তার হাত ছাড়িয়ে বলে, তাতে কি হবে? ইনগং কি আর ফিরে আসবে? আজিন বলে, তো আপনি এখন কি চান? আমি কি করব? কি করলে আপনি খুশি হবেন? হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইবো? মিরি চিৎকার করে বলে, যদি প্রায়শ্চিত্ত করার ইচ্ছায় থাকে তাহলে এখনই এই ছাদ থেকে লাফ দাও, তাহলেই হিসাব বরাবর হবে। এই শুনে আজিন হাসতে থাকে আর বলে, আপনার কি মনে হয় ইনগং এর মৃত্যুর পেছনে শুধু আমার একার দোষ আছে? আমার থেকেও বড় কালপেট তো আপনি। গত 10 বছর যাবত আপনি ইনগং এর সাথে আছেন, তবুও কি আপনি একটুও জানতেন না যে ইনগং কিভাবে ভিতরে ভিতরে ভেঙে পড়েছিল? সে নিজের লাইফ নিয়ে কতটা ডিপ্রেস ছিল। তার ওই অবস্থার কারণ শুধুমাত্র আপনি। শুধুমাত্র আপনার লোভের কারণে সে এত বছর কষ্ট পেয়েছে। আপনি তার উপর একের পর এক কাজের প্রেশার দিয়েছেন, আর এখন আপনি ব্লেম আমার উপরে দিচ্ছেন। মিরি চিৎকার করে বলে, তুমি কিছুই জানো না। আজিন বলে, আমি জানি। তার কাছে আপনার সাথে কাটানো 10 বছরের চেয়ে আমার সাথে কাটানো 1 বছরের মূল্য অনেক বেশি ছিল। আজিন এইসব বলে চলে গেলে মিরি চিৎকার করে কান্না করতে থাকে, কারণ আজিন যা বলেছে তা আসলেই সত্যি ছিল। আর সত্যি সত্যি কোরিয়াতে এজেন্সিগুলো সেলিব্রিটিদের উপর এই ধরনের অত্যাচার করে থাকে। তোমরা কে পপকে দেখতে পারো যে প্রত্যেক বছর কত কে পপ মেম্বার কাজের প্রেসারে সুইসাইড করে। মাঝে মাঝে বিটিএস, ব্ল্যাকপিঙ্ক, এদের জন্য আমার অনেক কষ্ট লাগে যে বেচারারা না জানি কত কষ্ট করে আজকে এই জায়গায় পৌঁছেছে। যাই হোক, তো মিরির সাথে কথা বলার পর আজিন রেগে স্পিডে কার চালাতে শুরু করে। তার মাথায় শুধু মিরির বলা কথাগুলোই ঘুরছিল যে সে তার জীবন একেবারে ধ্বংস করে দিবে। আজিন পাগলের মতো করছিল, কারণ তার মনে হচ্ছিল সবকিছু এখানেই শেষ হয়ে যাবে, কারণ মিরির সাথে সে কোনোভাবেই পেরে উঠবে না। মিরি তাকে ধ্বংস করেই ছাড়বে। পরের সিনে জুনসু মিরিকে বলে, আপনি ভালো করেই জানেন যে এত বছর আমি শুধুমাত্র আজিনের জন্যই এখানে ইনভেস্ট করেছি। এখন আজিনকে যদি আপনার কোম্পানিতে না রাখেন তাহলে আমি আমার সব ইনভেস্টমেন্ট এখান থেকে উঠিয়ে নিব। মিরি বলে, কোনো সমস্যা নেই, তোমার যা ইচ্ছা করো, আমি আজিনকে কোনোভাবেই ছাড়বো না। তবে আমি তোমাকে একটা শেষ অ্যাডভাইস দিতে চাই, তুমি আজিনের পিছু ছেড়ে দিয়ে নিজের জীবনে এগিয়ে যাও, সেটাই তোমার জন্য ভালো হবে। কারণ তার মধ্যে বিন্দুমাত্র মনুষ্যত্ব নেই। সে তার আশেপাশে থাকা সবাইকে ডিরেক্ট জাহান্নামে নিয়ে যাবে, সবাইকে ধ্বংস করে দিবে। এই বলে মিরি সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা জুনসুর মাকে দেখতে পাই। সে জুনসুর দাদুর সাথে দেখা করতে আসে, তবে জুনসুর কথা মতো তার দাদুর সেক্রেটারি তার মাকে তার দাদুর সাথে দেখা করতে দেয় না, আর সেখান থেকে জোর করে বের করে দেয়। আর এখানে আমরা জানতে পারি জুনসুর মায়ের শরীরের অবস্থা খুব একটা ভালো নয়। সে জুনসুকে কল দেয়, কিন্তু জুনসু তার কল ধরে না। এরপর তিনি আজিনকে কল করে, তখন আজিনের সাথে দেখা করতে জুনসু সেখানে আসে। জুনসুর মা আজিনকে বলে, তুমি কি এখনো আমার ছেলেকে বলনি যে আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি? আজিন বলে, আমি কেন বলতে যাব? আপনার যা বলার আপনি নিজেই তাকে বলে দিন। জুনসুর মা বলে, আমার ছেলে যদি আমার ফোনটা ধরতো তাহলে আমি অবশ্যই বলতাম। আমি এখন অনেক অসুস্থ, আমাকে কিছুদিন পর সার্জারি করতে হবে। তখনই আজিন জুনসুকে দেখে তার ফোনটা স্পিকারে রেখে দেয়। আর জুনসুর মা বলতে থাকে, আমার 2টো কিডনি নষ্ট হয়ে গিয়েছে। ডক্টর বলেছে খুব শীঘ্রই আমার একটা কিডনি ট্রান্সফার করতে হবে, যেটা আমার ছেলে ছাড়া আর কেউই দিতে পারবে না, কারণ ডোনার পেতে 1 বছর পার হয়ে যাবে। এছাড়াও আমি বর্তমানে অনেক ঋণগ্রস্ত, আমি কিডনি কিনতেও পারবো না, সার্জারি করার টাকাও এফোর্ড করতে পারবো না, আমি কিছুদিন পরেই মরতে চলেছি। তুমি প্লিজ দয়া করে জুনসুকে সব কথা জানিয়ে দিও যেন সে আমাকে সাহায্য করে। আজিন তখন জুনসুর দিকে তাকিয়ে তার মাকে বলে, তাহলে আপনি যে আমার কাছে ক্ষমা চেয়েছিলেন সেই সবকিছুই নাটক ছিল আপনার ছেলের কাছ থেকে কিডনি পাওয়ার জন্য? তবে আমার আর কষ্ট করে জুনসুকে এসব কথা বলতে হবে না, আপনি ঠিক সময় কল করেছেন। জুনসু এখন আমার সামনে দাঁড়িয়ে আছে, আর এতক্ষণ আপনি যা কিছু বলেছেন সে সবকিছুই শুনেছে। আজিন তখন জুনসুকে বলে, তোমার মা তোমার কাছ থেকে কিডনি চাচ্ছে, তাকে বাঁচানোর জন্য এখন তোমার কিডনি দিয়ে দাও। এখানে আজিন জুনসুকে বলে দেয় তার মাকে কিডনি না দিতে, তবে জুনসু কিছুই বলে না। এরপর জুনসু তাকে বলে, আমি মিরির সাথে গিয়ে দেখা করেছি, তাকে অনেক বোঝানোর চেষ্টাও করেছি, কিন্তু আমার মনে হচ্ছে সে এবার তোমাকে ছাড়বে না, সে তোমাকে কবর দিয়ে ফেলবে, যাতে তুমি আর কখনোই কাম ব্যাক করতে না পারো। আজিন বলে, আমি এসব আগে থেকেই
জানতাম। তখনই সেখানে যেও চলে আসে। এরপর বাসায় এসে জুনসু বলে, আমি অনেকগুলো এজেন্সির সাথে কথা বলেছি, কিন্তু কেউই তোমাকে কাজ দিতে চাচ্ছে না। মিরি তোমার সামনে একটা বড় বিপদ হয়ে দাঁড়িয়ে আছে। আজিন বলে, আমার লাইফের কোন কাজটাই বা সহজ ছিল? জুনসু বলে, এটাই তো আমার সব থেকে বড় ভয় হয়, কারণ এরকম পরিস্থিতিতে তুমি যতবারই পড়েছো ততবারই কারো না কারো ক্ষতি করেছো। আজিন বলে, তো তুমি আমার কাছে কি আশা করো? আমি বোকার মতো বসে বসে নিজের ধ্বংস দেখবো? এভাবে তাদের দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। তাই যেও তাদের দুজনকে থামায় আর আজিনকে বলে, তোমার বাবার সেই ফাইলগুলো রিপোর্টার লিম আর মিরির কাছ থেকে নিয়ে নিলেই তো হয়ে যায়। তুমি বললে এখনই আমি সেটা করে দিচ্ছি। আজিন বলে, এখন আর এটা করে কিছুই হবে না, আমাদের দুজনের মধ্যে একজনকে তো এখন ধ্বংস হতেই হবে। পরের দিন জুনসু তার মাকে নিয়ে হসপিটালে আসে আর বলে, আমি আপনাকে কিডনি দিব, আপনার সমস্ত ঋণ পরিশোধ করব, এমনকি সার্জারি করতে যত টাকা লাগে আমি দিব, কিন্তু আমার দুইটা শর্ত আছে। প্রথমত, আপনি কখনোই আজিনের সামনে যাবেন না, আর দ্বিতীয়ত দাদুর থেকেও দূরে থাকবেন। তার মা এইসব শুনে অবাক হয়, কিন্তু তার তো মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। পরের দিন মিরির কোম্পানিতে মিরির সেক্রেটারির কাছে একটা কল আসে। সে জানতে পারে কোম্পানিতে রেড দেওয়ার জন্য পুলিশ এসেছে। সে দৌড়ে মিরির কাছে চলে আসে আর বলে, নিচে পুলিশ এসেছে। মিরি জিজ্ঞেস করে, কেন? এটা বলতে বলতেই পুলিশ ভিতরে ঢুকে পড়ে। তারা মিরির জন্য অ্যারেস্ট ওয়ারেন্টে নিয়ে এসেছিল, সাথে তার কোম্পানি সার্চ করার জন্য সার্চ ওয়ারেন্টও নিয়ে আসে। এরপর আমরা খবরের মাধ্যমে জানতে পারি মিরিকেও গ্রেফতার করা হয়েছে, কারণ সে কোম্পানির ফান্ড থেকে কয়েক মিলিয়ন টাকা আত্মসাৎ করেছে। এছাড়াও মিরির কোম্পানি সার্চ করে তারা জানতে পেরেছে মিরি তার আন্ডারে কাজ করা আর্টিস্টদের তাদের বিভিন্ন গোপন তথ্য ব্যবহার করে তাদেরকে ব্ল্যাকমেল করে অপব্যবহার করে। আর তখন লিনাকে মিরির থ্রেড দেওয়ার সেই ভিডিওটা ভাইরাল হয়। এইসব ঘটনা ফাঁস হওয়ার পর রিপোর্টাররা লিনার কাছে আসে, কিন্তু লিনা তাদেরকে এই ব্যাপারে কিছুই বলে না। এইদিকে এই কেসের রিপোর্টার লিমেরও নাম আসে। ঘুষ খাওয়ার অভিযোগে তাকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়। এদিকে আজিন তো খবরে এইসব কিছু দেখে খুশি হয়ে যায়, কিন্তু সে তখনও জানতো না এইসব কে করছে আর কেনই বা করছে। সে ভাবে এই সব কিছু হয়তো কাকতালীয় ঘটনা। অন্যদিকে জুনসু বাড়ি ফিরে আসে আর কলে তার দাদুর ম্যানেজারকে কিডনি ট্রান্সপ্লান্টের কথা বলে, যেটা তার দাদুকে না জানাতে। তখনই লিনা সেখানে এসে তার এই সব কথা শুনে ফেলে। সে এই ব্যাপারে জানতে চাইলে জুনসু তাকে সব খুলে বলে। লিনাতে প্রচন্ড রেগে যায় যে এত বড় খবর সে তাকে কেন বলেনি। সে বলে, এখন আমি এখানে না আসলে হয়তো তুমি আমাকে বলতেও না। তাকে ধাক্কা দিয়ে বলে, তুমি কখনো আমাকে কেয়ার করনি, কখনো ভেবেছো যে আমি তোমার কলের অপেক্ষায় থাকি? আমি কি তোমার কাছে জোকস? জুনসু তাকে থামতে বলে আর লিনা ওখান থেকে চলে যায়। পরদিন সে আজিনকে কল করে বলে, আজকে আমার সার্জারি হবে। আজিন বলে, তুমি আমাকে চিন্তায় ফেলবে না, নিজেকে সুস্থ রেখো। জুনসু বলে, আমাকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আর মিরির অ্যারেস্ট হওয়ার খবর পেয়ে আমি অনেকটাই স্বস্তি পেয়েছি, তাই এখন আমি নিশ্চিন্তে সার্জারি করতে পারবো, আর আমি খুব শীঘ্রই তোমার কাছে ফিরে আসবো, তুমি অপেক্ষা করো। আজিন বলে, তোমার এই সার্জারিটা না করলে হতো না? তোমার কি একটু ভয় করছে না? জুনসু বলে, তোমার হসপিটালে আসতে হবে না, তুমি শুধু কিছুদিন আমার জন্য অপেক্ষা করো, আমি তোমার কাছে চলে আসবো, তারপর দেখবে সবকিছু একদম ঠিক হয়ে যাবে, আর এই সময়টা তুমি নিজের খেয়াল রেখো। এই বলে জুনসু সার্জারির জন্য চলে যায়। পরদিন আজিনের কাছে একটা বড় কোম্পানি থেকে অফার আসে, তারা আজিনকে হায়ার করতে চায়। আজিন বলে, বর্তমানে আমার পাবলিক ইমেজ তো একদমই ভালো না, তবুও আপনারা কেন হায়ার করতে চাচ্ছেন? তারা বলে, আমরা কারো ইমেজ দেখে কাউকে হায়ার করি না, আমরা সবসময় ফিউচারের কথা ভাবি। আপনার নামে যত গুজবি ছড়াক না কেন, কিছুদিনের মধ্যেই সবকিছু সবাই ভুলে যাবে, আর আমরা আপনাকে হাতছাড়া করতে চাই না। আপনার যদি সময় হয় তাহলে অবশ্যই আজকে একবার আমাদের অফিসে এসে দেখা করবেন। আজিন তো এই অফার পেয়ে অনেক খুশি হয়ে যায়। আজিন তাদের অফিসের দিকে যাচ্ছিল, আর তখন আমরা দেখতে পাই সাংহে তার রুমে বসে খাবার খাচ্ছে। সাংহে তাকে ডেকে খাবার খেতে বলে, কিন্তু সে তাকে ইগনোর করে চলে যাচ্ছিল। সাংহে তাকে ডাকলে আজিন বলে, তুমি ঠুসতে থাকো, আর আমার ঘড়ি যেখানে ছিল সেখানে রেখে এখান থেকে চলে যাবে, না হলে আমি কিন্তু পুলিশ ডাকবো। সাংহে বলে, আমি কি এটা নিয়ে গেছি? আমি তো এটা এখানেই পড়ে আছি, আর হ্যাঁ, তোমার ব্যাপারে যত নেগেটিভ আর্টিকেল ছিল সবকিছু কোনোভাবে ডিলিট হয়ে গেছে। এটা সে আজিনকে দেখায়। মানে ওই দিনের পর থেকে সাংহি তার পিছু ছাড়ছে না। আজিন বুঝতে পারে না যে সাংহির মতলবটা আসলে কি। সে বলে, তুমি কি সারাদিন নেটে আমার ব্যাপারে সার্চ করো? সাংহি বলে, হ্যাঁ, যখনই তোমার ব্যাপারে কোনো আর্টিকেল প্রকাশ পায় তখন সবার প্রথমে সেখানে গিয়ে নেগেটিভ করা আমার অভ্যাস হয়ে গেছে। এই বলে তার বিছানায় শুয়ে পড়লে আজিন ওখান থেকে চলে যায়। আর এরপর সাংহি করে কি, সে আজিনের কালেকশনে যতগুলো লাক্সারিয়াস ব্যাগ ছিল সে ওই সমস্ত লাক্সারিয়াস ব্যাগগুলো নিয়ে একটা স্টোরে আসে বিক্রি করার জন্য, কিন্তু ওখানকার ম্যানেজার পুলিশকে কল করে দেয় আর চুরির দায়ে তাকে পুলিশ ধরে নিয়ে যায়। কিন্তু আজিন পুলিশকে তাকে ছেড়ে দিতে বলে, তাই সে ব্যাগগুলো আজিনের কাছে নিয়ে চলে আসে। আজিন তার উপরে রেগেছিল যে সাংহি তার পিছু কেন ছাড়ছে না। সে বলে, আসলে আমার এখন জব নেই, তাই ভাবলাম এগুলো বিক্রি করে তোমাকে হেল্প করি, এগুলো তো তুমি ব্যবহার করো না, আমি পুরোটা নিতাম না, অর্ধেক টাকা তোমায় দিতাম। আজিন এইসব শুনে রেগে চলে যায়। এদিকে যেও একটা সুপার শপ থেকে খাবার নিয়ে বের হচ্ছিল, তখন একটা গাড়ি তাকে ফলো করছিল, তাই যেও একটা গলিতে ঢুকে পড়ে, কারণ সেও ভালোভাবেই বুঝতে পেরেছিল যে কেউ তাকে ফলো করছে। সে বুঝতে পারে না কে তাকে ফলো করছে আর কেন করছে। এরপর যেও তার অফিসের মধ্যে চলে আসে যেখানে সে কাজ করে। এখানে যেও তার বসকে জিজ্ঞেস করে, আমি আপনাকে সেদিন যে গাড়ির নাম্বারগুলো দিয়েছিলাম সেই ব্যাপারে
কিছু জানতে পেরেছেন? সে বলে ওই সবগুলোর নাম্বারই ফেক ছিল, এগুলোর মধ্যে কোনো গাড়ি রেজিস্টার করা ছিল না। তখনই আমরা দেখতে পাই যে ওর অফিসের টেবিলের নিচেও রেকর্ডার লাগানো ছিল, আর যে ওর সব কথা সেই সাইকো লোকটা যার নাম ছিল হিয়ক সে শুনতে পায়। হিয়কের একটা লেকচার ছিল, তাই সে ওখানে চলে যায়। এরপর আজিন আর যেও একসাথে গাড়ি দিয়ে যাচ্ছিল। যেও এখানে ভাবে তাকে বলবে যে কেউ আজিনকে ফলো করছে, কিন্তু সে কিছু একটা ভেবে আর আজিনকে বলতে পারে না। এরপর সে আজিনকে বলে তোমার কাছে সেই বার্নার ফোনটা আছে তাই না, যেটা আমি দিয়েছিলাম? আজিন বলে কেন? যেও বলে তুমি সবসময় সেই ফোনটা তোমার সাথেই রাখবে, আর কিছু সন্দেহজনক মনে হলেই সাথে সাথেই তুমি আমাকে কল করবে। এরপর যেও বলে এখন আমরা কোথায় যাচ্ছি? আজিন বলে একটা বড় এজেন্সি থেকে আমাকে হায়ার করার অফার এসেছে, তাদের সাথে মিটিং করতে যাচ্ছি। যে এই খবরটা শুনে অনেক খুশি হয়ে যায় আর বলে ভালোই হয়েছে, তোমার লাইফে আবারও সবকিছু নর্মাল হয়ে গিয়েছে। পরের সিনে দেখা যায় আজিন সেই এজেন্সির ম্যানেজারের সাথে দেখা করতে আসে, আর জানা যায় এই কোম্পানিটা মিরির কোম্পানির থেকেও অনেক বড়, তারা ইন্টারন্যাশনাল প্রজেক্টে কাজ করে। আজিন এই অফারটা পেয়ে অনেক খুশি ছিল। এরপর ম্যানেজার আজিনকে জিজ্ঞেস করে আমি কি একটা ব্যাপারে জানতে পারি মিস্টার হিয়ক আপনার কি হয়? আজিন বলে এই হিয়কটা আবার কে? আমি তো এই নাম আগে কখনোই শুনিনি। ম্যানেজার অবাক হয়ে বলে মিস্টার হিয়কই তো আমাদেরকে বলেছে আমরা যেন আপনাকে হায়ার করি, আর মিস্টার হিয়ক হলো হাইডার কোম্পানির সিইও, সে আমাদের কোম্পানির একজন শেয়ার হোল্ডারও। আপনি কি জানেন না সেই তো আপনার ইমেজ ঠিক করার জন্য কত কিছু করেছে? আমি তো ভেবেছিলাম আপনি হয়তো তার কাছের কেউ হবেন। এইসব কথা শুনে আজিন অনেক অবাক হয় আর বুঝতে পারে যে যা কিছু হচ্ছে এই সব কিছু হিয়কই করেছে। এরপর সে মিস্টার হিয়কের কাছে চলে আসে। হিয়ক তখন লেকচার দিচ্ছিল, আজিন সেখানে গিয়ে তার দিকে তাকিয়ে থাকে। তখন হিয়কও আজিনকে দেখতে পায়। এখানে লেকচার হলে উপস্থিত সবাই হিয়কের অনেক প্রশংসা করে যে হিয়ক হলো মিস্টার পারফেকশনিস্ট, মানে সে সবকিছুতেই পারফেক্ট। এরপর লেকচার শেষে সবাই যখন সেখান থেকে চলে যায় তখন আজিন হিয়কের সাথে কথা বলতে আসে। আজিন বলে আপনার সাথে দেখা করে ভালো লাগলো, এটা বলে সে তার হাত বাড়িয়ে দেয়। হিয়ক বলে যদিও এটা আমাদের প্রথম পরিচয় তবু আমরা একেবারে অপরিচিত না। আজিন বলে হ্যাঁ আপনি তো খুব ভালোভাবেই আমার খোঁজ রেখেছেন। হিয়ক বলে আমি আপনার জন্যই ওয়েট করেছিলাম। আজিন জিজ্ঞেস করে আমি জানতে এসেছি আপনি কেন আমাকে সাহায্য করেছেন? হিয়ক বলে আপনি হয়তো জানেন না প্রতি বছর আমাদের কোম্পানির লাভের 15% চ্যারিটিতে দান করা হয়। ওই 15% সুবিধা বঞ্চিত মানুষদের জন্য, আর আমাদের কোম্পানির পলিসি হলো সুবিধা বঞ্চিত এবং দুর্ভাগা মানুষের পাশে দাঁড়ানো। আমি আপনার ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছি। আপনি তো আপনার জীবনে অনেক খারাপ সময় ফেস করে এই পর্যন্ত এসেছেন, তাই আমার মনে হলো আমার আপনার গার্ডিয়ান হওয়া উচিত। আজিন তার এইসব কথা শুনে বলে মনে হচ্ছে আপনি আমার ব্যাপারে খুব ভালোভাবেই খোঁজ নিয়েছেন। হিয়ক বলে আপনি ধারণাও করতে পারবেন না আমি আপনার ব্যাপারে আরো কি কি জানি। আজিন বলে আমি তো ভাবতেই পারিনি আপনার মতো কেউ একজন আমার লাইফ নিয়ে এত বেশি ইন্টারেস্টেড থাকবে। আপনি তো আমাকে বাঁচানোর জন্য মিরিকেও গ্রেফতার করিয়েছেন। আজিন জিজ্ঞেস করে আপনি এখন আমার সাথে কি করতে চাইছেন? হিয়ক বলে আপনার জন্য সামনে আর অনেক বড় একটা সারপ্রাইজ ওয়েট করছে, আমরা এটা নিয়ে আরেকদিন কথা বলবো। আজিন বলে ঠিক আছে আমি আপনাকে কল করব। এই বলে সে ওখান থেকে চলে যায়। পরের দিন হিয়কের ম্যানেজার তাকে বলে আমরা মিরির কাছ থেকে আজিনের সমস্ত ফাইল জব্দ করেছি। হিয়ক জিজ্ঞেস করে মিস্টার লিমের কাছে যে ফাইলগুলো আছে সেগুলো কি করেছো? ম্যানেজার বলে সেগুলো আমরা খুঁজছি। হিয়ক তার ফোনে জুনসু আর জিওর ছবি দেখছিল। সে জুনসুর ছবি দেখিয়ে বলে এর তো মাত্রই সার্জারি হয়েছে, তাই তাকে আপাতত ছেড়ে দাও আর জিওর কোন একটা ব্যবস্থা করো। এদিকে মিরির সাথে তার অ্যাসিস্ট্যান্ট কথা বলতে যায়। মিরি ঠিকই বুঝতে পারে যে এই সব কিছু আজিন করেছে, কিন্তু তার পেছনে নিশ্চয়ই কেউ আছে। এরপর মিরির অ্যাসিস্ট্যান্ট আজিনকে এসে অনেক রিকোয়েস্ট করতে থাকে। সে বলে প্লিজ লংস্টার এজেন্সিকে বাঁচাও। আজিন বলে আমি কেন তোমাদের কোম্পানিকে বাঁচাবো, তুমি ভুল মানুষের কাছে এসেছো। সে আজিনের পায়ে পড়ে বলতে থাকে আমরা ভুল করেছি, মিরিও নিজের ভুল স্বীকার করেছে, তাই আমাদেরকে প্লিজ সাহায্য করো। আজিন বলে আমিও তার কাছে সাহায্য চেয়েছিলাম কিন্তু সে আমার কথা শুনেনি। সে আমাকে বলেছিল ছাদ থেকে ঝাঁপ দিতে, এখন সে এইসব থেকে বাঁচতে যেন আত্মহত্যা করে নেয়। এই বলে সে চলে যায় আর এই সব কিছু উপর থেকে দেখছিল হিয়ক। এরপর আজিন এই এজেন্সির সাথে কন্ট্রাক্ট করে নেয়। এদিকে জুনসু কিছুটা সুস্থ হলে জিওর সাথে তার অফিসে দেখা করতে আসে। অন্যদিকে আজিন চাই হিয়কের সাথে কথা বলতে। হিয়ক তখন সুইমিং করছিল। এখানে হিয়ক আজিনকে বলে তুমি তো অবশ্যই জেনে গিয়েছো, তুমি যা যা পাচ্ছ সবকিছুই আমার জন্য, তো তুমি এখন কি চাও? আমি কি তোমাকে সাহায্য করা বন্ধ করে দিব নাকি চালিয়ে যাব? এদিকে জিও জুনসুকে তার শরীরে থাকা সব ক্ষতগুলো দেখাচ্ছিল আর সেদিনের হওয়া তার অ্যাক্সিডেন্টের আসল সত্যটা বলে দেয়। জিও বলে সেদিন ওই লোকগুলো আসলে আজিনের পিছু করছিল আর তারা কোনো সাধারণ গুন্ডা নয়, তারা অনেক পাওয়ারফুল। এদিকে হিয়ক আজিনকে বলে তোমার সাথে যারা খারাপ করেছে তুমি চাইলে আমি তাদের ধ্বংস করে দিতে পারি। আজিন হেসে বলে তো আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? আপনি কি আমাকে পছন্দ করেন? এই শুনে হিয়ক জোরে জোরে হাসতে শুরু করে। এদিকে জিওর অফিসের বাইরে একজন লোক অফিসের দরজার নিচ দিয়ে পেট্রোল ঢালছিল আর একটা সিলিন্ডারের পাইপ দিয়ে সেখানে গ্যাস ঢুকানোর চেষ্টা করছিল। তখন জুনসু তাকে জিজ্ঞেস করে আজিন এসব ব্যাপারে জানে কিনা। জিও বলে আমি অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু বলতে পারিনি। আর তখনই তারা সিলিন্ডার গ্যাসের গন্ধ পায়। অন্যদিকে হিয়ক আজিনকে
বলছিল, আমি বলেছিলাম যে তুমি কষ্ট করে বড় হয়েছো, আর আমি এমন মানুষদের ইগনোর করতে পারি না। আমি তোমার জীবনের সব সফলতা এনে দিব, চোখের পলকেই তুমি সবকিছু পেয়ে যাবে। তোমাকে কোরিয়ার সবচেয়ে বড় অ্যাক্ট্রেস হতে সাহায্য করব। তুমি ইন্টারন্যাশনাল সব প্রজেক্টে কাজ করবে, সবার মুখে শুধু তোমার নাম থাকবে এবং একজন সফল অ্যাক্ট্রেস হিসেবে জীবনযাপন করবে। আর এই সবকিছু তুমি উপভোগ করতে পারবে শুধুমাত্র আমার ওয়াইফ হিসেবে। অর্থাৎ সে এখানে আজিনকে বিয়ের প্রপোজ করে। এটা শুনে আজিন মনে মনে খুশি হয়ে যায়, মানে সে হিয়োকের প্রস্তাবে রাজি আছে। অন্যদিকে তারা দেখতে পায় বাইরে থেকে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। জিও ব্যাপারটা বুঝতে পেরে গেট খোলার চেষ্টা করে, কিন্তু দরজার হ্যান্ডেল অনেক গরম থাকায় তার হাত পুড়ে যায়। তখনই বাইরে থেকে আগুন আসছিল। জিও সেখানে থাকা একটা চেয়ার তুলে নেয় আর ওটা দিয়ে জানালার কাঁচ ভেঙে ফেলে এবং তখনই সেখানে একটি ব্লাস্ট হয়। এদিকে আজিন হেসে হিয়োককে বলে, তুমি আমাকে বিয়ে করতে চাও? হিয়োক বলে, তুমি চাইলে সম্পূর্ণ নতুন ভাবে আমার সাথে জীবনটা শুরু করতে পারো। আর আজিনের তো এরকমই পাওয়ারফুল কাউকে দরকার ছিল, তাই সে হিয়োকের প্রস্তাবে রাজি হয়ে যায়। আর তখনই হিয়োক আজিনের আঙুলে একটা এঙ্গেজমেন্ট রিং পরিয়ে দেয় আর বলে, আমি তোমাকে প্রমিস করছি তোমার সব অসম্ভব স্বপ্নগুলোকে আমি সম্ভব করে দেখাবো। এই বলে সে আজিনের হাতে কিস করে দেয়। আর এইসবে তো আজিন অনেক খুশি ছিল। এরপর সিন আবারও জেও আর জুনসুর কাছে আসে। আমরা দেখতে পাই জেও আর জুনসু বিস্ফোরণের ঠিক আগে সেখান থেকে ঝাঁপ দিয়ে নিজেদেরকে বাঁচিয়ে নিয়েছিল। জুনসু অসুস্থ ছিল, তাই জেও তাকে কোনো মতো সামলে সেখান থেকে নিয়ে যায়। এরপর জুনসু আজিনকে কল করে, কিন্তু আজিন তো মহাব্যস্ত, সে তার কল ধরে না। তখনই তার কাছে তার দাদুর সেক্রেটারি কল করে এবং জানায় যে তার দাদুর অবস্থা অনেক খারাপ। জুনসু দৌড়ে তার দাদুর কাছে চলে আসে, কিন্তু সে আসতে আসতেই তার দাদু মারা যায়। পরের সিনে আমরা জুনসুর দাদুর ফিউনারেল দেখতে পাই। জেও জুনসুকে জানায় আজিন এখনো কল ধরছে না। সেখানে জুনসুর মা আসে এবং সে সিন ক্রিয়েট করতে থাকে। জুনসুর মা তাদের ফ্যামিলি লয়ারকে বলে, আমি এতক্ষণ যাবত আপনার জন্যই অপেক্ষা করেছিলাম। তিনি তাকে জিজ্ঞেস করেন সম্পত্তির ভাগ কিভাবে হয়েছে। আমি তো তার একমাত্র ছেলের বউ, আমার ভাগে কতটুকু আছে। লোকটি বলে, দলিলে কোথাও আপনার নাম মেনশন করা নেই, বেশিরভাগ সম্পত্তি আপনার ছেলের নামে লেখা হয়েছে। এই শুনে জুনসুর মা তো প্রচন্ড রেগে যায় আর বলে, ওই বুড়োটা আমার সাথে এমনটা কিভাবে করতে পারলো, আমাকে দর্শন পর্যন্ত দেয়নি। জুনসু তার মায়ের এইসব কাণ্ড তাকিয়ে তাকিয়ে দেখে। সে বলে, আমি তার নাতিকে বড় করেছি, এর বদলে কি আমি কিছুই পাবো না? লয়ার বলে, আপনি শুধুই উত্তেজিত হচ্ছেন, আপনি তো এই বংশের রক্তের কেউই হন না, তাই কিছুই পাননি। এই শুনে জুনসুর মা বলে, রক্তের সম্পর্ক তো জুনসুর সাথেও নেই। জুনসুর মা সবার সামনে চিৎকার করে বলে যে জুনসুও এই বংশের ছেলে নয়, সে তার অবৈধ সন্তান। এটা শুনে ওখানে থাকা সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর জুনসু তো তার মায়ের কথা শুনে একদম শকড হয়ে যায়। সে তার মাকে জিজ্ঞেস করে, আপনি কি বললেন? জুনসুর মা বলে, আমি তোমাকে বড় করেছি, এখন তুমি আমার সমস্ত ঋণ পরিশোধ করো, আমার জন্যই তুমি এত সম্পত্তি পেতে যাচ্ছ। এই বলে সে কান্না করতে থাকে। এরপর জুনসু তার মাকে জিজ্ঞেস করছিল সে এই বংশের আসল ছেলে কিনা। তার মা স্পষ্ট বলে দেয় যে সে এই বংশের আসল ছেলে নয়। জুনসু এই কথা জানতে পেরে অনেক কষ্ট পায়। জুনসুর মা বলে, এই সব কিছু তো আজিনও জানতো। 9 বছরের একটা বাচ্চা মেয়ে যখন থেকে এটা জানতে পেরেছে, তখন থেকেই সে আমাকে সবসময় থ্রেট দিত। সে না থাকলে আমাদের মা ছেলের সম্পর্ক কখনোই এমন হতো না। সে সারাটা জীবন তোমাকে নিয়ে খেলেছে। এই শুনে জুনসু জিজ্ঞেস করে, এই কারণে কি আপনি আজিনের উপর এত অত্যাচার করতেন? তাকে ওই দিন ডুবিয়ে মারার চেষ্টা করেছিলেন? জুনসু কষ্ট নিয়ে তার মাকে বলে, আপনি আমার সাথে এমনটা কেন করলেন? তার মা বলে, আমি এই সবকিছু শুধুমাত্র তোমার জন্যই করেছি, যাতে তুমি একটা ভালো বাবার পরিচয় নিয়ে বড় হতে পারো। আমি কখনোই চাইনি আমি যে কষ্ট বড় হয়েছি তুমিও সেই কষ্ট পাও। এদিকে আজিন তো জুনসুর দাদুর ব্যাপারে কিছুই জানতো না। সাংহি এখনো তার পিছু ছাড়ে না। সাংহি এসে বলে, তুমি আমার সাথে ওটা করার পর আমার পড়াশোনা বন্ধ হয়ে গেছিল এবং আমাদের পুরো পরিবার ধ্বংস হয়ে গেছিল, আর তখন থেকেই আমার সাথে শুধু খারাপ হতে থাকে। আজিন বলে, তো তুমি এখন কি চাও? সে বলে, আমি চাই তুমি আমার কাছে ক্ষমা চাও। আজিন বলে, ক্ষমা তারাই চায় যারা ভুল করে, কিন্তু আমি তো কোনো ভুল করিনি, তুমি আগে আগে আমার সাথে ঝামেলা করতে শুরু করেছিলে। এসব শুনে সাংহির অনেক রাগ হয়। পরের দিন জুনসু আজিনের ফ্ল্যাটে যাচ্ছিল, তখনই লিফটের মধ্যে সে আজিনকে দেখতে পায়। আজিন তার সুটকেস নিয়ে কোথাও যাচ্ছিল। তখন আজিন জুনসুকে দেখেও তাকে ইগনোর করে চলে যেতে থাকে। জুনসু জিজ্ঞেস করে, তুমি এত রাতে এভাবে কোথায় যাচ্ছ? আজিন বলে, তুমি এখানে কেন এসেছো? আমি শুনেছি তোমার দাদু নাকি মারা গিয়েছে, এর জন্য আমি ভেবেছিলাম তোমাকে পরে কল করব। জুনসু তার হাত ধরে আর জিজ্ঞেস করে, আমি তোমাকে কতদিন ধরে কল দিয়েই যাচ্ছি, তুমি আমার কল রিসিভ করছো না কেন? আর ঠিক কতটা পরে তুমি আমাকে নিজে থেকে কল করতে? জুনসু বলে, আমি তোমাকে বলেছিলাম আমার জন্য কিছুটা অপেক্ষা করতে, তুমি তো সেই অপেক্ষাটুকু করতে পারলে না। আজিন তার কথায় বিরক্ত হয়ে যায়। তখন জুনসু বলে, তুমি জানতে আমি এই পরিবারের অবৈধ সন্তান, তাই না? আমার আসল বাবা অন্য কেউ। আজিন বলে, তাহলে অবশেষে তুমি এই সত্যিটা জানতে পেরে গেছো, তোমার এখন কেমন লাগছে? জুনসু বলে, তুমি এত বছর যাবত কেন আমাকে এই কথাটা বলনি? কেন তুমি মিথ্যা বলে এসেছিলে? আজিন বলে, মিথ্যা? আমি তো তোমাকে কোনো মিথ্যা বলিনি, আমি শুধু তোমাকে কিছুই বলিনি, আর এটার জন্য তোমার আমার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। তুমি যদি এই মিথ্যা আশ্রয়ে না থাকতে, তাহলে তুমি তোমার দাদুর কাছ থেকে কোনো সাহায্য পেতে না, এত সুন্দর বাড়িতেও থাকতে পারতে না, আর এত সুন্দর লাক্সারিয়াস লাইফ লিড করতে পারতে না।
একবারও কি ভেবে দেখেছো আমি যদি সেদিন তোমাকে সত্যটা বলে দিতাম তাহলে আজ তুমি কোথায় থাকতে? তাই আমি তোমাকে সত্যিটা না বলে তোমার উপকারই করেছি। এমনিতেও সত্যিটা তুমি মেনে নিতে পারতে না। জুনসু বলে আমি সবকিছু সহ্য করে নিতাম যদি তুমি আমার পাশে থাকতে। এই বলে জুনসু সেখান থেকে চলে যায়। এরপর জুনসু গাড়ি নিয়ে একটা ব্রিজের উপরে এসে প্রচুর কান্না করতে থাকে। এদিকে আজিন তো বিশাল একটা লাক্সারিয়াস বাড়িতে চলে আসে, যেটা তার হবু হাজবেন্ড হিয়োকের। আজিন এখন থেকে এখানেই থাকবে। সেখানকার সমস্ত স্টাফরা তাকে ওয়েলকাম জানায়। আজিন তো এইসব দেখে অনেক খুশি হয়, কারণ সে তো এরকম একটা জীবনই চেয়েছিল। সেখানকার ম্যানেজার তাকে রুম পর্যন্ত নিয়ে আসে, আর তার রুমের সামনে ছিল একটা বড় সুইমিং পুল। তখন আমরা দেখতে পাই ওখানে একটা ওয়েডিং কার্ড আছে, আর ওটা আজিন এবং হিয়োকের বিয়ের কার্ড ছিল। তাদের দুজনের খুব শীঘ্রই বিয়ে হতে চলেছে। আজিন সে বিয়ের কার্ডটার দিকে তাকিয়ে একটা শান্তির নিঃশ্বাস নেয়। সে মনে করছিল অবশেষে সে তার জীবনের সবকিছুই পেয়ে গিয়েছে। এরপর দেখা যায় আজিন আর হিয়োকের বিয়ে হয়ে যায়, আর এটা নিয়ে নিউজ করা হয়। যেহেতু এই খবরটা দেখে অনেক কষ্ট পায়। তার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল জুনসুর জন্য। অন্যদিকে জুনসু শুধু আজিনের বলা কথাগুলোই ভাবছিল, যে আজিনের জন্যই সে এত ভালো একটা লাইফ পেয়েছে। এইসব ভাবতে ভাবতে জুনসু সিদ্ধান্ত নেয় সে এখন আর তার দাদুর দেওয়া এই বাড়িতে থাকবে না। তো পরের দিন আমরা লিনা আর জুনসুকে একসাথে এয়ারপোর্টে দেখতে পাই। লিনা কিছুদিন আগেই তার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছে, কারণ এখন সে সবকিছু ছেড়ে বিদেশে চলে যাচ্ছে। লিনা বলে আমি আর কখনোই ফিরে আসবো না। লিনা যাওয়ার আগে জুনসুকে বলে যায় তুমি আজিনের থেকে একেবারে দূরে চলে যাও। আমি চাই তুমি তোমার নিজের জীবনে অনেক সুখে শান্তিতে থাকো, একটা স্বাভাবিক মানুষের মতো। জুনসু হাসে আর বলে ঠিক আছে, আমি লেখালেখি বন্ধ করে দিব আর আজিনকেও ছেড়ে দিব। এখন আমি নিজের মতো সময় কাটাতে চাই। জুনসু তাকে বলে তুমিও নিজের খেয়াল রেখো। এরপর লিনা একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে আজিন তো তার লাক্সারিয়াস লাইফ লিড করছিল। সে যখন হিয়োকের বাড়ির চারপাশটা ঘুরে দেখছিল তখন হঠাৎ করে তার চোখে পড়ে থার্ড ফ্লোরের গেটে একটা তালা দেওয়া। তখন সেখানে ম্যানেজার আসলে আজিন বলে উপরে কি আছে আমি একটু ঘুরে দেখতে চাই। ম্যানেজার বলে মিস্টার হিয়োকের কাছ থেকে কড়াকড়ি নিষেধ আছে যে কেউই এই থার্ড ফ্লোরে যেতে পারবে না, এমনকি আগের ম্যাডামও অ্যালাউড ছিলেন না। অর্থাৎ হিয়োকের আগে একটা বিয়ে হয়েছিল। আজিন বলে আগের জন যেতে পারেনি বলে আমিও পারবো না। ম্যানেজার বলে আপনার যদি এত ইচ্ছা হয় এখানে প্রবেশ করার তাহলে আপনি মিস্টার হিয়োকের সাথে এই ব্যাপারে কথা বলতে পারেন। এটা শুনে আজিন বলে ঠিক আছে বাদ দেন, আমি তো মজা করছিলাম। এই বলে সে ওখান থেকে চলে যায়। রাতে আজিন আর হিয়োক যখন একসাথে ডিনার করছিল তখন হিয়োক আজিনকে জিজ্ঞেস করে এখন তোমার সবকিছু পেয়ে কেমন লাগছে? আজিন বলে ভালোই লাগছে, সবকিছু তো আমি তোমার জন্যই পেয়েছি। এরপর আজিন হিয়োককে জিজ্ঞেস করে আমি কই থার্ড ফ্লোরে যেতে পারি? আমার স্ক্রিপ্ট মুখস্থ করার জন্য একটা শান্ত পরিবেশ দরকার। হিয়োক বলে সবকিছু বাদ দিয়ে থার্ড ফ্লোরটাই তোমার চোখে পড়লো? হিয়োক তার কথা ঘুরিয়ে বলে থার্ড ফ্লোর তোমার জন্য ম্যাজিকের মতো কোনো কাজ করবে না। এর থেকে ভালো হয় তুমি যদি আমার সাথে স্ক্রিপ্ট প্র্যাকটিস করো। আজিন বুঝতে পারে হিয়োক তাকে ইনডিরেক্টলি না করছে, তাই সে এই ব্যাপারে আর কিছুই বলে না। এরপর তারা দুজনে একসাথে স্ক্রিপ্ট প্র্যাকটিস করতে থাকে। এখানে কথা কথা হিয়োক বলে আমি তো এখন পর্যন্ত তোমাকে আমার এক্স ওয়াইফের ব্যাপারে কিছু বলিনি, যে তাকে আমি কেন ডিভোর্স দিয়েছি, কেন সে আমার জীবন থেকে চলে গিয়েছে। হিয়োক আরো বলে আমার আগের বউ আমাকে সবসময় বলতো সে নাকি সুযোগ পেলে আমাকে ছাড়বে না, আমাকে মেরে ফেলবে, আর এজন্যই আমি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। এই কথা শুনে আজিনের এক্সপ্রেশন পাল্টে যায়। হিয়োক বলে আমি তাকে সবকিছু দিয়েছিলাম কিন্তু সে কোনোভাবেই আমার ওপর সন্তুষ্ট ছিল না। আর এরপর হঠাৎ তার মানসিক সমস্যা শুরু হয়, আর এখন সে মেন্টাল হসপিটালে ভর্তি। এইসব শুনে আজিন অনেকটা অবাক হয়ে যায়। তখন হিয়োক বলে আমার মনে হয় এখন এসব কথা বলা উচিত হয়নি। আজিন বলে না ঠিক আছে। এটা বলে সে অনিচ্ছাকৃত একটা হাসি দেয়। আজিন বুঝতে পেরে যায় যে হিয়োক তার থেকেও একটা বড় সাইকো। এরপর আজিন ডিরেক্টর সিওলের ওই মুভির শুটিং এর কাজ করছিল। ব্রেক টাইমে শুনতে পায় স্টাফরা তাকে নিয়ে কথা বলছে যে আজিন অনেক লাকি, সে এখন হঠাৎ করেই বিরাট বড় বিজনেসম্যানের বউ হয়ে গেছে। তবে হঠাৎ করেই শুনতে পাবো যে তাদের ডিভোর্স হবে। যেভাবে ইনগং এর সাথে ব্রেকআপ হয়েছিল সে তাদেরকে বলে কফি এনজয় করো। এই দেখে দুজনেই ভয় পেয়ে যায় যে আজিন তাদের সমস্ত কথা শুনে ফেলেছে। এইদিকে জুনসু তার দাদুর কবরে আসে আর তার দাদুকে ধন্যবাদ জানায়, সাথে তার থেকে ক্ষমাও চায় আর বলে আমার মনে হয় না আমি আর কখনো এখানে ফিরে আসতে পারবো। অর্থাৎ জুনসু কিছু একটা করার কথা ভাবছিল। এদিকে আজিনের পিরিয়ড শুরু হয়, তাই সে ব্যথার ওষুধ খাচ্ছিল আর সেখানে থাকা ড্রয়ার গুলোতে প্যাড খুঁজতে শুরু করে কিন্তু কোথাও খুঁজে পায় না। এরপর আজিন ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর যখন সে বাইরে আসে তখন সে একটা বক্সের মধ্যে অনেকগুলো প্যাড দেখতে পায়, যেটা দেখে সে একদম অবাক হয়ে যায়, কারণ সে তো তার পিরিয়ডের ব্যাপারে কাউকে কিছুই বলেনি। এই দেখে আজিন বুঝতে পারে হিয়োক তার উপর সবসময় নজর রাখছে। এর কিছুক্ষণ পর হিয়োক বাসায় ফিরে আসে আর আজিনকে জিজ্ঞেস করে তাকে দেখতে এমন ক্লান্ত লাগছে কেন, সে কি কোনো কিছু নিয়ে চিন্তিত? আজিন স্বাভাবিক হয়ে বলে না আমি একদম ঠিক আছি। আজিন তার উপর নজর রাখার ব্যাপারে হিয়োকে বলতে চায়, তবে কিছু একটা ভেবে বলে না। হিয়োক বলে আমি কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে ফিরে আসছি। এটা বলে সে আজিনকে কিস করে সেখান থেকে চলে যায়। হিয়োক চলে যাওয়ার পর আজিনের চোখ পড়ে একটা ঘড়ির দিকে, যেটা বন্ধ ছিল। এখানে হয়তো ক্যামেরা লাগানো আছে, তাই সে সার্ভেন্টকে জিজ্ঞেস করে এই ঘড়িটা বন্ধ কেন? সার্ভেন্ট বলে আমি আজকে সকাল থেকে
থেকেই দেখছি এটা বন্ধ, আমি খুব দ্রুত এটা ঠিক করে ফেলছি। আজিন এই ঘড়িটার দিকে তাকিয়ে থাকে আর তার বাবার সেই অত্যাচারের দিনগুলোর কথা তার মনে পড়ে। এরপর ঘুমানোর সময় সে তার বাবাকে দেখতে পায় যে তার হাতের আঙ্গুলগুলো ভেঙে দিচ্ছিল। এটা দেখে সে চিৎকার করে ঘুম থেকে জেগে ওঠে। সে অনেক ভয় পেয়ে যায়। বাইরে এসে একা একা বসে স্মোক করতে থাকে আর তার সাথে ঘটা সবকিছু নিয়ে ভাবতে থাকে। এদিকে জুনসু আর জিও একসাথে বসে ড্রিঙ্কস করছিল। তখন জুনসু তাকে বলে নিজের মতো করে জীবন কাটাতে, যেন জিওর জীবনটা তার মতো না হয়। জিও তার এই কথা শুনে হেসে উড়িয়ে দেয়। এদিকে আমরা জুনসুর মাকে দেখি সে সার্ভেন্টকে দিয়ে রুম ঠিক করাচ্ছিল আর তখনই সেখানে জুনসু চলে আসে। অর্থাৎ রুমটা জুনসুর জন্যই রেডি করা হচ্ছিল, কারণ জুনসু এখন থেকে তার মার সাথে এখানেই থাকবে। তার মা তাকে দেখে জড়িয়ে ধরে। অন্যদিকে আমরা আজিনকে দেখতে পাই। তার আশেপাশে অনেক রিপোর্টাররা ছিল। তার নেক্সট মুভির ব্যাপারে তারা জানতে চাইছিল। এখানে যেও উপস্থিত ছিল, কিন্তু সে মন খারাপ করে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই একটা মেয়ে তাকে ডাকে আর আজিনের কাছে নিয়ে আসে। যেও আজিনকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। যেও বলে আমি তো হেলমেট পরেছিলাম, তুমি আমাকে চিনলে কি করে? আজিন বলে আমি আমার বন্ধুকে চিনতে পারবো না, এটা তো হতেই পারে না। এরপর যেও তাকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি কিছু একটা নিয়ে চিন্তিত। আজিন বলে আমি জানি না আমি ঠিক আছি কিনা, আমি এখন প্রতিনিয়তই দুঃস্বপ্ন দেখি, যার ফলে ঠিকভাবে ঘুমাতেও পারছি না, আমার অনেক ক্লান্ত লাগছে। এটা শুনে যেও তার জন্য চিন্তিত হয়ে যায়। এরপর আজিন তাকে বলে আমার হাজবেন্ড হিয়োকের ব্যাপারে খোঁজ নিতে পারবে? সে বলে তোমার হাজবেন্ড কি করেছে? আজিন বলে তেমন কিছু না, আমার একটু সন্দেহ হচ্ছে, তাই সন্দেহটা দূর করতে চাচ্ছি। তুমি তার এক্স ওয়াইফের ব্যাপারে সব ডিটেলস আমাকে এনে দিবে, সে এখন কোথায় আছে এবং পারলে তার সাথে একটা মিটিং এরও ব্যবস্থা করে দিও। যেহেতু এইটা শুনে অবাক হয়ে যায়। সে বলে হিয়োকের আগেও একটা স্ত্রী ছিল, তুমি এমন একটা লোককে কিভাবে বিয়ে করতে পারো? এদিকে হিয়োক তাদের এইসব কথাগুলো শুনতে পাচ্ছিল। এখানে যেও বলছিল আমি সমস্ত তথ্য খুঁজে বের করব। এরপর রাতের বেলায় ম্যানেজার আজিনকে একটা ড্রিঙ্কস খেতে বলে যে মিস্টার হিয়োক তাকে এটা খেতে বলেছে। আজিন সেটা নিয়ে গিয়ে ফেলে দেয়। রাতে হিয়োক বাসায় এসে দেখে আজিন ঘুমাচ্ছে। সে চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে আর কিছু একটা ভেবে হাসে। পরের দিন সকালে আজিন সুইমিং পুলের সামনে বসেছিল। ম্যানেজার তার জন্য ব্রেকফাস্ট রেখে যায়। অন্যদিকে আমরা সব স্টাফদের মধ্যে সাংহিকেও এখানে দেখতে পাই। সে এখানে সার্ভেন্ট সেজে এসেছিল। আর এদিকে আজিন তো কানে হেডফোন লাগিয়ে শুয়েছিল। সাংহি তাকে দূর থেকে দেখতে পেয়ে তার কাছে আসে এবং তার হাতে একটা ছুরি ছিল। এদিকে হিয়োকো তখন আজিনের কাছেই আসছিল। এরপর যখনই সাংহি ছুরি বের করে আজিনের উপর হামলা করে তখনই আজিন তাকে ধরে ফেলে। সাংহি তার উপর আক্রমণ করতে থাকে আর আজিন নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। তার বুকে কিছুটা কেটে যায়। সাংহি বলতে থাকে যখন আমি জানতে পেরেছি তুমি এত বড় ফ্যামিলিতে বিয়ে করছো, আমি তো পাগল হয়ে গেছি। তুমি আমার পুরো জীবনটা নষ্ট করে দিয়েছো আর তুমি এখন এত সুখে থাকবে, আমি এটা একদমই সহ্য করব না। তবে আজিনও তো কম না, সে সাংহিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ছুরিটা পানিতে পড়ে যায়। সাংহি তার চুল ধরে তাকে মারতে থাকে আর সে ওই ছুরিটা হাতে নিয়ে আজিনের মুখের উপর আঘাত করতে চায় এবং বলে তোর এই সুন্দর চেহারার জন্যই তো তুই আজকে এই পর্যন্ত এসেছিস, তাই না? আমি এখন তোর চেহারাই নষ্ট করে দিব। কিন্তু আজিন ছুরিটা ঘুরিয়ে সাংহির মুখেই আঘাত করে দেয়। তখনই হিয়োক তার রুমে প্রবেশ করে আর দেখে আজিন সাংহির দিকে তাকিয়ে হাসছে, কারণ ছুরির আঘাতে সাংহির মুখে অনেকখানি কেটে গিয়েছে। পেছন থেকে হিয়োক দাঁড়িয়ে এইসব দেখতে থাকে। আজিন তো জোরে জোরে পাগলের মতো হাসছিল আর সাংহি চিৎকার করে কান্না করতে থাকে। কিছুক্ষণ পর হিয়োক আজিনের কাছে আসে। তখন আজিন অজ্ঞান হয়ে যায়, তাই হিয়োক তাকে কোলে তুলে নিয়ে যায় আর সাংহি তো চিৎকার করতে থাকে। এরপর আজিনের যখন জ্ঞান ফিরে আসে তখন সে তার সামনে জুনসুকে দেখতে পায়। জুনসু তার অনেক খেয়াল রাখছিল, কিন্তু বাস্তবে এটা আসলে জুনসু না হিয়োক ছিল। আজিন জুনসু মনে করে তার কোলে মাথা রাখে আর নিজের জীবনের অনেক ব্যাপার নিয়ে কথা বলতে থাকে। পরের সিনে দেখা যায় এই ব্যাপারটা পুরো ভাইরাল হয়ে গিয়েছে। তবে বলা হয় যে আজিনকেই সাংহি মারার চেষ্টা করেছে আর এখন আজিন হসপিটালে আছে। আর এই নিউজ দেখে জিও চিৎকার করতে থাকে আর বলে সাংহি কেন তার সাথে এমনটা করতে গেল, আজিন এখনো সেফ নয়। অন্যদিকে হিয়োক আজিনকে কল করে বলে তোমার এখন শুটিং থেকে কিছুদিনের জন্য ব্রেক নেওয়া উচিত। আজিন বলে না, আমি একদম ঠিক আছি। সাংহির কি খবর? হিয়োক বলে তোমার আর তাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি তাকে মেন্টাল হসপিটালে ভর্তি করে দিয়েছি। এরপর আজিন লেজার ট্রিটমেন্ট নেয় যেন তার বুকে কেটে যাওয়া দাগটা কিছুটা কমে যায়। পরের সিনে দেখা যায় যেও তার মালিকের সাথে এই বিষয়ে কথা বলছিল। সাংহিকে যে হসপিটালে ভর্তি করা হয়েছে সেটাও হিয়োকের নিজেরই হসপিটাল। সেখানে হিয়োক তার প্রথম স্ত্রীকে ভর্তি করিয়েছিল, তবে সে এখন গায়েব হয়ে গিয়েছে। এইসব শুনে যেও তো অনেকটাই ভয় পেয়ে যায় আর ওই হসপিটালের সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। এখানে সে ওই লোকটাকে দেখতে পায় যে তাকে একবার মেরেছিল। এইসব দেখে যেও বুঝতে পারে আজিন বিপদে আছে। অন্যদিকে আমরা জুনসু এবং তার মাকে দেখতে পাই। তার মা বলছিল আমি জানি তুমি লেখালেখি ছেড়ে দিয়েছো, কিন্তু তোমার তো ফিউচার নিয়ে ভাবা উচিত। জুনসু বলে হ্যাঁ আমি ভেবে দেখবো। তখন জুনসুর মা বলে ঘরে থাকতে থাকতে বোরিং লাগছে, চলো আমরা একটু শপিং করতে যাই। জুনসু রাজি হলে তার মা তো অনেক খুশি হয়ে যায়। এরপর তারা দুজন মা ছেলে মিলে শপিং করতে চলে আসে।
এখানে জুনসুর মা দুইটা ব্যাগ উঠিয়ে বলে এই দুইটার মধ্যে কোনটা বেশি ভালো লাগছে। জুনসু বলে দুইটাই আমার পছন্দ হয়েছে, তাই তুমি দুইটাই নিয়ে নাও। এই শুনে তার মা অনেক খুশি হয়। এরপর শপিং শেষ করে তারা যখন চলে যাচ্ছিল তখনই একজন রিপোর্টার জুনসুর সাথে কথা বলতে আসে, তাই জুনসুর মা সেখান থেকে চলে যায়। এরপর তারা দুজন কথা বলছিল। রিপোর্টার বলে আমি আপনার বইগুলো পড়ে দেখেছি, আমি আপনার কোঅফেন্ডার অয় বইটির অনেক বড় ফ্যান, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আমি ইনভেস্টিগেশন করে দেখেছি আপনি এই বইয়ে যা যা লিখেছেন তার সমস্ত কিছুই অ্যাক্ট্রেস আজিনের সাথে হচ্ছে। আমার মনে হয় আপনি এই বইটা বাস্তবতার উপরে ভিত্তি করে লিখেছেন, আর আমি চাই আপনি আমার শোতে এসে সব সত্যটা বলবেন। জুনসু বলে আপনি সময় নষ্ট করছেন, এগুলো কোইন্সিডেন্স ছাড়া কিছুই নয়। এই বলে জুনসু চলে যায়। এরপর জুনসু জিওকে কল করে আর জানতে চায় আজিনের উপর কি সাংহি সত্যি আক্রমণ করেছে। জিও তার এই কথাটা শুনে রেগে যায় আর বলে তোমার কি মিথ্যা মনে হয়, এত কিছু হয়ে গিয়েছে, এসব নিয়ে খবরের কাগজে অনেক আর্টিকেলও বের হয়ে গিয়েছে, আর তুমি কিছু জানো না। এদিকে আজিন ওই আর্টিকেল গুলো পড়ছিল। সে বিরক্ত হয়ে বাইরে এসে ম্যানেজারকে চা দিতে বলে, কারণ তার মাথা ব্যথা করছে। সে চা আনতে চলে যায় আর তখনই সে ভাবে বাকি স্টাফরা তাকে নিয়ে বাজে কথা বলছে, আর একটা মেয়ে তার দিকে ছুরি নিয়ে আসতে থাকে। এটা দেখে আজিন পেছাতে থাকলে ম্যানেজারের সাথে ধাক্কা লাগে, আর তখনই আজিন দেখে যে সবকিছু তো তার কল্পনা ছিল, সবাই তো নর্মালি কাজ করছে। যাই হোক, এরপর চা খেয়ে আজিন তো আরো অবাক হয়ে যায়, কারণ সে দাঁড়িয়েছিল কিন্তু হঠাৎ সে অন্য জায়গায় কি করে এলো। এরপর যখন বাইরে আসে তখন দেখে ফ্লোরের সমস্ত কিছু ছড়ানো ছিটানো রয়েছে। এইসব দেখে আজিন কিছু বুঝতে পারে না যে এখানে কি হচ্ছে। আর একটু সামনে গেলে আজিন দেখে থার্ড ফ্লোরের তালাটাও ভাঙা, তাই আজিন ভেতরে চলে আসে। সেখানে ম্যানেজারও চলে আসে আর আজিনকে জিজ্ঞেস করে সে কি ঠিক আছে কিনা। আজিন বলে এসব কি করে হলো। ম্যানেজার বলে আপনার কি কিছু মনে নেই, এই সব কিছু তো আপনি নিজেই করেছেন। আজিন তার এই কথা শুনে অবাক হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আজিন হঠাৎ রেগে গিয়ে ওই মেয়েটার দিকে চা ছুঁড়ে আর সবকিছু ফেলে দিয়ে ভাঙচুর করতে থাকে। আর এর কারণ হলো হিয়ক তাকে এমন কিছু ওষুধ দিত যার কারণে সে সবকিছু ভুলে যেতে থাকে আর উল্টাপাল্টা কল্পনা করত। এরপর আজিন নিজেই থার্ড ফ্লোরের তালা ভেঙে ভিতরে ঢুকে যায় আর দেখতে পায় এখানে হিয়কের আগের ওয়াইফের অনেকগুলো ছবি ছিল। সে হিয়কের আগের বউকেও ইমাজিন করতে থাকে। সে পাগলের মতো হাসছিল, কারণ সে বুঝতে পারে কত বড় সাইকোর সাথে সে পাঙ্গা নিয়েছে। সবাই এসে তাকে ধরার চেষ্টা করলে সে অনেক রেগে যায়। বর্তমানে ম্যানেজার বলে আপনি কি ঠিক আছেন নাকি আমি হসপিটালে কল করব। আজিন চিৎকার করে বলে আমি কেন হসপিটালে যাব, আমি কি পাগল হয়ে গেছি। আজিনের এই রূপ দেখে ম্যানেজার তো ভয় পেয়ে যায়। আজিন তখন শান্ত হয়ে বলে আমি একদম ঠিক আছি, আসলে আমি অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছিলাম তো এজন্য আমি সবকিছু ভুলে গেছিলাম। আজিন তাকে বলে আমি আগে বলেছিলাম যে আমি আগের জনের মতো নই, আমি অন্যরকম, তাই আর কখনোই হসপিটালে যাওয়ার কথা বলবেন না, আর আজকের এই ব্যাপারে হিয়ককে কিছু বলবেন না। এই বলে এখান থেকে চলে যায়। আর ম্যানেজার তো তার এই রূপ দেখে অনেক ভয় পেয়ে যায়। এরপর সে রুমে এসে ড্রিঙ্কস করতে থাকে। যাই হোক, আজিন পরের দিন শুটিং সেটে শুটিং করতে আসে। এরপর শুটিং শেষ করে যখন ফিরে যাচ্ছিল তখন জিও তাকে ডাকে। আজিন বলে তুমি এখানে কি করছো। জিও বলে তুমি কি ভুলে গেছো, তুমি তো আমাকে কল করে এখানে আসতে বলেছিলে। এরপর জিও বলে তোমার কি সত্যি মনে নেই তুমি আমাকে কল করেছিলে, তুমি বলেছিলে হিয়ক তোমার সাথে কিছু একটা করে। আজিন বলে আমার এসব কোনো কথাই মনে নেই। জিও বলে আমার মনে হয় হিয়ক তোমাকে এমন কিছু খাওয়াচ্ছে যার ফলে তুমি সবকিছু ভুলে যাচ্ছ। আমি হিয়কের আগের স্ত্রীর ব্যাপারেও খোঁজ নিয়েছি, সেও তাকে বিয়ে করার পর পাগল হয়ে গেছিল আর সে তারই মেন্টাল হসপিটালে ছিল, তবে সে এখন মিসিং রয়েছে, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সাংহিকেও এখন সেই একই হসপিটালে ভর্তি করা হয়েছে। আর আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি সাংহি নিজের ইচ্ছায় তোমার উপর অ্যাটাক করেনি, তোমার হাজবেন্ড হিয়কি তাকে এসব করতে বাধ্য করেছে, সে তাকে অনেক টাকাও দিয়েছে। আজিন এটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। তখনই তার মনে পড়ে তাকে মারার সময় সাংহি বলেছিল তোমার হাজবেন্ড একটা, আর আজিন এই কথাটা তাকে শেষ করতে দেয়নি, তার আগেই আঘাত করে ফেলেছিল। বর্তমানে আজিন তাকে বলে তো তুমি কি চাও আমি হিয়ককে ছেড়ে দেই, যত যাই হয়ে যাক না কেন এটা কখনোই সম্ভব নয়, আমি এটা করতে পারবো না, এই পর্যন্ত আসতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। জিও বলে কেন করবে না, হিয়ক খুবই ডেঞ্জারাস একটা মানুষ। আজিন কান্না করে বলতে থাকে আমি এটা কোনোভাবেই করতে চাই না, আমার সাথেই কেন এমন হয়, সব ঝামেলা কেন আমার জীবনে আসে। এইসব বলে সে পাগলের মতো করতে থাকে। আর তার এই অবস্থা দেখে জিও তাকে জড়িয়ে ধরে শান্ত করে। আজিন বলে আমি একটু ভালোভাবে বাঁচতে চাই, যা কিছু আমি অ্যাচিভ করেছি সেগুলো কোনোভাবেই হারাতে চাই না। জিও বলে আমি সব সময় তোমার পাশে আছি, আমি তোমার জন্য সবকিছু করব, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। এরপর রাতের বেলা আজিন যখন তার রুমে আসে সে আবারও পাগলের মতো করতে থাকে আর রেগে একটা আয়না ভেঙে ফেলে, এতে করে সে নিজে আহত হয়ে যায়। তখনই হিয়কে সে তার হাতে ওষুধ লাগিয়ে দেয় আর বলে তুমি নিজেকে কষ্ট কেন দিচ্ছ, তুমি কি আমাদের বিয়েতে খুশি নও, যদি এমন হয়ে থাকে তাহলে আমি অনেক কষ্ট পাবো। আজিন বলে এরকম কিছুই না। হিয়ক বলে আমি চাই তুমি সবকিছু ছেড়ে আমার উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে যাও। আজিন হেসে বলে আমি অলরেডি তোমার উপর নির্ভরশীল আছি, তুমি নিশ্চয়ই আমাকে এমন বানাতে চাও না যে তোমার সাহায্য ছাড়া কিছুই করতে পারবে না, তাই না। হিয়ক বলে ঠিক আছে, তুমি কি কালকে শুটিং এ যাবে। আজিন বলে অবশ্যই, কারণ আমি একদম ঠিক আছি। অন্যদিকে জিও এসে জুনসুর সাথে দেখা করে আর আজিনের ব্যাপারে সবকিছু খুলে বলে।
বলে যে হিয়ক আজিনের সাথে কি করছে। হিয়ক খুবই ডেঞ্জারাস একটা লোক, তাই আজিনের তোমার আর আমার হেল্পের দরকার। তবে জুনসো বলে আমি আজিনের ব্যাপারে কোনো নাক গলাতে চাই না, এটা তার সম্পূর্ণ পার্সোনাল সমস্যা। এই শুনে যেও তার উপর প্রচন্ড রেগে যায় আর বলে আমরা আজিনকে এমন একটা ভয়ঙ্কর মানুষের কাছে ছেড়ে দিতে পারি না। আমরা জানি না সে কি ফেস করছে। তুমি কি জানো যে আজিন সবকিছু ভুলে যাচ্ছে, তার কোনো কিছুই মনে থাকছে না। জুনসো বলে আজিন তো নিজের ইচ্ছায় হিয়ককে বিয়ে করেছে, এখানে আমাদের কি করার আছে। এই শুনে যেও রেগে বলে আমি একাই তাকে সাহায্য করব, তোর কিছুই করতে হবে না। এই বলে সে ওখান থেকে চলে যায়। পরের দিন আজিনকে আমরা শুটিং স্পটে দেখতে পাই। এখানে এসে আজিন জানতে পারে স্ক্রিপ্ট পরিবর্তন করা হয়েছে আর এখন শুটিং এ একটা লোকে আজিনকে ব্যাট দিয়ে আঘাত করতে হবে। সে ডিরেক্টরের উপরে অনেকটা রেগে যায়। যেই ব্যাট দিয়ে আজিন মারবে সেই ব্যাট দেখে আজিনের তার বাবার কথা মনে পড়ে যায়। আজিন অনেক ভয় পেয়ে যায়। এরপর শুটিং শুরু হলে ডিরেক্টর যখন আজিনকে ওই লোকটিকে মারতে বলছিল তখন আজিন লোকটিকে মারতে পারছিল না। তার বারবার ওই দিনের কথা মনে পড়ে। সে বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়। আজিন কোনোভাবেই শুটিং এ মনোযোগ দিতে পারছিল না, তাই সে একটা ব্রেক নেয় আর স্মোক করতে করতে বলে আমাকে এটা পারতেই হবে। ফিরে এসে আজিন বলে এবার আমি রেডি। এরপর সিন শুরু হলে সে ওই লোকটাকে মারতে শুরু করে। তখন সে লোকটার জায়গায় তার বাবাকে দেখতে পায়, তাই সে রেগে লোকটিকে অনেক জোরে জোরে আঘাত করতে থাকে। ডিরেক্টর কাট বললেও সে থামে না, ফলে লোকটির অবস্থা খারাপ হয়ে যায়। সবাই গিয়ে আজিনকে থামায়। আজিন একটা ভ্যাম্পায়ারের মতো হয়ে গেছিল। তখনই আজিন হিয়ককে সেখানে দেখতে পায়। হিয়ক তাকে চিয়ার আপ করতে থাকে, যা দেখে আজিন রেগে যায়। এরপর এই ব্যাপারটা ছড়িয়ে পড়ে যে শুটিং স্পটে আজিন একটা লোককে প্রায় মেরেই ফেলেছিল। এরপর বাড়িতে এসে আজিন ডিরেক্টরকে কল করে অনেক রাগারাগি করে আর জিজ্ঞেস করে স্ক্রিপ্টটা শেষ পর্যন্ত কেন পরিবর্তন করা হলো আর কে এটা করতে বলেছে। ডিরেক্টর তখন বলে আপনার হাজবেন্ডই এটা করতে বলেছে। তিনি আমাকে বলেছে আমি যদি স্ক্রিপ্ট পরিবর্তন না করি তাহলে তিনি নাকি যে টাকা ইনভেস্ট করেছে সেটা নিয়ে নিবে। এই শুনে আজিন রেগে হিয়কের সাথে দেখা করতে আসে। হিয়ক তখন সুইমিং করছিল। আজিন এসে সরাসরি হিয়ককে জিজ্ঞেস করে সে কেন স্ক্রিপ্ট পরিবর্তন করেছে। হিয়ক বলে তোমাকে বলেছিলাম যে আমার প্রতি সম্পূর্ণভাবে নির্ভরশীল হও, কিন্তু তুমি তো এটা করতেই চাও না। আর এর জন্যই সে আজিনকে বারবার এমন পরিস্থিতিতে ফেলে যাতে আজিন তার কাছে সাহায্য চাইতে আসে। মানে সাইকো হলে যা হয়, সে চায় আজিন যেন তার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হয় আর তার সব কথা শুনে। হিয়ক আরো বলে সে তার ব্যাপারে ওই আর্টিকেল গুলো ছড়িয়েছে। আজিন বলে তুমি আর্টিকেল গুলো ক্লিয়ার করে দিবে। হিয়ক বলে যদি আমি এটা করি এর মানে কি তুমি আমার কথা শুনবে। আজিন বলে কেন, আমি কেন আমার জীবন সেভাবে কাটাবো যেভাবে তুমি চাও, আমার নিজের কি কোনো ইচ্ছা নেই। হিয়ক বলে ওকে তাহলে যা করছো করে যাও আর এভাবেই আমাকে এন্টারটেইন করতে থাকো। এটা শুনে আজিন তাকে কুকুরের বাচ্চা বলে গালি দেয়, যা শুনে হিয়ক হাসে আর বলে এই সব কিছু আজিনের প্রাপ্য শাস্তি হিসেবে তার মনে করা উচিত। আজিন বলে আমি এমন কিছু করিনি যে আমাকে শাস্তি পেতে হবে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আজিন ওই দিন জ্ঞান ফেরার পর বিছানায় হিয়ককে জুনসু মনে করেছিল আর বলেছিল এই সব কিছু হলো আমার প্রাপ্য শাস্তি। হিয়ক জানতে চায় কিসের শাস্তি। আজিন বলে সেদিন আমার মা আমার কাছে সাহায্য চেয়েছিল তাকে বাঁচানোর জন্য, কিন্তু আমি তাকে মরতে দিয়েছিলাম। আজিনের তখন এইসব মনে পড়ে যায়। হিয়ক আজিনকে বলে তার কাছে হাজারো উপায় আছে আজিনকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার। যদি সে কোনো কিছু হারাতে না চায় তবে তাকে চুপচাপ এই সব কিছু সহ্য করতে হবে আর হিয়কের সমস্ত কথা মেনে নিতে হবে। এই বলে সে আজিনকে সুইমিং পুলে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন আজিনের ছোটবেলার কথা মনে পড়ে, যখন জুনসুর মা তাকে পানিতে ডুবিয়ে মারতে চেয়েছিল। সে রেগে চিৎকার করতে থাকে কারণ সে যেই জায়গাতে ছিল এখনো সে ওই জায়গাতেই আছে। এদিকে হিয়ক জুনসুকে কল করে বলে আজিন মানসিকভাবে অসুস্থ, তুমি এসে তার যত্ন নাও কারণ আমি ব্যস্ত থাকবো। জুনসু তখনই গাড়ি ঘুরিয়ে আজিনের কাছে চলে আসে আর আজিনকে এখান থেকে নিয়ে যেতে চায়। আজিন কান্না করতে করতে বলে আমি আজ রিয়েলাইজ করেছি যে কেউই আমার আপন নয়। এখনো যে কেউ যখন খুশি আমাকে ছুঁড়ে ফেলে দিতে পারে, তবে আমি এরকম ভাবে থাকতে চাই না, আরো বেশি উপরে যেতে চাই। আর এইবারে আমি হিয়কের থেকেও অনেক উপরে যেতে চাই। আমি তার উপরে প্রতিশোধ নিতে চাই, আমি তার পজিশন ছিনিয়ে নিতে চাই। তুমি আমাকে হেল্প করো প্লিজ। আর জুনসু এই প্রথম তাকে এসব করতে নিষেধ করে আর বলে হিয়ক খুবই ভয়ঙ্কর সাইকো একটা লোক। সে তার প্রথম ওয়াইফকে মানসিক হসপিটালে পাঠিয়ে দিয়েছে। তুমি তার সাথে পারবে না কারণ সে অনেক ডেঞ্জারাস এবং পাওয়ারফুল। আজিন চিৎকার করে বলে আমি কেন একমাত্র সাফার করে যাব, আমাকে এটা পারতেই হবে। এই বলে সে চলে যায়। এরপর আজিন রুমে এসে জেওর দেওয়া ওই ফোন থেকে জেওকে কল করে। জেও আজিনের কণ্ঠ শুনে বলে তুমি কি ঠিক আছো। আজিন বলে না আমি একদমই ঠিক নেই, আমার তোমার সাহায্যের দরকার। জেও বলে আমি রেডি, আমি সবসময় তোমার পাশে আছি। আজিন বলে তুমি আমার জন্য কি করতে পারবে। জেও বলে তুমি আমার জীবনের সবকিছু, আমি তোমার জন্য আমার জীবনটাই দিয়ে দিতে পারি। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকে হেল্প করব, তাই তোমার যেভাবে ইচ্ছা আমাকে ব্যবহার করতে পারো, আমি তৈরি আছি। আজিন এখানে জেওকে একটা কাজ দেয় আর এরপর সে শান্তিতে ঘুমায়। ঘুম থেকে জেগে সে অনেক খুশি ছিল। এরপর সে যখন শুটিং সেটে যাচ্ছিল তখন তার ম্যানেজার বলে আপনার কি মনে আছে গতকাল আপনি কি করেছিলেন। আজিন বলে না তো কি করেছিলাম। ম্যানেজার তাকে আর কিছু বলে না। এরপর হিয়ক আজিনকে ব্রেকফাস্টের জন্য ডেকে পাঠায়। সে বলে
বলে আজ রাতে আমি একটা বিজনেস ট্রিপে যাব, আর আজই তো তোমার শুটিং এর শেষ দিন তাই না? আমি তোমাকে অভিনন্দন জানাতে আসলাম। আজিন খুশি হয়ে তাকে ধন্যবাদ জানায়। হিউক অবাক হয়ে বলে আজকে তোমাকে অন্যরকম লাগছে, তবে গতকাল তো তুমি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলে। কিন্তু আজিন এমন একটা ভান করে যেন তার কিছুই মনে নেই। হিউক বলে কাল সুইমিং পুলে তুমি আমাকে কুকুরের বাচ্চা বলেছিলে। আজিন বলে আমি কখন তোমার সাথে সুইমিং পুলে গেলাম? তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছো। হিউক বলে তোমার সত্যি মনে নেই? আজিন বলে তুমি নিশ্চয়ই আমার সাথে মজা করছো। আমি তোমাকে কখনোই গালি দিতে পারি না, কারণ তুমি সেই ব্যক্তি যে আমার হাত ধরেছিলে। হিউক ভাবে আজিনের হয়তো সত্যিই মনে নেই, যেহেতু সে তাকে ওষুধ দেয়। এদিকে জিও হিউকের অ্যাসিস্ট্যান্টকে ফলো করে আর তাকে রাস্তার মাঝে থামায়। সে বেরিয়ে জিওকে মারতে যায়, তখন সে হেলমেটটা খুলে বলে আমাকে চিনতে পেরেছো? আমি জিও। ওই দিন তো তোমরা আমাকে মেরে ফেলতে চেয়েছিলে। তোমাদের সাইকো বস হিউককে বলে দিও আমি তাকে কোনোভাবেই ছাড়বো না। এই বলে সে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট সাথে সাথেই সবকিছু হিউককে ফোন করে জানায়। হিউক তখনও আজিনের সাথে ছিল। হিউক আজিনের সামনেই অ্যাসিস্ট্যান্টকে বলে জিওকে মেরে ফেলার জন্য, যেন সে আজিনের রিয়াকশন দেখতে পায়। কিন্তু আজিন সব শুনেও একদম চুপচাপ খাবার খাচ্ছিল। এরপর জিও তার ছোট ভাইয়ের সাথে দেখা করতে আসে, কিন্তু তার সাহস হয় না তার সাথে কথা বলার। সে তার ভাইয়ের উদ্দেশ্যে বলে তুমি ভালো থেকো, অনেক পড়াশোনা করো আর এভাবেই হাসি খুশি থেকো। আর এখন আমার মনে হয় তোমার আমাকে আর প্রয়োজন নেই। পরের দিনে দেখা যায় জিও তার বসকে কল করে বলে আপনি ক্যামেরা সবগুলো সেট আপ করে রেখেছেন? বস বলে হ্যাঁ, তোমার কথা মতো আমি সবকিছু ঠিকঠাক করে রেখেছি। এরপর সে ক্যামেরার মধ্যে দেখতে পায় অনেকগুলো লোক আসছে তাকে মারার জন্য। সে তখন কোনো মতে বাইক নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। লোকগুলো তার পিছু করতে থাকে। এদিকে আজিনও তার মুভির ফাইনাল সিনের শুট করছিল। এদিকে জিওর তাদের সাথে অনেকক্ষণ চেস হয়, আর এরপর জিও তাদেরকে ওই পরিত্যক্ত জায়গায় নিয়ে আসে যেখানে ক্যামেরা লাগানো ছিল। এদিকে আজিন আজকে ভালোভাবেই শুট করছিল, আর এদিক থেকে জিও আর গুন্ডাগুলোর মধ্যে অনেক ফাইট হয়। জিও একা তাদের সাথে পেরে ওঠে না, লোকগুলো তাকে প্রচুর মারতে থাকে। জিও তখন চেক করে দেখে ওখানে ক্যামেরাটা আছে কিনা। সে ক্যামেরা ফিট করেছিল তার বসকে দিয়ে, এবং তার ফোনের ক্লাউডের সাথে তার বসের ফোন কানেক্ট করেছিল এবং বলেছিল এই ক্যামেরাতে যা রেকর্ড হবে সেটা ফোনে চলে আসবে, আর 30 মিনিট পর অটো পাবলিক হয়ে যাবে। তখন সে কথায় কথায় ওই গুন্ডাগুলোর মুখ থেকে বলিয়ে নেয় যে হিউকের কথায় তারা এই সব কিছু করেছে। এরপর তারা সবাই তাকে ধরে যখন ছাদ থেকে ফেলে দিতে যায়, তখন যেও শুধু আজিনের সাথে কাটানো স্মৃতিগুলোর কথা মনে পড়ে। আর এদিকে আজিন তার শুটটা শেষ করে ফেলে। ডিরেক্টর কাট বলে, কিন্তু তারপরেও সে অনেক কান্না করতে থাকে। এদিকে যেও হাসি মুখে তার জীবন আজিনের জন্য উৎসর্গ করে দেয়, আর তারা উপর থেকে তাকে নিচে ফেলে দেয় এবং যেও এখানেই মারা যায়। এদিকে জুনসু তার ছোটবেলার ছবিগুলো দেখছিল, তখনই তার কাছে একটা ভিডিও লিংক আসে। লিংকে গেলে দেখা যায় ওই লোকগুলো জিওকে কিভাবে মারছে। জিওকে মেরে ফেলার পর তারা জিওর লাশটাকে একটা ড্রামের ভিতরে ভরে ফেলে, মোবাইলটা বন্ধ করে লাশের সাথে দিয়ে দেয়। অন্যদিকে আজিন বাসায় এসে ভিডিওর লিংকটা দেখতে পায়। সে সাথে সাথেই জিওকে কল করার চেষ্টা করে, তবে তার ফোন বন্ধ পায়। আজিন ভালো করেই বুঝতে পারে জিওর সাথে কি হয়েছে, কারণ হিউক তার সামনেই জিওকে মেরে ফেলার আদেশ দিয়েছিল। আজিন বাথরুমে গিয়ে জিওর জন্য অনেক কান্না করতে থাকে, আর আজিনই ওই দিন জিওকে হিউকের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার কাজটি দিয়েছিল, আর জিও নিজের জীবন দিয়ে সেই প্রমাণ জোগাড় করে আজিনকে দিয়ে গেছে। এদিকে জুনসু জিওর অফিসে জিওর বসের সাথে কথা বলতে আসে আর সবকিছু জানতে যায়। সে বলে আমি জানতাম না জিও এইভাবে মরার প্ল্যান করেছিল। যদি জানতাম এমনটা হবে তাহলে কখনোই আমি তাকে হেল্প করতাম না। যাবার আগে সে আমাকে বলেছিল এই সব প্রমাণ যেন আমি তোমাকে দিয়ে দিই, তাই আমি সবকিছু তোমাকে পাঠিয়ে দিয়েছি। এখানে জুনসু দেখতে থাকে তারা কত নির্মম ভাবে জিওকে মেরে ছাদ থেকে ফেলে দিচ্ছে। এইসব দেখে জুনসু কান্না করতে থাকে। পরদিন সকালে আজিনের ঘুম ভাঙলে সে দেখে সে হিউকের সাথে একই বিছানায় ঘুমিয়ে আছে। এটা দেখে আজিন তাড়াতাড়ি উঠে বাইরে চলে আসে। হিউকো তার পিছু পিছু চলে আসে আর বলে সব স্টাফরা কোথায় গেল? আজিন বলে আজকে সবাইকে ছুটি দিয়েছি, কারণ আমার তোমার সাথে কথা আছে। এখানে আজিন হিউককে বলতে থাকে নেক্সট টাইম আমার অনুমতি ছাড়া আমাকে টাচ করবে না। আমার সাথে ঘুমানো তো দূরের কথা, আমাকে কখনো হাক করবে না। হিউক বলে কেন না, আমরা দুজন তো হাজবেন্ড ওয়াইফ তাই না? আজিন বলে এর জন্যই তো বলছি, আমাকে নিজের পুতুলের মতো ট্রিট করা বন্ধ করো। আমি তোমার ওয়াইফ, তাই আমাকে সেভাবেই ট্রিট করো। হিউক বলে আমি কেন তোমার কথা শুনবো? আজিন বলে কারণ তোমাকে কর্নার করার মতো আমি কিছু একটা খুঁজে পেয়েছি। সে তাকে জিওর সেই ভিডিওটা দেখায় আর বলে আমার সাথে চালাকি করবে না, নয়তো এই ভিডিওটা আমি পাবলিক করে দিব। তাছাড়াও যখন তুমি অর্ডার দিয়েছিলে তখন তো আমি তোমার সামনে বসেছিলাম তাই না? আর আমি হলাম সবচেয়ে বড় এভিডেন্স, তাই আমার পেছনে লাগতে এসো না। তুমি তো বুঝতে পারছো এরপর কি হবে। হিউক বলে তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ? আজিন বলে থ্রেট দিচ্ছি না, তবে তুমি আমাকে তোমার খেলার পুতুল বানিয়ে রাখার স্বপ্নটা ভুলে যাও। আজিন তখন হিউকের কাছে গিয়ে তার গালে একটা কিস করে ওখান থেকে চলে যায়। এরপর জুনসু আজিনকে কল করে আর যে ওর সাথে কি করেছে সে জানতে চায়। আজিন বলে সত্যটা জানলে তুমি সহ্য করতে পারবে তো? জুনসু বলে কি হয়েছে সেটা বলো। আজিন বলে আমার হিউকের বিরুদ্ধে প্রমাণ দরকার ছিল, আর সেই প্রমাণটা যেও তার নিজের জীবন দিয়ে আমাকে দিয়ে গিয়েছে। জুনসু বলে তুমি কেন তার সাথে
এমনটা করলে? আজিন বলে আমি কিছুই করিনি, সে নিজেই ইউজ হতে চেয়েছিল আর এটা তার সিদ্ধান্ত ছিল। জুনসু বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি অনেক বেশি করে ফেলছো, এবার তো তুমি থামবে তাই না? আজিন কিছুক্ষণ ভেবে বলে আমি থামবো না, আর যে ওর মৃত্যুর পর তো আরো থামবো না, এখন আমাকে আর কেউই থামাতে পারবে না। এই বলে আজিন কল কেটে দেয় আর জুনসু ওই রিপোর্টারকে কল করে যে ওই দিন শপিং মলে তার সাথে দেখা করতে এসেছিল। জুনসু লোকটিকে বলে আমি তোমাদের শোতে গিয়ে ইন্টারভিউ দিতে রাজি আছি। এরপর জুনসু আসে হিয়োকের সাথে দেখা করতে। এখানে সিকিউরিটি গার্ড তাকে আটকালে হিয়োক তাকে দেখে গার্ডকে বলে জুনসুকে ছেড়ে দিতে। এরপর জুনসু হিয়োককে ওয়ার্নিং দিয়ে বলে তুমি আজিনের কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি এই ভিডিওর কপি পাবলিক করে দিব, তুমি জিওকে মেরে ফেলেছো। তবে হিয়োক তার কথায় একটু ভয় পায় না আর বলে এসব ছোটখাটো ঝামেলা আমি খুব সহজেই হ্যান্ডেল করতে পারি, আর তুমি যদি জিওর মতো মরতে না চাও তাহলে এসব কিছু থেকে দূরেই থাকো। জুনসু বলে তুমি আজিনের কাছ থেকে দূরে থাকো, কারণ আমি আজিনকে থামাবো, তাই তোমার নিজের থেকে কোনো কিছু করার দরকার নেই, তুমি শুধু দূর থেকে দেখবে। এই বলে জুনসু চলে যায়। পরের সিনে দেখা যায় আজিনের করা সেই মুভিটা রিলিজ হয়েছে আর সেটা ইন্টারন্যাশনালি অনেক ভালো করে, কারণ মুভিতে আজিনের অভিনয় রিয়েলিস্টিক ছিল, তাই সমস্ত টিভি মিডিয়া সবাই শুধু আজিনের প্রশংসা করে আর আজিন এই মুভির জন্য বেস্ট অ্যাক্ট্রেসের মনোনয়ন পায়। এরপর দেখা যায় আজিন ওই অ্যাওয়ার্ড সেরেমনিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, আর আজকের দিনের সিনই আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। আজিন অনেক বেশি খুশি ছিল কারণ সে টপে যেতে চেয়েছিল আর আজকে তার স্বপ্ন পূরণের দিন। তখনই জুনসু তাকে কল করে, তবে আজিন কলটা রিসিভ করে না। অন্যদিকে জুনসু তার সমস্ত ছবি অ্যালবাম থেকে নিয়ে ডাস্টবিনে ফেলে দেয় আর সে ময়লার ব্যাগ বাইরে ফেলতে যায়। কাজের মেয়েটি ব্যাগটা নিতে চাইলে জুনসু বলে না, এটা আমি নিজেই ফেলে দিব। এদিকে আজিন রেডি হয়ে সেরেমনিতে যাচ্ছিল এবং জুনসুকে মেসেজ করে বলে যদি তোমার মনে হয় তুমি আমাকে সাহায্য করবে তাহলেই আমাকে কল করবে, আর না হয় কখনোই আমার সাথে যোগাযোগ করবে না। আজিন সেই ফিল্ম ফেস্টিভ্যালে চলে আসে আর এখানে তার অসাধারণ একটা এন্ট্রি হয়। ফ্যানেরা আজিনকে দেখে চিৎকার করতে থাকে। এইসব দেখে আজিনের অনেক ভালো লাগছিল। সে এখানে কিছুক্ষণ ফটোশুট করে আর ফাইনালি আজিন আজকে সেটা পেয়ে গেছে যেটা সে চেয়েছিল। তখনই ব্যাকগ্রাউন্ডে কেউ বলছিল বেকাজিন, যার অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। সে নিজের স্বার্থ হাসিলের জন্য মানুষকে ব্যবহার করে থাকে এবং তার জন্য দুজন ব্যক্তির মৃত্যু হয়েছে। তার একটা ছিল আজিনের বাবা আর একটা ছিল জিও। যাই হোক, এরপর অ্যাওয়ার্ড শো শুরু হয়ে যায় আর ঠিক একই সময় এইদিকে আজিনের বিরুদ্ধে সেই শো শুরু হয়ে যায়। এদিকে আজিন বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ডটা জিতে নেয়। এতে আজিন প্রচন্ড খুশি হয় আর সবাই তাকে কংগ্রাচুলেট জানাতে থাকে। এরপর আজিন অ্যাওয়ার্ড নিতে স্টেজে চলে আসে। অ্যাওয়ার্ড নেওয়ার পর আজিন সেখানে স্পিচ রাখে। এখানে সে বলে আমি আজকে শুধুমাত্র আমার মায়ের জন্য এখানে দাঁড়িয়ে আছি, মা বেঁচে থাকলে আজকে অনেক খুশি হতো। আজিন বলে আমি একটা দুর্ভাগা পরিবেশ থেকে উঠে এসেছি, কিন্তু আমি কঠোর পরিশ্রম করেছি। সে এইরকম আরো ইমোশনাল কথা বলতে থাকে, যা শুনে সেখানে থাকা সবাই ইমোশনাল হয়ে যায়। এদিকে ওই রিপোর্টার আজিনের ব্যাপারে সমস্ত কিছু বলছিল, এমনকি আজিনের বিরুদ্ধে সবার স্টেটমেন্টও তারা শেয়ার করে। আজিনের স্কুলের টিচার সাংহি, ইনগং এর ভাই, ক্যাফের ওই কর্মচারী সবাই তার সিক্রেট বলে যে সে সবসময় মুখে হাসি রাখে, কিন্তু সে ভেতর থেকে একটা সাইকো। এরপর রিপোর্টার বলে এইসব এলিগেন্স ভেরিফিকেশনের জন্য তাদের কাছে একজন বড় সাক্ষী রয়েছে। এদিকে আজিন নাটকের কান্না চালিয়ে যায়, কিন্তু ইতিমধ্যেই আজিনের এই ভিডিওটা অনেকেই দেখতে শুরু করে দেয় আর আজিনও এই ব্যাপারটা খেয়াল করে। তার স্পিচ শেষ হলে কেউই হাতে তালি দেয় না। এরপর স্টেজ থেকে এসে দেখে সবাই এই ভিডিওটা দেখছে, যেখানে জুনসু আজিনের বিরুদ্ধে সমস্ত কিছু বলতে শুরু করে। জুনসু আজিনের সমস্ত সিক্রেট প্রমাণ সহ ফাঁস করে দেয়। আজিন এসব দেখতে পেয়ে প্রচুর রেগে যায়। সে এসব কিছুই যেন কোনোভাবেই মেনে নিতে পারছিল না। রেগে পাগল হয়ে সে অ্যাওয়ার্ড ফেলে দিয়ে দৌড়ে ওখান থেকে বের হয়ে যায়। সে দৌড়ে জুনসুর কাছে যেতে থাকে তাকে থামানোর জন্য, কিন্তু এদিকে জুনসু তো আজিনের সবকিছু ফাঁস করে দেয় আর সে নিজেও কান্না করতে থাকে, কারণ সে আজিনকে এইভাবে ধ্বংস করতে চায়নি। কিন্তু আজিনকে থামানোর এটা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ সেদিন আজিনকে জিজ্ঞাসা করলে আজিন বলেছিল যে সে থামবে না। এরপর সে জুনসুর সামনে চলে আসে। সে জুনসুর দিকে তাকিয়ে কষ্টের হাসি দেয় আর দুজনের দিকে তাকিয়ে থাকে। আর আজকে আজিনের এমন হওয়ার পেছনে জুনসু অবশ্যই দায়ী আছে। সে তার প্রত্যেকটা কাজে তাকে সায় দিয়েছে, তাই আজিন আজকে হাসে। তার বিশ্বাসই হচ্ছিল না যে জুনসু এটা করতে পারে। পরের সিনে দেখা যায় তারা গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল। জুনসু জিজ্ঞেস করে তুমি কোথাও যেতে চাও? আজিন বলে এমন কোথাও নিয়ে যাও যেখানে কোনো মানুষ নেই। সে তাকে একটি সমুদ্র পাড়ের রাস্তায় নিয়ে আসে। এরপর জুনসু আজিনের কাছে ক্ষমা চায় আর বলে তোমাকে থামানোর জন্য এটা করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি ভেবেছিলাম আমি অপেক্ষা করতে করতে হয়তো তুমি চেঞ্জ হয়ে যাবে, কিন্তু তুমি চেঞ্জ হওনি। তবে আমার অনেক আগেই এটা করা দরকার ছিল, এতে করে অনেকের জীবন বেঁচে যেত। আমি শুধুই মিথ্যা আশা নিয়ে বেঁচেছিলাম। আজিন বলে তো তুমি কি এর জন্য এখন আফসোস করো? সে বলে না, কারণ আমি একমাত্র যে তোমাকে হ্যান্ডেল করতে পারবে। আজিন বলে কিভাবে হ্যান্ডেল করবে? এখন তো আর আমার যাওয়ার মতো কোনো জায়গাও নেই, তুমি সবকিছু শেষ করে দিয়েছো। জুনসু বলে যদি যাওয়ার জায়গা না থাকে তাহলে আমরা দুজন নরকে যেতে পারি। আজিন হেসে বলে তুমি
কি পাগল হয়ে গেছো? জুনসু বলে, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি শেষ পর্যন্ত তোমার সাথে থাকবো। যদি তুমি এই মুহূর্তে থেমে যাও তাহলে আমিও থেমে যাব। তুমি কি করবে? তুমি কি থামবে? আজিন তখন বলে, আমি ভেবেছিলাম এখন আর এমন কোনো বাধা নেই যেটা আমাকে নিচে নামাতে পারে, কিন্তু আমি ভুল ছিলাম। সেটা তুমি ছিলে আমার পায়ের সবচেয়ে বড় শিকল। এটা শুনে জুনসু আজিনের হাত ধরে আর বলে, এখন আর আমরা এমন কিছু করব না যেন অন্যরা কষ্ট পায়। সে কান্না করে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি আজিন, চলো আমরা একসাথে নরকে চলে যাই। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে আর তখনই তাদের গাড়িটার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর গাড়িটা একটা বড় খাদে পড়ে যায়। অর্থাৎ জুনসু এটা ইচ্ছা করেই করেছে, সে আগে থেকেই প্ল্যান করে রেখেছিল। পরের সিনে নিউজে বলা হচ্ছিল অ্যাক্সিডেন্টের রাইটার জুনসু মারা গিয়েছে, তবে আজিন এখনো নিখোঁজ। অন্যদিকে জুনসুর মা জুনসুর লেখা একটি চিঠি খুঁজে পায় যেখানে জুনসু তার মাকে ধন্যবাদ জানিয়েছে তাকে বড় করার জন্য। তবে সে তার মাকে কখনোই ক্ষমা করতে পারবে না। সে তার মাকে অনেক ঘৃণা করে কারণ তার মা তাকে এই পৃথিবীতে এনেছিল, তাই তার মায়ের সাথে কাটানো সমস্ত স্মৃতি সে মুছে ফেলেছে। এইসব পরে জুনসুর মা অনেক কষ্ট পায়। সে তাড়াতাড়ি করে অ্যালবাম খোলে, তবে সেখানে জুনসুর কোনো ছবি ছিল না। এই দেখে জুনসুর মা চিৎকার করে কান্না করতে থাকে। তখন দ্রুত নিচে নামতে গিয়ে সে সিঁড়ি থেকে নিচে পড়ে অনেকটা আহত হয়ে যায়। আর এটা এখন তার জন্য সবচেয়ে বড় শাস্তি যে তার ছেলের শেষ স্মৃতিটুকু সে হারিয়ে ফেলেছে আর তার ছেলেই তাকে এই শাস্তিটা দিয়েছে। এদিকে হিওক নিউজে আজিনের নিখোঁজ হওয়ার খবরটা জানতে পারে। সে বলে, আজিন কিভাবে মিসিং হতে পারে? তার অ্যাসিস্ট্যান্ট বলে, আমরা তাকে খুঁজে দেখেছি কিন্তু কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। তখনই নিউজে ওই নিউজ প্রেজেন্টার একটা ভিডিও ফুটেজ তুলে ধরে। একটা সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছিল যে আজিন এখনো বেঁচে আছে আর সে কোথাও একটা চলে যাচ্ছে, যা দেখে হিওক হাসছিল। এরপর একটা মেমোরিয়ালে আমরা আজিনের ছবি দেখতে পাই, সেখানে কেউ একজন ফুল রেখে যায়, তবে তার চেহারা আমাদেরকে দেখানো হয় না। এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে কিভাবে আজিন ওই দিন বেঁচে গিয়েছিল। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আজিন আর জুনসু দুজনেই অনেকটা আহত হয়ে পড়ে, তবে আজিনের থেকে জুনসু অনেক বেশি আহত হয়েছিল। আজিন তখন প্রচন্ড রেগে চিৎকার করতে থাকে। সে ওখান থেকে বের হওয়ার অনেক চেষ্টা করছিল আর জুনসুর এই অবস্থার মধ্যেও সে জুনসুকে বলছিল তাড়াতাড়ি করে দরজা খুলতে। এরপর একটা কাচের টুকরো দিয়ে অনেক কষ্টে সে সিট বেল্টটা কেটে ফেলে। জুনসু তখন তার হাত ধরলে সে রেগে তার হাতটা ঝটকা মেরে সরিয়ে দেয় আর তাকে একা ফেলে আজিন গাড়ি থেকে বের হয়ে আসে। আর এদিকে জুনসু ধীরে ধীরে মারা যাচ্ছিল এবং সে দেখতে পায় যে আজিন চলে যাচ্ছে। আজিন এরপর ধীরে ধীরে পাথর বেয়ে উপরে উঠে যায় আর এখানে সে জুনসুকে মারা যেতে দেখে শয়তানের মতো হাসে। আর এখানেই এই সিরিজটা শেষ হয়ে যায়। মানলাম আজিনের সাথে খারাপ হয়েছে, কিন্তু আজিন অন্যদের সাথে আরো বেশি খারাপ করেছে, যেটা ক্ষমার অযোগ্য ছিল। গল্পটি আমার কাছে অনেক ভালো লেগেছে, জানি না তোমাদের কাছে কতটুকু ভালো লাগলো। আর এটার সিজন 2 কখনো আসবে কিনা সেটাও কনফার্ম করা হয়নি। যদি কখনো সিজন 2 আসে আর তোমরা এক্সপ্লেন চাও তাহলে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। আর আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমার ভয়েসটা এতক্ষণ একদমই ভালো আসেনি। আসলে শেষ পর্যায়ে এসে আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছিল আর আমার গলাটা বসে গেছে। আই হোপ তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।